হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি সেকেন্ড পার্টে ক খ এর জন্য সাজেশন ক্লাস নিয়ে চলে আসছি। তোমরা সবাই অনেক করে ক খ এর জন্য সাজেশন ক্লাস চাচ্ছিলা, এই জন্য তো এই ক্লাসটাতে তোমাকে আমি 100টা টোটাল 100টা ক খ করাই দিব ইনশাল্লাহ। এর মধ্যে থেকে তুমি ন্যূনতম 10টা ক খ কমন পাবা। তো তোমার যেই বডি হোক না জ্ঞান, এইখান থেকে তুমি ন্যূনতম 10টা কমন পাবা। ক খ ন্যূনতম 10টা ক খ তুমি কমন পাবা, কোনো বোর্ডে হয়তো 16টাই পাবা, একদম হুবহু পাবা। কারণ কখতে চেঞ্জ করার কিছু নাই, কেমিস্ট্রিতে মূলত চেঞ্জ করার তেমন আমাদের কোনো টপিকসই নাই। বারবার ঘোরাই পেছে ওইগুলাই আসবে, বারবার এগুলাই আসবে, আর কখ তো চেঞ্জ হওয়ার অপশানই নাই। তো কখ ইনশাল্লাহ এই 100টা করলেই হবে। তো কখ কি 100টা মুখস্থ করবা? না, মুখস্থ করার প্রয়োজন নাই। তোমাকে আমি ক্লাসে এখন পড়াই দিব, প্রথম থেকে শেষ পর্যন্ত করে যাবা, একটা কিছু তোমার মুখস্থ করতে হবে না। যারা আমার ফিজিক্স সেকেন্ড পার্টের কখ এর ক্লাস 1 ঘন্টার মাত্র ক্লাসটা করে গেছিলা, তারা আশা করি পরীক্ষায় কখ অনেক ভালো করতে পারছো। মুখস্থ করার প্রয়োজন হয় নাই, খুব ভালোভাবে লিখে দিয়ে আসতে পারছো। তো কেমিস্ট্রিও খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা করো, ইনশাল্লাহ তুমি খুব ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবা মুখস্থ না করে। কখ মুখস্থ করার বিষয় না, তুমি 100টা যদি কখ মুখস্থ করতে চাও কিন্তু 1 মাসেও করতে পারবা না, তাই না? মনে রাখি সম্ভব, এতটা মুখস্থ সম্ভব না। এই জন্য তুমি জাস্ট ভালোভাবে দেখো, যেভাবে পড়াই দিচ্ছি ভালোভাবে পড়বা। ওকে, তাহলে দেখো বলতেছে প্রথম প্রশ্নে আরএমএস বেগ কাকে বলে। আরএমএস মানে কি বলতো? রুট মিন স্কোয়ার। অর্থাৎ কোন গ্যাসের প্রথমে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করে তার গড় বের করব, করে তার উপর রুট করে দিব। রুট মিন স্কোয়ার। অর্থাৎ কোন গ্যাসের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসের বর্গমূলের বর্গবেগ বলা হয়। বুঝছো? বুঝছো? তাহলে আরএমএস বেগ কি? কোন গ্যাসের বেগের, ভালো করে বোঝার চেষ্টা করো, কোন গ্যাসের বেগের বর্গ করবা, করে তার গড় করবা, গড় করে এর উপর আবার কি করবা? রুট করবা। তো এটাকে তোমার জাস্ট বাংলাতে বলতে হবে আরএমএস মানে রুট মিন স্কোয়ার। অর্থাৎ কোন গ্যাসের বেগের বর্গ করবা, করে গড় করবা, করে তার উপর আবার রুট করবা। রুট করা মানে কি? বর্গমূল করা। তুমি এটাকে বাংলাতে একটু সুন্দর করে বলো যে কোন গ্যাসের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে আমরা বলবো কি? কোন গ্যাসের গড় বর্গ বেগের বর্গমূল বা আরএমএস বেগ। বুঝছো? অনেকের কাছে এটা কঠিন লাগে, যে মাথায় থাকে না কি গড় বর্গ বেগের বর্গমূল আরএমএস, মাথায় থাকতে চায় না। এভাবে মনে রাখবা আরএমএস মানে রুট মিন স্কোয়ার। অর্থাৎ কোন গ্যাসের বেগের প্রথমে বর্গ করতে হবে, করে তার গড় করতে হবে, করে এর উপর বর্গমূল করতে হবে, করলে যেটা পাবো সেটা আরএমএস বেগ বা গ্যাসের গড় বর্গ বেগের বর্গমূল। মুখস্থ করতে হবে বলতো? আশা করি হবে না। যে কি? কোন গ্যাসের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে বলবা গড় বর্গ বেগের বর্গমূল। তো চলো আমরা পরেরটা দেখি। এসিড বৃষ্টি কি? পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে পাবা এসিড বৃষ্টি কি। খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু কেন জানি এটা বারবার আসে। যে এসিড বৃষ্টি কি বলতো? আমাদের যে বৃষ্টিতে পানিতে নানাবিধ অম্লধর্মীয় অক্সাইড বা এসিড মিশ্রিত থাকার কারণে আমাদের ওই বৃষ্টির পানি পিএইচ 5.6 এর কম হয়, সেই বৃষ্টিকে বলা হয় এসিড বৃষ্টি। অর্থাৎ বৃষ্টির পানিতে বিভিন্ন ধরনের অক্সাইড মিশ্রিত থাকার জন্য সেই পানির পিএইচ 5.6 এর কম হইলে সেই বৃষ্টিকে বলবো এসিড বৃষ্টি। সহজভাবে বলবা যে বৃষ্টিতে বিভিন্ন ধরনের অক্সাইড মিশ্রিত থাকার জন্য যার পিএইচ 5.6 এর চেয়ে কম, তাকে আমরা কি বলবো? এসিড বৃষ্টি। বুঝছো? নিরপেক্ষ। পানি কখন নিরপেক্ষ হবে? যখন তার পিএইচ 7। অর্থাৎ আমাদের এসিড বৃষ্টি হওয়ার শর্ত পিএইচ এর মান, বৃষ্টির পিএইচ এর মান যদি 5.6 এর চেয়ে কম হয়। পরীক্ষায় কিন্তু আসে। যেমন এসিড বৃষ্টি কখন হয়? ক নাম্বারে আসে, একই সাথে এমসিকিউ আসে। বুঝছো? যে বৃষ্টির পিএইচ 5.6 এর কম থাকে আমরা বলবো এসিড বৃষ্টি। ওকে, এরপরে নমুনা পানির টিডিএস। টিডিএস মানে কি? টোটাল ডিসলভড সলিড। কি মানে টিডিএস মানে কি? টোটাল ডিসলভড সলিড। এগুলো কিন্তু আমাদের মেডিকেলে আসে। কেমন? টিডিএস এর পুরো রূপ টোটাল ডিসলভড সলিড। তো টোটাল ডিসলভড সলিড মানে কি বোঝায়? দেখো তো, দেখো এই যে এই নামের সঙ্গে রিলেটেড আছে টোটাল ডিসলভড সলিড, মানে যে টিডিএস দ্বারা নির্দেশ করে কোন নমুনা পানিতে থাকা জৈব এবং অজৈব পদার্থ এবং এর চেয়েও ক্ষুদ্র যে আমাদের অণু পরমাণু থাকে তাদের ভরের সামগ্রিক সমষ্টিকে আমরা বলবো কি বলতো? আমরা বলবো টিডিএস। টিডিএস মানে কি বোঝায়? বুঝছো? যে কোন নমুনা পানিতে থাকা, পানির মধ্যে কি জৈব অজৈব বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে, তাই না? হ্যাঁ, কোন পানির মধ্যে থাকা জৈব অজৈব কণা এছাড়াও যে বিভিন্ন ধরনের আণবিক কণা আছে এদের সামগ্রিক সমষ্টিকে আমরা বলবো টিডিএস। ক্লিয়ার? আশা করি বুঝছো তোমরা। দেখো পরেরটা কি বলতেছে? পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্য তাপমাত্রা কাকে বলবো বলতো? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য, সেই তাপমাত্রাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কাকে বলবা? যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে সেই তাপমাত্রাকে বলো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মনে রাখবা সেলসিয়াস, আর কেলভিনে করলে 0 কেলভিন। এটা আমাদের পরম শূন্য তাপমাত্রা। বুঝছো? আশা করি বুঝছো তোমরা। মুখস্থ করতে হবে। দেখো তো নামের সাথে রিলেটেড আছে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলবা? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য সেই তাপমাত্রাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা।
ওকে ফাইন। পরেরটা দেখো সিওডি কি। সিওডি মানে কি বলতো, মনে হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি মানে কি দেখাই যে দেওয়া আছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই পূর্ণরূপের সঙ্গে এটা কি মিশ্রিত আছে। সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তোমাকে যদি বলা হয় বিওডি কি, বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কি বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ আমরা বলবো সিওডি মানে কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যে কোনো নমুনা পানিতে থাকা জৈব এবং অজৈব যে কোনো ধরনের পদার্থকে আমাদের জারণ করতে যে পরিমাণে অক্সিজেন লাগবে তাকে বলবো সিওডি। সিওডি কাকে বলবা, কোন নমুনা পানিতে থাকা আমাদের জৈব এবং অজৈব যে কোনো ধরনের পদার্থকে জারণ করতে যে পরিমাণে অক্সিজেন লাগবে সেটা সিওডি। তাহলে বিওডি কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি মানে কি, তোমাকে যদি বলা হয় বিওডি কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, নামের সাথে বুঝতে হচ্ছে বায়োলজিক্যাল, তার মানে আমাদের যে নমুনা পানিতে উপস্থিত জৈব যৌগকে, জৈব দ্রাবককে আমার জারিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটা বিওডি। বিওডি মানে জৈব দ্রাবককে, আর সিওডি মানে জৈব অজৈব যে কোনো ধরনের দ্রাবককে আমার কি করতে, জারণ করতে যে পরিমাণে অক্সিজেন লাগবে সেটা সিওডি। বুঝছো? আশা করি তোমরা এটা বুঝছো। সিওডি মানে জৈব অজৈব যে কোনো ধরনের দ্রাবককে তুমি জারণ করতে যেটুকু অক্সিজেন লাগবে সেটা, আর বিওডি কি, জাস্ট জৈব দ্রাবককে। বুঝছো? পরটা দেখো বাস্তব গ্যাস কাকে বলে। যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র মেনে চলে তাদেরকে বলি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলা হয়, যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস। তো এখানে প্রশ্নে কি বলতেছে, বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কাকে বলবা, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সমূহের সূত্র পরিপূর্ণভাবে মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। সহজভাবে বলবা যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র মেনে চলে না, যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে না তাদেরকে কি বলবা, বাস্তব গ্যাস। আর যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র মেনে চলে তাদের কি বলবা, আদর্শ গ্যাস বলবা, তাই না? পরেরটা দেখো অণুবন্ধী ক্ষারক কাকে বলে। অণুবন্ধী ক্ষারক কাকে বলে বলতো, তোমাদের শিখাইছি, এটা শিখাইছি না, শিখু তোমাদের ক্লাস দিচ্ছি একটা, এখানে অণুবন্ধী অম্ল কি হয়, অণুবন্ধী ক্ষার কি হয় শিখাইছি। কি ছিল সেখানে আমাদের বলতো, দেখো অণুবন্ধী অম্ল এবং ক্ষারের ক্ষেত্রে আমার কি ছিল, মনে করো পানি। পানিকে আমরা যখন NH4 এর সঙ্গে NH3 এর সঙ্গে বিক্রিয়া দিচ্ছি, পানি কি করছে, একটা H+ NH3 কি দিয়ে দিছে, তাহলে NH3 কি হয়ে যাবে NH4+ এবং পানি কি হবে OH-, তাই না? পানি থেকে একটা H+ NH3 কি দিয়ে দিছে, NH3 গ্রহণ করে NH4+ হয়ে গেছে। আমরা কি জানি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে এসিড কারা, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে এসিড তারাই যারা কি করে, প্রোটন দান করে, অর্থাৎ যারা H+ দান করে তারা এসিড, এবং যারা H+ গ্রহণ করে তারা কি ক্ষার। যারা H+ দান করে তারা প্রোটন, H+ গ্রহণ করলে কি ক্ষার। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে বলো যে পানি এখানে কি করছে, H+ দান করছে, তার মানে পানি এখানে কি এসিড, পানি প্রোটন দান করছে তাই এসিড। অ্যামিনিয়া কি করছে, প্রোটন গ্রহণ করছে, তার মানে এটা কি ক্ষার। এসিড থেকে যেটা পায় সেটা কি বলো, অণুবন্ধী অম্ল। এসিড থেকে যেটা পাই সেটা কি অণুবন্ধী অম্ল। বিপরীতটা এসিড থেকে যেটা পাবো সেটা আমাদের অণুবন্ধী অম্ল। তো এসিড একটা প্রোটন দান করার ফলে যে ক্ষারকের সৃষ্টি করে তাকে বলবো অণুবন্ধী ক্ষার। এসিড একটা প্রোটন দান করার ফলে যে ক্ষারক সৃষ্টি করে তাকে বলবো অণুবন্ধী ক্ষার। এবার অণুবন্ধী অম্ল কাকে বলবা, এই যে ক্ষার, ক্ষারকের কাজ কি, প্রোটন গ্রহণ করা, অর্থাৎ ক্ষারক একটা প্রোটন গ্রহণ করার পরে যে অম্ল তৈরি করে তাকে আমরা বলবো অণুবন্ধী অম্ল। বুঝছো না, বোঝো নাই? মুখস্থ করতে হবে, হবে না। দেখো পানি কি এসিড, আমরা কি জানি এসিড কারা হয়, যারা প্রোটন দান করে তারা, অর্থাৎ আমরা বলবো। আর আমরা ক্ষার কয় থেকে পাই, অণুবন্ধী ক্ষার কয় থেকে পাই, এসিড থেকে পাই। তো সেটা আমরা বলতেছি যে কি এসিড প্রোটন দান করার ফলে যেই ক্ষারক তৈরি করে তাকে আমরা বলি অণুবন্ধী ক্ষার। আবার ক্ষার একটা প্রোটন গ্রহণের ফলে যে এসিড তৈরি করে তাকে বলবো অণুবন্ধী অম্ল। দেখো একটা প্রশ্নের মধ্যে কিন্তু আমার দুইটা প্রশ্ন অলরেডি হয়ে গেছে, শুধু না আমার খ নাম্বারের অ্যান্সার হয়ে গেছে ওইটার জন্য। দেখো এই যে বিওডি কি, বিওডির পূর্ণরূপ কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দেখো কি বলবা, জাস্ট জৈব দূষককে দ্রবীভূত করতে যে পরিমাণে অক্সিজেনের প্রয়োজন সেটা বিওডি। আর সিওডি কি বলতো, জৈব এবং অজৈব দুইটাই। সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো জৈব এবং অজৈব দুটাকেই দ্রবীভূত করতে যে পরিমাণে অক্সিজেন প্রয়োজন সেটা সিওডি। আর জৈব দূষককে দ্রবীভূত করতে যে পরিমাণে অক্সিজেন প্রয়োজন সেটা কি সিওডি। দেখো আংশিক চাপ কাকে বলে, আংশিক চাপ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, কোথাও না কোথাও এই প্রশ্ন পাবা, মনে করো। দেখো আংশিক চাপ কাকে বলে, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা পাত্র, কেমন, এই পাত্রের মধ্যে মনে করো তিনটা গ্যাস আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আছে। এই তিনটা গ্যাস মিলে কি করবে, সম্পূর্ণ আয়তন দখল করছে, তাই না? তোমাকে বলা হচ্ছে এখন তিনটা গ্যাসের জায়গায় তুমি জাস্ট একটা গ্যাস নিবা। তো প্রশ্ন এইটাই বলতেছে যে আমাদের একটা গ্যাস সম্পূর্ণ পাত্রের আয়তন দখল করে সে যে পরিমাণে চাপ দিবে তাকে বলবো আংশিক চাপ। বুঝছো? এটাই প্রশ্নে বলতেছে যে কি কোন গ্যাস মিশ্রণের কোন একটা গ্যাস এই সম্পূর্ণ আয়তন দখল করে যে পরিমাণে চাপ দিবে তাকে কি বলবা, তাকে বলবা তুমি আংশিক চাপ। ক্লিয়ার? আরেকবার বলতেছি, এই যে কোন গ্যাস মিশ্রণের মধ্যে বিদ্যমান
কোনো একটা উপাদান সম্পূর্ণ আয়তন দখল করে যে পরিমাণে চাপ দিবে তাকে বলবা আংশিক চাপ। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোথাও না কোথাও আসবে। হয়ে গেছে না মুখস্থ? কি বলবা? যে কোনো গ্যাস মিশ্রণের মধ্যে থাকা কোনো একটা উপাদান সম্পূর্ণ আয়তন দখল করে যে পরিমাণে চাপ দিবে তাকে কি বলবা তুমি? তাকে বলবা আংশিক চাপ বলবা। ওকে, পরের প্রশ্ন, পরমাণু স্থায়ী ক্ষরতা কাকে বলে বলতো? পরমাণু স্থায়ী ক্ষরতা কাকে বলে দেখো, কোন পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং Fe2+ আয়নের মধ্যে যদি ক্লোরাইড এবং সালফেটের অধিক পরিমাণে কি থাকে? মিশ্রিত থাকে, তবে সেই পানির যে ক্ষরতা সৃষ্টি হয় তাকে বলি স্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা কখন সৃষ্টি হয়? যখন আমাদের ক্লোরাইড বা সালফেট লবণ তৈরি হয়। ক্লোরাইড বা সালফেট যখন আমার তৈরি হয় তখন আমাদের স্থায়ী ক্ষরতা হয়। বুঝছো? তিনটা মনে রাখবা, যে বলবা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফেরাসের সঙ্গে যদি আমাদের ক্লোরাইড এবং সালফেট অধিক পরিমাণে মিশ্রিত থাকার ফলে যেই ক্ষরতা সৃষ্টি হয় তাকে বলবো স্থায়ী ক্ষরতা। আরেকবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, Fe2+ আয়নের সঙ্গে আমাদের ক্লোরাইড এবং সালফেট অধিক পরিমাণে মিশ্রিত থাকার কারণে আমার যে পরিমাণে ক্ষরতা সৃষ্টি হয় তাকে বলবো স্থায়ী ক্ষরতা। মনে রাখবা, পরীক্ষায় আসে। স্থায়ী ক্ষরতা কাকে বলবা? যে ক্লোরাইড এবং সালফেট যদি আমাদের দ্রবীভূত থাকে বেশি পরিমাণে, তাই সেই ক্ষরতাকে বলবো স্থায়ী ক্ষরতা। পরের প্রশ্ন, লুইস অ্যাসিড বা লুইস ক্ষার কারা বলতো? লুইস অ্যাসিড কারা মনে আছে? যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, এগুলো শিখাইছি তোমরা, যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা কি? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড। তোমাদের বলছি না যে তোমরা আমার একটা সিকিউ ক্লাস করছো বা একটা এমসিকিউ ক্লাস করছো, মানে তোমার জাস্ট যে সিকিউ সলভ করতেছে এমন না, তোমার ওই রিলেটেড যত এমসিকিউ আছে, ক আছে, সব কভার। যেমন এই যে লুইস অ্যাসিড কি করাই দিছি, এটা করাই দিছি না, এটা ঘ নম্বরে করাই দিছি তোমাদের। অনুবন্ধী ক্ষার কেমনে বের করবা, লুইস অ্যাসিড, লুইস ক্ষার কেমনে চিনবা, এগুলো কিন্তু শিখাই দিছি তোমাদের। তো যারা ইলেকট্রন গ্রহণ করলে লুইস অ্যাসিড, আর ইলেকট্রন দান করলে ক্ষার। দান করলে কিন্তু আমরা জানি সেটা অ্যাসিড হয়, কিন্তু এখানে কি হবে? ক্ষার, তাই না? দান করলে আমরা সাধারণত এইটাই জানি যে দান করলে হয় কি? ক্ষার। যেমন আমাদের আরহেনিয়াস মতবাদ অনুসারে H+ দান করলে কি হয়? অ্যাসিড। এবং আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে প্রোটন দান করলে হয় অ্যাসিড। তো লুইস মতবাদ কিন্তু এর বিপরীত। লুইস মতবাদ অনুসারে ইলেকট্রন গ্রহণ করলে হবে অ্যাসিড আর ত্যাগ করলে হবে ক্ষার। তাহলে এখানে প্রশ্নে বলতেছে লুইস অ্যাসিড কি বলবা? যে সকল প্রশ্ন অণু বা আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণকালে এক জোড়া ইলেকট্রন কি করে? গ্রহণ করে, তাদেরকে বলবো লুইস অ্যাসিড। সহজ কথায়, যে সকল পরমাণু কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করাকালে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তাদের বলবো লুইস অ্যাসিড। লুইস ক্ষার কাকে বলবা? যারা এক জোড়া ইলেকট্রন দান করবে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণের পরে, যারা এক জোড়া ইলেকট্রন দান করবে তাদের বলবা কি বলতো? লুইস ক্ষার। ওকে, এবার দেখো চার্লসের সূত্র বিবৃত করতে বলতেছে। চার্লসের সূত্র কি বলে মনে রাখবা? চার্লসের সূত্র মানে কি? চাপ স্থির। চার্লসের সূত্র মানে কি? চাপ স্থির। যদি বলা হয় বয়েলের সূত্র, বয়েলের সূত্রে কি স্থির বলো? কেমনে মনে রাখবা? আমি এভাবে মনে রাখতাম, বয়েল মানে কি বলতো? বয়েল মানে ফুটানো। আমরা জানি বয়েল মানে ফুটানো। আমরা কেমনে ফুটাই? পানিকে কেমনে ফুটাবা? তাপমাত্রা দিলে। পানিকে কি দিলে ফুটবে? তাপমাত্রা দিলে। অর্থাৎ বয়েলের সূত্রে তাপমাত্রা ফিক্সড। বুঝছো? চার্লসের সূত্র, চতে চাপ স্থির। চার্লসের সূত্রে চাপ স্থির। তো চাপ যদি স্থির থাকে আমরা কি জানি? চাপ যদি স্থির থাকে আমাদের কি হয়? ভি সমানুপাতিক টি। তো এইটাই বলবা যে কোনো গ্যাসের যদি চাপ স্থির থাকে সেই গ্যাসের আয়তন তার উপর তাপমাত্রা সমানুপাতিক। কোন গ্যাসের চাপ স্থির থাকলে সেই গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক। এত এগুলো যেগুলো লেখা আছে এগুলো লিখতে হবে না, ওইটা লিখলে হবে। বুঝছো? এবার তোমাকে যদি বলে বয়েলের সূত্র, বয়েলের সূত্র আমরা কি জানি? যে আমাদের কি স্থির বয়েলের সূত্র বলতো? তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির থাকলে চাপ আয়তনে কি হবে? ব্যস্তানুপাতিক। এটা কেমনে বলবা বয়েলের সূত্রে? বলবা যে তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের চাপ আয়তনের কি হবে? ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন বাড়ালে চাপ কমবে, চাপ বাড়ালে আয়তন কমবে। এটা আমার কার সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমার শেষ। এবার তোমাকে বলা হচ্ছে দেখো পানি একটা অবধর্মী যৌগ, ব্যাখ্যা করো। পারবা না? পারবা না। পানি যে আমাদের একটা অবধর্মী যৌগ, এটা আমরা ব্যাখ্যা করছি না? করছি। কেমনে করছি? দেখো পানিকে তুমি যখন অ্যামিনিয়ার সঙ্গে বিক্রিয়া দিবা, এটা তোমাদের কিন্তু করাই দিছি, আমি সিকিউতে করাই দিছি। পানিকে যখন অ্যামিনিয়ার সঙ্গে বিক্রিয়া দিবা, পানি কি করবে? একটা H+ দিয়ে দিবে, দিয়ে NH4 এবং OH- তৈরি করবে। OH- তৈরি করবে। পানি এখানে কি? অ্যাসিড। পানি এখানে কি? অ্যাসিড। একটা মনে রাখবা, খ নাম্বার প্রশ্নে, খ নাম্বার কোন প্রশ্নে তুমি যদি বিক্রিয়া দেওয়ার সুযোগ পাও 100% বিক্রিয়া দিবা। বিক্রিয়া দিলে তোমার টিচার 2 মার্ক দিবে। লিখলে তুমি 2 মার্ক নাও পাইতে পারো, কিন্তু বিক্রিয়া দিলে তোমার টিচার 2 দিতে বাধ্য। আর একটা বিক্রিয়ায় একটা প্রশ্নে তোমার বিক্রিয়া দেওয়ার জন্য তোমার পরবর্তী খ নাম্বারেও সেটার ইম্প্যাক্ট পড়বে। ওকে, তাহলে অ্যাসিড এখানে কি দেখতেছি? পানি অ্যাসিড। কারণ কি? পানি প্রোটন দান করতেছে, তাই। এবার পানিকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেই, পানিকে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া দেই, তাহলে এবার হাইড্রোজেন কে দিবে? এবার H2SO4 একটা হাইড্রোজেন দান করবে। একটা হাইড্রোজেন দান করলে H2SO4 কি হয়ে যাবে? বাইসালফেট, তাই না? SO4- হয়ে যাবে। এবং আমার পানি কি করবে? একটা H+ গ্রহণ করবে, করে কি হবে? H3O+। বুঝছো না? বোঝো নাই? পানি একটা H গ্রহণ করবে, করে H3O+ হবে। তো পানি এখানে কি করতেছে? হাইড্রোজেন গ্রহণ করতেছে। হাইড্রোজেন গ্রহণ করলে সেটা কি হয়? ক্ষার। তো উপরের বিক্রিয়া দেখলাম পানি একবার অ্যাসিড, আর নিচের বিক্রিয়া দেখতেছি পানি একবার ক্ষার। তার মানে কি? পানির সমস্যা আছে, তাই না? এই দুইটা যৌনার সঙ্গে বিক্রিয়া করে একবার অ্যাসিড হয় একবার ক্ষার হয়, মানে কখনো ইলেকট্রন দিচ্ছে কখনো নিচ্ছে।
তাহলে এর মধ্যে সমস্যা আছে, অর্থাৎ এ কি উভধর্মী। এ কি বলতো উভধর্মী, অর্থাৎ পানিকে আমরা বলবো উভধর্মী যৌগ। বুঝছো? তোমাদের একটা করে দিছিলাম যে বাইকার্বনেট HCO3 বাইকার্বনেট একটা উভধর্মী যৌগ, ব্যাখ্যা করো। করবা এটা, তোমাদের একটা করাই দিছি আমি। বুঝছো না বোঝো না? এই যে এখানে যেগুলো লেখা আছে এগুলো লিখতে হবে, তুমি জাস্ট বিক্রিয়াটা এটা দিবা, পানি একটা উভধর্মী যৌগ, বিক্রিয়া দিবা, দিয়ে নিজের মতো করে লিখবা যে কি পানিকে আমরা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া দিলে পানি একটা প্রোটন দান করে, তাই পানি আমাদের কি অ্যাসিড হিসেবে কাজ করবে এখানে। আর পানিকে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দিলে পানি কি করে একটা H+ গ্রহণ করে, H+ গ্রহণ করে, তাই পানি এখানে কি ক্ষার। বুঝছো? দেখো পরের প্রশ্ন। আচ্ছা, পানি আমাদের উভধর্মী অক্সাইড, এই যে আমাদের ব্যাখ্যা হয়ে গেছে, পানি আমাদের উভধর্মী অক্সাইড, যে ব্যাখ্যা এটা হয়ে গেছে। তারপর দেখো কি বলতেছে যে 5 মোল চিনি এবং 10 মোল পানি এর মিশ্রণে চিনির মোল ভগ্নাংশ কার বের করতে বলতেছে, মোল ভগ্নাংশ। দেখো মোল ভগ্নাংশ বের করার সূত্র কি, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ বের করার সূত্র আমাদের যেই গ্যাসের মোল ভগ্নাংশ বের করব তার মোল। মনে করো আমরা এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করবো, কেমন? তাহলে আমরা উপরে লিখবো Ne, নিচে লিখবো Nt। যে গ্যাসের মোল ভগ্নাংশ বের করবো সেটা হবে উপরে, আর নিচে হবে Nt, মানে কি ওই গ্যাসের মধ্যে, ওই বিক্রিয়ার মধ্যে যতগুলো গ্যাস আছে সবগুলার মোলের সমষ্টি। বুঝছো? ওই বিক্রিয়ার মধ্যে যতগুলো গ্যাস আছে সবগুলোর মোলের সমষ্টি Nt, এবং Na কি, Na হচ্ছে আমরা যেই গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে চাচ্ছি সেই গ্যাসের মোল সংখ্যা, যেই গ্যাসের মোল ভগ্নাংশ বের করবো সেই গ্যাসের কি মোল সংখ্যা, আর নিচে কি হবে টোটাল মোল সংখ্যা। তাহলে দেখো কার মোল ভগ্নাংশ বের করবা, চিনি, তুমি চিনি লেখো। আচ্ছা চিনি লেখো, চিনির মোল ভগ্নাংশ, চিনির মোল ভগ্নাংশ, চিনির মোল ভগ্নাংশ সমান কি হবে, উপরে চিনির মোল সংখ্যা। দেখো উপরে চিনির মোল সংখ্যা, এখানে আমার চিনি কয় মোল আছে, এই 5 মোল। চিনি কয় মোল, 5 মোল। চিনির মোল ভগ্নাংশ বের করতেছি, তাহলে উপরে চিনির ভর, চিনির মোল, নিচে কি করতে হবে, ওই যৌগের টোটাল মোল সংখ্যা দিতে হবে। এখানে টোটাল মোল সংখ্যা কত, 5 মোল চিনি, 10 মোল পানি, তার মানে 10 আর 5 কি করবা, যোগ করবা। তার মানে আমাদের 5/15, 5/15 মানে কত, 1/3, অর্থাৎ চিনির মোল ভগ্নাংশ 1/3। চিনির মোল ভগ্নাংশ কত বলো, চিনির মোল ভগ্নাংশ কত, 1/3। কেমন? তো প্রশ্নে তোমার যদি বলে যে কোনো কিছুর মোল ভগ্নাংশ বের করো, পারবা না। মোল ভগ্নাংশ বের করতে যার মোল ভগ্নাংশ বের করব উপরে হবে তার মোল, নিচে হবে টোটাল মোল সংখ্যা। দেখো এই প্রশ্ন করাই দিতে হবে আমার, কি বলতেছে, নমুনা পানির COD এর মান BOD অপেক্ষা বেশি কেন, ব্যাখ্যা করো। আমরা কি জানি COD মানে কি, COD মানে আমরা শিখছি যে জৈব এবং অজৈব যে কোনো ধরনের দূষককে আমাদের জারণ করতে যে পরিমাণে অক্সিজেন লাগে সেটা কি COD। আর BOD কি ছিল, কেবল জৈব দ্রাবক। BOD কি ছিল, জৈব। BOD মানে কি, কেবল জৈব দূষককে দ্রবীভূত করতে যেটুকু অক্সিজেন লাগে সেটা কি BOD। আর আমাদের COD মানে কি, জৈব এবং অজৈব। জৈব এবং অজৈব দুইটাকেই দ্রবীভূত করতে যেটা লাগে সেটা COD। জাস্ট কেবল জৈবকে দ্রবীভূত করতে যে পরিমাণে অক্সিজেন লাগে সেটা কি BOD। তাহলে বলো আবার COD এর মান কিসের জন্য বেশি হবে না, তোমার কেবল জৈব দূষককে দ্রবীভূত করতে যেটুকু অক্সিজেন সেটা কি BOD। CODটা কি জৈবকেও দ্রবীভূত করতে হবে, সাথে অজৈবকেও করতে হবে, তার মানে COD এর মান নিশ্চয় BOD এর চেয়ে অনেক বেশি হবে। এটাই বলবা। প্রথমে বলবা BOD কাকে বলবে, যে আমরা জানি কোন নমুনার জৈব দূষককে দ্রবীভূত করতে যে পরিমাণে আমার কি প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, সেটা BOD। CODটা কি, আমাদের জৈব এবং অজৈব উভয়কে ধারণ করতে যেটুকু অক্সিজেন প্রয়োজন সেটা আমাদের কি COD। অর্থাৎ আমরা COD এর ক্ষেত্রে জৈব এবং অজৈব উভয় দ্রাবককে কি করতে হচ্ছে, দ্রবীভূত করতে যেটুকু অক্সিজেন সেটা। আর কেবল আমাদের BOD এর ক্ষেত্রে কেবল কাকে, অক্সিজেনকে করতে হচ্ছে, এই জন্য BOD এর মান কি হবে, BOD এর মান COD এর চেয়ে কম হবে। এরপরে দেখো বলতেছে বাইকার্বনেট, বাইকার্বনেট একটা উভধর্মী আয়ন, ব্যাখ্যা করো। বাইকার্বনেট যে একটা উভধর্মী আয়ন এটা ব্যাখ্যা করতে পারবা, নিশ্চয়ই পারতে হবে। পারবা না কেন, এটা তোমাকে শিখাইছি না। HCO3- এটা একটা উভধর্মী অক্সাইড, কেমন ব্যাখ্যা করবা, এটা ব্যাখ্যা করার জন্য তোমার কি করতে হবে, দেখো বাইকার্বনেট, তাই না, একে কি করবা, প্রথমে তুমি OH- এর সঙ্গে বিক্রিয়া দাও, দিলে কি হবে বলো তো, H+ কে দিবে, H+ কে নিবে, OH নিবে, অর্থাৎ OH কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। এবং আমার বাইকার্বনেটটা কি হবে, CO3 CO3 কি 2-, এগুলো শিখাই দিছি, এই জন্য ডিটেলসে বলবো না এখন। বাইকার্বনেট একটা H+ OH কে দিয়ে দিল, তাহলে পানি হয়ে গেল, এবং এই একটা হাইড্রোজেন দিয়ে দিছে, তাহলে CO3 2- হয়ে গেছে। হাইড্রোজেন দান করছে মানে কি, এটা এখন অ্যাসিড, এটা কি এখন অ্যাসিড হয়ে গেছে, কি হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে। এবার তুমি যদি বাইকার্বনেটকে দেখো, বাইকার্বনেটকে তুমি HCl এর সঙ্গে বিক্রিয়া দিছো, কার সঙ্গে, HCl এর সঙ্গে বিক্রিয়া দিছো। এবার HCl এই কার্বনেটকে একটা H+ দিয়ে দিছে, দিয়ে HCl থেকে Cl- হয়ে গেছে, এবং বাইকার্বনেট এই একটা কি গ্রহণ করছে বলতো, H গ্রহণ করছে, করে কি হয়ে গেছে, H2CO3। বুঝছো না, বোঝো নাই, HCl একে একটা প্রোটন দান করছে, এ কি করতেছে, প্রোটন গ্রহণ করতেছে, তাহলে একটা প্রোটন গ্রহণ করলে কি হবে, H2CO3, তাই না, একটা প্রোটন দিয়ে দিচ্ছে, তার মানে এর কি থাকবে, Cl-, তো এই প্রোটন গ্রহণ করতেছে, প্রোটন গ্রহণ করলে সেটা কি হয়, ক্ষার। দেখো বাইকার্বনেট একবার অ্যাসিড একবার ক্ষার, প্রমাণিত, শেষ। বুঝছো, এখানে কি লেখা আছে, এগুলা দেখতে হবে না, এই দুটা বিক্রিয়া দিবা, দুটা বিক্রিয়া দিছো, মানে 2 মার্ক শেষ। বাকিটা এখন লিখবা,
প্রশ্নের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য বাকিটা লিখবা 2-3 লাইনে শর্টকাটে লিখবা, এত কিছু লিখতে হবে না। খ নাম্বারে বিক্রিয়াটা দিছো তোমার 2 মার্ক কনফার্ম হয়ে গেছে, বাকিটা জাস্ট লিখবা 2-3 লাইনে যে বাইকার্বনেটকে ওএইচ এর সঙ্গে বিক্রিয়া দিলে একবার প্রোটন গ্রহণ করতেছে একবার ছেড়ে দিচ্ছে, তাই কখনো অ্যাসিড কখনো ক্ষার, এই জন্য এরা উভধর্মী। ওকে, এরপর দেখো বলতেছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড ব্যাখ্যা করো। লুইস অ্যাসিড কারা? লুইস অ্যাসিড তারাই যারা কি করে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করলে হয় লুইস অ্যাসিড। তো ইলেকট্রন কারা গ্রহণ করতে পারবে? যাদের শেষ কক্ষপথে অষ্টক অপূর্ণ থাকে। যাদের শেষ কক্ষপথে অষ্টক কি থাকে? অপূর্ণ থাকে। তারা কি বলতো? তারাই তো ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাই না? যাদের শেষ কক্ষপথ পূর্ণ আছে তারা কি ইলেকট্রন গ্রহণ করবে? করবে না। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গঠনটা একটু লিখে তো কেমন হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখতে কেমন হয়? এই একটা অ্যালুমিনিয়ামের 3 পাশে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। 3টা ইলেকট্রনের সঙ্গে কি যুক্ত হয়েছে? 3টা ক্লোরিন যুক্ত হয়েছে। কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন যুক্ত হয়েছে। কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন যুক্ত হয়েছে। হওয়ার পরে দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 2, 4, 6। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 6টা। অ্যালুমিনিয়ামের প্রয়োজন কয়টা ছিল? 8টা, কিন্তু 8টা কি পূর্ণ হয়েছে? হয় না। এই জন্য অ্যালুমিনিয়াম কি করবে? এই জন্য অ্যালুমিনিয়াম অষ্টক সম্প্রসারণ করবে। মানে কি? অষ্টক পূর্ণ নাই। তো অষ্টক পূর্ণ নাই মানে কি? শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন নিতে পারবে, তাই না? নিতে পারবে। এই জন্য কি করবে? তো এ কি করবে? তুমি যদি এর সঙ্গে অ্যামিনিয়ার বিক্রিয়া দাও, কাকে বিক্রিয়া দাও? অ্যামিনিয়ার কি আছে? একজন মুক্তজোড়ী ইলেকট্রন আছে। তো অ্যামিনিয়াকে মুক্তজোড়ী ইলেকট্রন দিয়ে দিবে, এই ইলেকট্রন গ্রহণ করবে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেহেতু মুক্তজোড়ী ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই এটা কি? এটা অ্যাসিড, লুইস অ্যাসিড। কি অ্যাসিড? লুইস অ্যাসিড। বুঝছো না? বোঝা নাই? অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড। বুঝছো? লুইস অ্যাসিড কারা? যারা একজন ইলেকট্রন দান গ্রহণ করতে পারে। তো ইলেকট্রন কারা গ্রহণ করবে? যাদের কক্ষপথ ফাঁকা আছে, অর্থাৎ তাদের শেষ কক্ষপথ ফাঁকা আছে, তারা কি ইলেকট্রন গ্রহণ করবে। তো আমরা দেখতেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের শেষ কক্ষপথে ফাঁকা আছে, অষ্টক পূর্ণ হয় নাই। এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমার কি বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের লুইস অ্যাসিড। ওকে, দেখো পরের প্রশ্ন কি বলতেছে? অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ ব্যাখ্যা করো। অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ ব্যাখ্যা করো, পরীক্ষায় আসে কিন্তু। অ্যাসিড বৃষ্টি কি বলতো? যে বৃষ্টির মধ্যে বিভিন্ন অধাতুর অক্সাইড মিশ্রিত থাকার জন্য যার পিএইচ 5.6 এরকম হয়, যে বৃষ্টির পিএইচ 5.6 এরকম, তাকে আমরা কি বলি? অ্যাসিড বৃষ্টি বলি। তাকে কি বলি বলতো? অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টিতে মূলত 3টা অ্যাসিডের ভূমিকা আছে। একটা কি? H2CO3, একটা সালফিউরিক অ্যাসিড এবং HNO3। এই 3টা নাইট্রিক অ্যাসিড, H2SO3 এবং H2SO4, এই 3টার ফলে মূলত আমাদের কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়, তাই না? তো কেমনে হয় এগুলা? কেমনে হয় দেখো, বাতাসে আমার সালফার মনোক্সাইড থাকে এবং আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে। কি থাকে? নাইট্রোজেন ডাই অক্সাইড। তো নাইট্রোজেন ডাই অক্সাইডের সঙ্গে পানি কি করে? বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করবে? HNO3। বুঝছো? বাতাসে এই গ্যাসগুলার উপস্থিত থাকার জন্য এগুলো যখন বৃষ্টি হয়, বৃষ্টির সঙ্গে নাইট্রোজেন ডাই অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে HNO3 তৈরি করে। HNO3 কি? একটা অ্যাসিড, যার ফলে অ্যাসিড বৃষ্টি হয়। বুঝছো না? বোঝা নাই? বাতাসে HNO3, SO, সালফার মনোক্সাইড থাকার জন্য আমাদের কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়। ক্লিয়ার? কেমন হয় দেখো, SO পানির সঙ্গে বিক্রিয়া করে H2SO4 তৈরি করবে, আবার N2O3 পানির সঙ্গে বিক্রিয়া করে HNO3 তৈরি করবে। ক্লিয়ার? একটু মনে রাখবা, এগুলো সহজ। সহজ না? দেখো তো খুবই ইজি। যে বলতেছে অ্যাসিড বৃষ্টির কারণ ব্যাখ্যা করো। অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ অন্যতম মূলত 2টা কারণ। একটা সালফার ডাই অর্থাৎ সালফারের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড থাকা। নাইট্রোজেনের অক্সাইড N2O3 বা NO পানির সঙ্গে বিক্রিয়া HNO3 তৈরি করে, এবং আমাদের কার মূলত সালফারের অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়ায় H2SO3 বা H2SO4 তৈরি করে। এই জন্য অ্যাসিড বৃষ্টি হয়। পারবা না? মুখস্থ করতে হবে? হবে না। ক্লিয়ার? দেখো এককের মান বের করো। এককের মান বের করতে হবে। কার মান? আর এর মান। আর সমান আমরা দেখো পিভি সমান কি জানি? এনআরটি। পিভি সমান কি জানি? এনআরটি। তখন আর এর মান বের করতে বলছে। আর সমান তাহলে কি হবে? পিভি বাই এনটি। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম এইচএসসি, সেবার এটা আসছিল যে আর এর মান বিভিন্ন এককে বের করো। আর গ নাম্বারে আসছিল আর এর মান বিভিন্ন এককে বের করা। পরীক্ষা কিন্তু আসে এসআই এককে বের করতে বলে, অনেক সময় লিটার একক বের করতে বলে। 3টা এককে আর এর মান বের করা। কেমন? তো কেমন করবা? পি এর মান, ভি এর মান, এন এর মান, টি এর মান জানতে হবে। তুমি যদি এসআই এককে বের করতে চাও, পি এসআই এককে বের করতে চাইলে চাপের পরিমাণ কি হবে বলো? কত? 101.325 প্যাসকেল। আমরা জানি 101.325 গুণ 10⁻³ প্যাসকেল। তো এই যে পি এর মানটা আমরা কোন এককে বসাবো? প্যাসকেল এককে। এই যে পি এর মানটা এসআই একক 101.325 গুণ 10⁻³ প্যাসকেল বসাই দিছি। ভি এর মান আয়তন। আয়তন কত? কোন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। কোন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আয়তনের এসআই একক কি লিটার? না, মিটার কিউব। তার মানে কি 10⁻³ দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা ভি এর মান 22.4 গুণ 10⁻³ ডিভাইডেড বাই এন এর মান কত? 1। টি এর মান কত? 273। বুঝছো না? বোঝো নাই? এসআই এককে বের করতে চাচ্ছ, দেখো একটু দেখাই দিই। এসআই এককে বের করতে চাচ্ছ আর এর মান। পি কোন এককে নিতে হবে? এসআই একক। মানে কত? এসআই এককে এর মান কত? 101.325 গুণ 10⁻³ কত? 3 ইনটু ভি এর মান জানতে হবে। আমরা কি জানি? কোন গ্যাসের আয়তন কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন গ্যাসের আয়তন? 22.4 লিটার। লিটার কি আমাদের আয়তনের এসআই একক না? কি মিটার কিউব? লিটারকে মিটার কিউব বানাইতে কি করতে হয়? 10⁻³ দ্বারা গুণ করতে হয়। ডিভাইড বাই এন এর মান কত? 1। টি এর মান কত? 273।
273.16 কেলভিন বসাই দিবা 8.314 পাবা, যেটা তুমি মুখস্থ করে আসছো সেইটা। যদি বলতো লিটার এটিএম কে বের করো, কোন একক? লিটার এটিএম। তাহলে তুমি কি করতা? পি এর মান কি নিতা বলতো? পি এর মান কত নিতা? পি এর মান নিতা 1 এটিএম। কি নিতা? পি এর মান 1 এটিএম ইনটু ভি এর মান কি নিতা? লিটারে নিতা 22.4 ডিভাইড বাই টি এর মান কি নিতা? 273 শেষ। কত পাইতা? 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ক্লিয়ার? তোমার যে এককে বের করতে বলুক না কেন আশা করি পারবা আসলে। মনে রাখবা জাস্ট এককটা মনে রাখবা। এসআই এককে বের করলে পিকে নিতে হবে এসআই একক। এসআই একক কি? চাপের পাস্কেল। এবং আমরা তো বুঝি আয়তনের এসআই একক কি? মিটার কিউব, তাই না? তারপরে এমটি তো টি, টি তো আমরা কেলভিনে নিব, বুঝছো? এবার দেখো পরেরটা, যে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ নির্ণয় করে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি বলতো আমাদের? পি প্লাস এ এন স্কোয়ার ভি স্কোয়ার, পি প্লাস এ এন স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। যতগুলা এন আছে সবগুলা কি? মোল সংখ্যা। যতগুলা এন আছে সবগুলা কি? মোল সংখ্যা। এখানে কি কত গ্রাম অক্সিজেন বলে দিচ্ছে বলতো? 64 গ্রাম। তার মানে এন এর পরিমাণ কত হবে? এন সমান কি জানি আমরা? ডাব্লিউ বাই এম। এন সমান আমরা জানি ডাব্লিউ বাই এম। ডাব্লিউর পরিমাণ কত? 64। এম মানে কি? আণবিক ভর। আণবিক ভর কত বলতো? অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর কত? 32, তাই না? অক্সিজেন আণবিক ভর কত? 32। 64 বাই 32 মানে কত? 2। অর্থাৎ কি করবা? সব জায়গায় এন এর জায়গায় 2 বসাই দিবা। তাহলে কি হবে? পি প্লাস এ 4a স্কয়ার বাই ভি স্কয়ার ইনটু ভি মাইনাস 4b ইকুয়াল টু 4rt। বুঝছো না বোঝো নাই? বুঝছো নাকি বোঝো নাই বলো? জাস্ট এন এর জায়গায় কত বসাই দিবা? এই যে এন এর জায়গায় 2 বসাই দিবা। যেখানে যেখানে এন আছে সেখানে 2 বসাই দিবা। তাহলে আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন হয়ে যাবে। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এটা মানে আদর্শ গ্যাসের ইকুয়েশন। পি প্লাস এ স্কয়ার ভি স্কয়ার ইনটু ভি মাইনাস এনবি ইকুয়াল টু এনআরটি। এন এর মান বের করতে হবে, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। সব জায়গায় এন বসাই দিব, দিয়ে যে ইকুয়েশন হয় সেটা লিখে দিব। এবার বলতেছে এপিসিএলসি একটা লুইস অ্যাসিড কেন ব্যাখ্যা করো। লুইস অ্যাসিড কারা? যারা একজোড়া ইলেকট্রন দান গ্রহণ করে তারা কি? লুইস অ্যাসিড। তো দেখো ফেরাস ক্লোরাইড FeCl3। FeCl3 মানে কি বলতো? ফেরাসের চারপাশে তিন পাশে 3টা ক্লোরিন আছে, তাই না? ফেরাসের 3 পাশে 3টা ক্লোরিন আছে। ফেরাসের স্বাভাবিক অবস্থায় শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলতো? 6টা। কয়টা ইলেকট্রন? 6টা, তাই না? দেখো FeCl3 মানে কি? যেমন FeCl3 মানে এমন। তো এর দেখো তো শেষ কক্ষপথে ফেরাসের কি অষ্টক পূর্ণ হয়েছে? হয় নাই। অষ্টক পূর্ণ হয় নাই মানে কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আমরা জানি, আমরা লুইস মতবাদ অনুসারে তারাই অ্যাসিড হয় যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো এক ইলেকট্রন গ্রহণ করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারবে। একে যদি আমরা দেখো এরকম অ্যামিনিয়ার সঙ্গে বিক্রিয়া দিই, অ্যামিনিয়ার যে একজোড়া মুক্ত ইলেকট্রন আছে সে এ গ্রহণ করবে, করে আমাদের কি তৈরি করবে? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড তারাই যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করে। এটা কি? লুইস অ্যাসিড। FeCl3 লুইস অ্যাসিড। আচ্ছা এটা লুইস অ্যাসিড, এটা খান না, বুঝছো? আচ্ছা এই যেটা লুইস অ্যাসিড, এই যেটা এটা আমাদের অ্যামিনিয়া লুইস অ্যাসিড। অ্যামিনিয়া কি বলতো? লুইস ক্ষার। কারণ কি? অ্যামিনিয়া ইলেকট্রন দিচ্ছে, যে ইলেকট্রন দিবে সে ক্ষার, যে গ্রহণ করবে সে অ্যাসিড। ক্লিয়ার? FeCl3 ইলেকট্রন গ্রহণ করতেছে, লুইস অ্যাসিড এ দিচ্ছে, তাই এ লুইস ক্ষার। বুঝছো? চলো দেখো বলতেছে এই বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারকের যুগল বুঝিয়ে লেখো। অ্যাসিড ক্ষারকের অনুবন্ধী কোনটা? অনুবন্ধী অ্যাসিড ক্ষারক কোনটা বলতে পারবা? অনুবন্ধী অ্যাসিড ক্ষারক কোনটা বলতো? এখানে অ্যামিনিয়া, এখানে কি আছে? HCl। অ্যামিনিয়া এবং HCl। আচ্ছা এখানে দেখো অ্যামিনিয়া আছে আমাদের NH3, NH3 এর সঙ্গে তুমি HCl যদি বিক্রিয়া দাও তাহলে কি হবে বলতো? H প্লাস কে দান করবে? HCl দান করবে। কে গ্রহণ করবে? NH3 গ্রহণ করে NH4 প্লাস, এবং HCl যে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর ও কি হয়ে যাবে? জাস্ট Cl মাইনাস। বুঝছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা H প্লাস কাকে দিবে? অ্যামিনিয়া গ্রহণ করে NH4 এবং HCl দিয়ে দেওয়ার পর অবশিষ্টে কি আছে? Cl মাইনাস। তাহলে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারকে বলো। এখানে অ্যাসিডকে যে দেয় সে কি অ্যাসিড, যে কে দিচ্ছে? H প্লাস HCl, তার মানে এটা অ্যাসিড। ক্ষারকে অ্যামিনিয়া ক্ষার। ক্ষার থেকে যেটা পাই সেটা কি? অনুবন্ধী অম্ল। এটা তার মানে এটা কি? অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল। অনুবন্ধী কি বলতো? অম্ল। এটা অনুবন্ধী অম্ল। তারপর এটা কি? অনুবন্ধী ক্ষার। বুঝছো না বোঝা নাই? ওকে, অ্যাসিড থেকে যেটা পাই সেটা অনুবন্ধী ক্ষার, ক্ষার থেকে যেটা পাই সেটা অনুবন্ধী অম্ল। দেখো পরেরটা কি বলতেছে? কক্ষ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের উপর জুল থমসন প্রভাব কার্যকর নয় কেন? আমরা জুল থমসন প্রভাব আমাদের কি বলে দেখো। জুল থমসন প্রভাব অনুযায়ী একটা গ্যাসকে অত্যাধিক যদি সংকুচিত করা হয়, করে যদি হঠাৎ প্রসারিত করা হয়, আমাদের তাপমাত্রা হ্রাস পাবে, অর্থাৎ আমাদের সেটা শীতল হয়ে যাবে। বুঝছো? জুল থমসন প্রভাব অনুযায়ী আমরা কোনো গ্যাসকে যদি অত্যাধিক সংকুচিত করে হঠাৎ করে সম্প্রসারণ করি, কোনো কিছুকে অত্যাধিক সংকুচিত করার পরে হঠাৎ করে প্রসারিত করছো, করলে তোমার কি হবে? তাপমাত্রা হ্রাস পাবে। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়। কিসের জন্য? হাইড্রোজেনে দেখো তো, হাইড্রোজেনের আকার কি সবচেয়ে ছোট না? হাইড্রোজেনের কি ভর অনেক কম, আকার সবচেয়ে ছোট। তো এখানে তুমি কি করছো? অনেক ক্ষুদ্র করছো। অনেক ক্ষুদ্র করলে অনুপরমাণু কি হবে? খুব কাছাকাছি থাকবে, তাই না? কাছাকাছি থাকবে। তো এখানে যদি হঠাৎ করে বড় করে দাও, অনুপরমাণু কি করবে? নিজের মধ্যে খুব বেশি বিকর্ষণ করবে, যার ফলে তাপমাত্রা হঠাৎ করে বৃদ্ধি পাবে। এই জন্য হাইড্রোজেনের মধ্যে জুল থমসন প্রভাব বিদ্যমান না। জুল থমসন প্রভাব অনুযায়ী কি হয় বলতো? জুল থমসন প্রভাব অনুযায়ী আমরা যদি কোনো গ্যাসকে
সংকুচিত করি, অধিক সংকুচিত করে হঠাৎ করে প্রসারিত করি, তাপমাত্রা হ্রাস পায়। কিন্তু হাইড্রোজেন সেটা মানে না, কারণ হাইড্রোজেন আকার ছোট হওয়ার জন্য একে সংকুচিত করার পরে ছেড়ে দিলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, যার ফলে তাপমাত্রাও বেড়ে যায়। ওকে, বুঝছো আশা করি তোমরা সবাই। তো তোমাকে পরিবেশ রসায়ন থেকে এই যে মাত্র তোমাকে কয়টা করে দিছি আমি, 26টা কোশ্চেন। তো এই 26টা করবা তাহলে হবে ইনশাল্লাহ। তড়িৎ রসায়ন থেকে 26টা কোশ্চেন করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি যদি আরো করতে চাও তুমি লাস্ট কোন সালের করবা, তুমি 22-23 এই 2 ইয়ারের প্রশ্ন সলভ করবা। তুমি যদি করতে চাও আর 22-23 এই 2 সালের প্রশ্ন সলভ করবা। তুমি এক্সট্রা যদি করতে চাও, যদি না করতে চাও তাহলে এটা ঠিক আছে। আর যদি রিস্ক না নিতে চাও তাহলে তুমি 22 এবং 23 সালের প্রশ্ন পড়তে পারো। ওকে, এখন আমরা জৈব যৌগ দেখব। অনেকে জৈব যৌগ পড়ো নাই, জৈব যৌগ বাদ দিবা অধিকাংশই। ওকে, বাদ দাও, ঠিক আছে, কিন্তু ক খ বাদ দেওয়া যাবে না। কিসের জন্য যাবে না? কারণ তুমি যদি ক খ বাদ দাও, যে জৈব যৌগের ক খ জাস্ট যে জৈব যৌগের সৃজনশীল আসবে, বিষয়টা এমন না। ক খর মনে করো যে কোনো ঠিকানা নাই, ও কোন জায়গা থেকে কার মধ্যে ঢুকে যাবে তা তুমি বুঝতেও পারবা না। কোন অধ্যায়ের মধ্যে যে ঢুকে যাবে কোন অধ্যায়ের ক খ তার কোন নিশ্চয়তা আছে? বিষয়টা কি এমন যে জৈব যৌগের সৃজনশীলে কেবল জৈব যৌগের ক খ দেওয়া হবে এরকম কোথাও লেখা আছে? নাই। তো অন্য প্রশ্নে ক খ আসতেই পারে, জৈব যৌগ আসতে পারে না, আসবে। মনে করো পরিমাণগতর মধ্যে তোমার জৈব যৌগের ক খ ঢুকাই দিছে, পরিবেশ রসায়নের মধ্যে ঢুকাই দিছে, তুমি পরিবেশ রসায়নের ক খ পারো, কিন্তু যদি ক খ না পারো তাহলে 3 মার্ক তো শেষ। বুঝছো? এই জন্য তুমি জৈব যৌগ রিটেনের জন্য অ্যান্সার করো বা না করো, সিকিউ এর জন্য অ্যান্সার করো বা না করো, আমার প্রবলেম নাই। কিন্তু আমার সমস্যা ক খ বাদ দেওয়া যাবে না। ক খ যদি বাদ দাও তাহলে 50 মার্কের অ্যান্সার তুমি কোনোদিনই করে আসতে পারবে না। এটা তুমি 80% শিওর থাকতে পারো। ক খ এই জন্য কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ক খর জন্য কি করতে হবে? জৈব যৌগ তোমাকে পড়তে হবে, কারণ এইটা তোমাদের অন্য চ্যাপ্টারের মধ্যে ক খতে ঢুকাই দিবে। আবার তুমি জৈব যৌগ সিকিউ এর জন্য বাদ দিতে পারো, কিন্তু এমসিকিউ এর জন্য তো বাদ দিতে পারবা না, কারণ এমসিকিউ তোমার 7 থেকে 8টা, কয়টা? 7 থেকে 8টা তোমার জৈব যৌগ থেকে আসবে। 25টার মধ্যে তুমি যদি 7 থেকে 8টা তুমি নাই পড়ে যাও তাহলে তোমার কয়টা হয়? 17টা। 17টার মধ্যে তুমি 17টা পারবা, তার কোন গ্যারান্টি আছে বলতো? কোনো গ্যারান্টি নেই। 17টার মধ্যে 15টা পারা অনেক টাফ। 17টার মধ্যে ধরে নিলাম 15টা পারলা, আর তুমি সিকিউতে 50-এ পাইলা 40, তাহলে কত হয়? 25টার মধ্যে মাত্র এমসিকিউ যদি 15টা পারো তাহলে তুমি কি প্লাস পাওয়া সম্ভব বলতো? প্লাস পাওয়া অনেক বেশি টাফ, মানে একদম কঠিন হয়ে যাবে। এমসিকিউতে ন্যূনতম 20 মার্ক পাইতে হবে তুমি যদি প্লাস পাইতে চাও ইন্ডিভিজুয়ালি ভাবে। এমসিকিউতে ন্যূনতম সায়েন্সের সাবজেক্টগুলোতে 20 পাইতে হবে, নাইলে প্লাস উঠাইতে পারবা না, অনেকটা এটা বলা যায়। সো জৈব যৌগ সিকিউর জন্য বাদ দাও, দিতেই পারো, প্রবলেম নেই, কিন্তু এমসিকিউ ক খ এর জন্য বাদ দেওয়া যাবে না। এতদিন তো বলবা ভাই এতদিন তো জৈব যৌগ পড়ি নাই, এতদিন জৈব যৌগ কোনোদিনই পড়ো নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাকে বুঝাই দিব প্রত্যেকটা ক খ। জাস্ট নিজে ক্লাসটা করার পর নিজে একটু 2-1 বার পড়বা ভাই, তাহলে হয়ে যাবে। নিজে একটু 2-1 বার পড়বা, ইনশাআল্লাহ তোমার জৈব যৌগ কভার হয়ে যাবে ক খর জন্য। এরপরে এই ক খ জাস্ট যেগুলো করাবো তোমাকে এখন, এই ক খ যদি ভালোভাবে পড়ো এখান থেকে তুমি ন্যূনতম 2টা এমসিকিউ, 2 থেকে 3টে এমসিকিউ কমন পাবা। তোমাকে এখন জৈব যৌগ থেকে যে কয়টা ক খ করাবো সেটা যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে ন্যূনতম 2 থেকে 3টা তুমি এমসিকিউ কমন পাবা। আর তোমরা যারা জৈব যৌগ পড়ো নাই তাদের জন্য আমি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে একটা জাস্ট জৈব যৌগের জন্য এমসিকিউ ক্লাস দিব। ওই ক্লাসটা কাইন্ডলি অনুরোধ সবাই করে যাবা। জৈব যৌগ যদি এমসিকিউর জন্য বাদ দাও তাহলে 5 কিন্তু উঠাইতে পারবা না, মনে রেখো। সো কষ্ট যদি হয় তারপরে জৈব যৌগ এমসিকিউর জন্য কভার করতে হবে, বুঝছো? আর এমসিকিউর জন্য জৈব যৌগ কিছু ট্রিক্স আছে, সেগুলো তোমাদের শিখাই দেবো, ইনশাআল্লাহ পারবা। তোমার খুব কিছু মুখস্থ করতে হবে না, কিছু বিক্রিয়া এত বুঝতে হবে না, ওই ট্রিক্সগুলো কাজে লাগায় জৈব যৌগ করতে পারবা। তো এই জৈব যৌগের ক্লাসটা তোমরা চাও কিনা? ইনশাআল্লাহ দেওয়ার আমি চেষ্টা করব জৈব যৌগের এমসিকিউর জন্য যারা পড়ো নাই। দেখো তাহলে আমরা টটোম্যারিজম, প্রথম প্রশ্ন দেখতেছি টটোম্যারিজম, এটা সমানতার মধ্যে কেমন? টটোম্যারিজম মানে মনে রাখবা কি? গতিশীল। কি কি বলছি বলতো? টটোম্যারিজম মানে কি? গতিশীল, টট্টর করে দৌড়াবে সে। টটোম্যারিজম মানে কি? গতিশীল, মানে সে টট্টর করে দৌড়াবে। অর্থাৎ যদি আমাদের একটা মূলক থেকে আরেকটা মূলকে কনভার্ট হয়ে যায় সেটাকে আমরা বলি কি? টটোম্যারিজম। অর্থাৎ কোন যৌগে একটা মূলক থেকে অটোমেটিক নিজে নিজে আরেকটা মূলকে যদি কনভার্ট হয়ে যায়, নিজে নিজে একটা ছিল সে আরেকজন হয়ে গেছে, তাহলে সে কি হবে? টটোম্যারিজম, মানে নিজে নিজে গতিশীল হচ্ছে, যে মূলকটা নিজে নিজে গতিশীল। এটা কার মধ্যে দেখা যায়? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে। কিটোন অ্যালডিহাইড রূপান্তর হয়, অ্যালডিহাইড আবার কিটোনের রূপান্তর হয়। বুঝছো ভাই? কিচ্ছু বুঝতেছি না, এত বুঝতে হবে না, জাস্ট একটু একটু আধা ঘন্টা জৈব যৌগতে যা পড়বে একটু আধা ঘন্টা মনোযোগ দাও, দেখবা এরপরে যখন আরেকটা প্রশ্নে যাবো এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, বা নিজে যখন একবার পড়বা তখন আরো বেশি ক্লিয়ার হবে। বুঝছো? জাস্ট কি মনে রাখবা? টটোম্যারিজম মানে কি? গতিশীল। টটোম্যারিজম কাকে বলে? টটোম্যারিজম মানে কি বলছি? যে একটা মূলক আরেকটাতে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ তোমার ছিল OH হয়ে গেছে CHO, অর্থাৎ তোমার ছিল CO হয়ে গেছে CHO, এরকম যদি কোথাও হয় সেটাকে আমরা বলবো কি? টটোম্যারিজম। মনে করো যে কোনো মূলক ছিল আমাদের CHO, কেমন? CHO ছিল, CHO ছিল, এখন নিজে নিজে হয়ে গেছে CO, নিজে নিজে কি হয়ে গেছে?
সিও। তো এরকম যদি কোথাও হয় যে কোনো মূলক সক্রিয়ভাবে আরেকটা মূলকে রূপান্তর হয় সেটাকে আমরা বলবো টটোম্যানিজম। বুঝছো? আরেকবার দেখো, যে সকল সমানুতায় এক ধরনের কার্যকরী মূলক সক্রিয়ভাবে মানে নিজে নিজে রূপান্তর হয়ে অপর অন্য ধরনের মূলকে রূপান্তর হয় তাকে আমরা বলবো কি বলতো? টটোম্যানিজম। আশা করি বুঝছো। নিজে একটু দু একবার পড়বা, ইনশাল্লাহ পারবা। কেমন? টটোম্যানিজম মানে কি মনে রাখতে বলছি বলতো? গতিশীল, অর্থাৎ আমাদের কিটোন থেকে আমাদের কি হবে? অ্যালডিহাইড, এটাকে বলি কিটো ইনল। বুঝছো? কিটো ইনলের মধ্যে কেবল আমাদের টটোম্যারিজম দেখা যায়। এমসিকিউতে আসে কিটো ইনলের মধ্যে কেবল আমাদের কি দেখা যায়? টটোম্যারিজম দেখা যায়। ওকে, এরপরে দেখো নিউক্লিওফাইল। নিউক্লিও মানে কি বল? নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে কি? পজিটিভ। নিউক্লিয়াস মানে কি? পজিটিভ। পজিটিভ কার প্রতি আকর্ষণ দেখায়? ইলেকট্রনের প্রতি। তার মানে যেই মূলক ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় তাকে বলবো নিউক্লিওফাইল। বুঝছো না বোঝো নাই? নিউক্লিওফাইল। দেখো নিউক্লিয়াস মানে আমরা কি বুঝি? পজিটিভ। অর্থাৎ যে পজিটিভ নেগেটিভের প্রতি আকর্ষণ দেখাবে তাকে বলবো কি? নিউক্লিওফাইল। বুঝছো? যে মূলক নেগেটিভের প্রতি অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখে তাকে বলবা কি? নিউক্লিওফাইল। ক্লিয়ার? তাহলে আমাকে তোমরা বলো যে ইলেকট্রোফাইল কাকে বলবা? ইলেকট্রোফাইল মানে কি? নেগেটিভ, অর্থাৎ যে পজিটিভ আয়নের প্রতি অর্থাৎ যে প্রোটনের প্রতি আকর্ষণ দেখে তাকে বলবো কি? ইলেকট্রোফাইল। বুঝছো না বোঝো নাই? মুখস্থ করতে হবে। নিউক্লিওফাইল মানে কি? পজিটিভ, অর্থাৎ যে নেগেটিভের প্রতি আকর্ষণ দেখাবে। পজিটিভের কাজই তো নেগেটিভের প্রতি আকর্ষণ দেখানো, অর্থাৎ যেই মূলক ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় তাকে বলবা নিউক্লিওফাইল। যদি বলা হয় ইলেকট্রোফাইল আসে, বিপরীত কাজ, একদম বিপরীত। বুঝছো? দেখো পরেরটা রেসিমিক মিশ্রণ, কি এটা মনে রাখবা? দুটা সমপরিমাণে এনহান্সিওমারের মিশ্রণকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ কি? দুটো সমপরিমাণে এনহান্সিওমারের মিশ্রণকে বলবো রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণের আবর্তনকাল শূন্য, মনে রাখবা। রেসিমিক মিশ্রণের আবর্তন কোণ কত? শূন্য। রেসিমিক মিশ্রণের আবর্তন কোণ কত? শূন্য। ক্লিয়ার? এটা মনে রাখবে, এমসিকিউতে আমাদের কাজে আসবে। ওকে, পরেরটা দেখো কি বলতেছে। কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন কি? কোনো যৌগের মধ্যে উপস্থিত কার্বনে যদি কার্বনের চার হাতে যদি চারটা মূলক থাকে, অর্থাৎ কার্বনের চার হাতে যদি চারটা ভিন্ন ধরনের জিনিস থাকে, চার হাতে চারটা ভিন্ন ধরনের জিনিস থাকতে হবে। একটাতে আছে এ, একটাতে বি, একটাতে সি, আরেকটা ডি। এমন হওয়া যাবে না যে দুইটা হাতে আমার সেম জিনিস আছে, মানে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে, এমন হওয়া যাবে না। চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকতে হবে। এইরকম যদি হয় সেই কার্বনকে আমরা বলবো কি? কাইরাল কার্বন। তো বইয়ের ভাষায় যদি বলতে চাই কি বলতে হবে? একটা জৈব যৌগের একটা অণুতে কার্বন পরমাণুর সঙ্গে চারটা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে তাকে আমরা বলবো কি বলতো? কাইরাল কার্বন। বুঝছো? কি বলবো? কোনো যৌগের কার্বনের পরমাণুতে চারপাশে যদি চারটা ভিন্ন ধরনের পরমাণু বা মূলক যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? কাইরাল কার্বন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কি এটা? খুবই গুরুত্বপূর্ণ। এটা কি বলতো? খুবই গুরুত্বপূর্ণ। যে কাইরাল কার্বন কি? যে কার্বনের চারপাশে চারটা হাতে যদি চারটা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলি কাইরাল কার্বন। এমসিকিউর জন্য আমার লাগবেই। বুঝছো? আরেকটা বিষয় আমার জানতে হবে যে ক্যাটিনেশন কি? ক্যাটিনেশন কি? ক্যাটিনেশন কাকে বলে? পরীক্ষায় আসে। কি বলতো? কি বলছি? পরীক্ষা আসে ক্যাটিনেশন কি? ক্যাটিনেশন মানে কি? জৈব যৌগের সংখ্যা কত বলতো? লক্ষাধিক জৈব যৌগ আছে, অসংখ্য। প্রতিনিয়ত তোমার সঙ্গে এখন কথা বলতেছি, এখন একটা হয়তো নতুন জৈব যৌগ তৈরি করে ফেলা যায়। কিসের জন্য? কারণ একটা কার্বনের সাথে একটা কার্বন, দেখো তুমি জৈব যৌগ একটা কার্বনের সাথে একটা কার্বনকে যত ইচ্ছা এরকম যুক্ত করতে পারবা। যেই দিক থেকে ইচ্ছা তোমার, যেই দিক থেকে ইচ্ছা সেই দিক থেকে করে যত বড় ইচ্ছা তুমি কার্বন কি করতে পারবা? যুক্ত করতে পারবা। শিকল গঠন করা যায় যত বড় ইচ্ছা। কার্বন যুক্ত করে শিকল তৈরি করবা। তো এই যে কার্বন যুক্ত হয়ে দীর্ঘ শিকল গঠন করার যে প্রবণতা তাকে বলা হয় ক্যাটিনেশন। বুঝছো? জৈব যৌগে কার্বন যুক্ত হয়ে দীর্ঘ শিকল গঠন করার যে প্রবণতা তাকে বলা হয় ক্যাটিনেশন। ক্যাটিনেশনের জন্যই পৃথিবীতে যৌগের সংখ্যা এত বেশি। ক্লিয়ার? অনেকের মাথা গরম হয়ে যাইতে পারে যারা পড়ো নাই জৈব যৌগ, একটু ধৈর্য সহকারে মনোযোগ দাও। ইনশাল্লাহ তুমি ক্লাসটা শেষে নিজে দুই একবার পড়বা, লিখবা, তোমার জৈব যৌগের কখ সবকিছু পারবা। শুধু তাই না, বলছি তো এখানে যেইগুলো আমি তোমার কখ করাই দেবো, যা বলতেছি এখান থেকে তুমি ন্যূনতম 2 থেকে 3টা এমসিকিউ পাবা ভাই। 2 থেকে 3টা এমসিকিউ পাবা। তো একটু যদি কষ্ট হয়, কষ্ট করে ক্লাসটা করে একটু নিজে ভালোভাবে পড়বা যদি ভালো রেজাল্ট করতে চাও। তাইলে মনে করো জৈব যৌগ তোমার 2 বছরের পড়া, 2 বছরে। সেকেন্ড পার্টে তো শুধু একটাই চ্যাপ্টার জৈব যৌগ, বাকি 3টা চ্যাপ্টার তো আসলে ওইরকম চ্যাপ্টারের মধ্যে পড়ে না জৈব যৌগের কাছে। তো সেই জৈব যৌগ তুমি 2 বছরে পড়ো নাই, সেটা যদি তোমাকে আমি 30 মিনিটে পড়াতে যাই তোমার মাথাতে একটু গরম হবেই, তাই না? মাথার উপর দিয়েও যাইতে পারে। তো উপর দিয়ে গেলেও জাস্ট একটু আরেকবার হয়তো প্রয়োজন, আরেকবার ভিডিও দেখবা, এরপর নিজে একবার পড়বা, দেখবা ইনশাআল্লাহ তোমার কাছে এগুলো সবগুলো কখ পারবা, সব কখ পারবা। বুঝছো? ক্যাটিনেশন কি? তাইলে কার্বনের সাথে কার্বন এই যে যুক্ত হয়ে দীর্ঘ শিকল যে গঠন করতেছে এই প্রবণতা হচ্ছে আমাদের ক্যাটিনেশন। ওকে ফাইন। পরেরটা আমাদের ডায়াস্টেরিওমার কাকে বলে? দেখো ডায়াস্টেরিওমার কাকে বলে ভালোভাবে বুঝবা। দেখো তাহলে ডায়াস্টেরিওমার কাকে বলবা? দুটো আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ প্রতিবিম্ব না হয় এবং একে অপরের উপর সমানুপাতীয় না হয় তাহলে তাকে বলবো ডায়াস্টেরিওমার। কি বুঝছো? যে দর্পণ মানে বোঝো না? তুমি যদি আয়নার সামনে দাঁড়াও কি হবে বলো তো? তুমি আয়নার সামনে যখন দাঁড়াবো তখন কি হবে? তোমার ডান পাশ বাম দিকে যাবে, বাম পাশ ডান দিকে আসবে, তাই না?
সেটা আমাদের কি দর্পণ। দর্পণের আয়নার সামনে দাঁড়ালে কি হবে, তুমি কিন্তু দুই পাশ, ডান পাশ বাম দিকে যাবে, বাম পাশ ডান দিকে আসবে। তো আমাদের যৌগের ক্ষেত্রে সেম রকম। দেখো মনে করো এটা আমাদের একটা, মনে করো এই যে এখানে আমাদের আছে, COOH, এই পাশে আছে আমাদের CH3, এই পাশে মনে করো আছে আমাদের OH, এই পাশে আমাদের আছে CH3, যেটা আমাদের এই কার্বনে কয়টা হাত হয়েছে, 1 2 3, আর এই পাশে আছে একটা হাইড্রোজেন। দেখো তো এটাকে আমাদের এখানে কি কার্বন কার্বন আছে কি নাই বলো তো? কার্বন কার্বন মানে কি, যেই কার্বনের চারপাশে চারটা হাত থাকবে। তো এইখানে যেই কার্বন আছে সেই কার্বনের চারপাশে কি চারটা হাত আছে? হ্যাঁ। কার্বন কার্বন মানে কি, যেই কার্বনের চারপাশে চারটা হাতে ভিন্ন ধরনের মূলক থাকবে। যেমন দেখো এখানে কার্বন, এই কার্বনের এক পাশের হাতে কি আছে OH, আরেক পাশে আছে COOH, আরেক পাশে CH3, আরেক পাশে H। দেখো তো চার হাতে কি আছে, চার ধরনের জিনিস আছে, তাই না? আমরা কি শিখছি, চার হাতে যদি চারটা মূলক থাকে বা চারটা ভিন্ন ধরনের জিনিস থাকে সেটা আমাদের কি কার্বন কার্বন, তার মানে কার্বন কার্বন। যার মধ্যে ক্যারল কার্বন থাকে সে সাধারণত আলোক সক্রিয় যৌগ হয়। কেমন? এটা একটা আলোক সক্রিয় যৌগ। একে যদি আমরা আয়নার মধ্যে দেখি তাহলে কেমন দেখবো বলতো? একে যদি আয়নার মধ্যে দেখি আমরা কেমন দেখবো? আয়নার মধ্যে ফালাইলে কি হবে, জাস্ট ডান দিক বাম দিকে চলে যাবে, ডান দিক বাম দিকে চলে যাবে। তুমি আয়নার মধ্যে যদি তাকাও তোমার পা কি মাথায় ওঠে কখনো? ওঠে না। জাস্ট কি হয়, ডান অংশ বাম দিকে যায়, বাম অংশ ডান দিকে যায়। তো এর জন্য সেম হবে, যদি আমরা কার মধ্যে ফালাই, একে যদি মনে করো আমরা আয়নার মধ্যে ফালাইছি, কেমন? একে আমরা আয়নার মধ্যে ফালাইছি। দেখে যদি আয়নার মধ্যে ফালাই তাহলে আমরা কেমন দেখতে পাবো? উপরে যা ছিল তেমনই থাকবে, উপরে যা ছিল তেমনই থাকবে, মাথা মাথার জায়গায় থাকবে, মাথা পা সেম জায়গাতে থাকবে, জাস্ট ডান হাত বাম দিকে যাবে, বাম অংশ ডান দিকে যাবে, মানে OH কোথায় আসবে, বাম দিকে, এবং দেখো তো H কোথায় যাবে, ডান দিকে যাবে। ক্লিয়ার? বুঝছো নাকি বোঝো না? এটা আমাদের কি, এটা আমাদের দর্পণ যৌগ। এটা আমাদের কি বলতো, দর্পণ বিম্ব। অর্থাৎ এর মধ্যে যদি আমরা ফালাই এই যৌগটাকে আমরা আয়নার মধ্যে দেখি কেমন দেখবো, এরকম। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি বলবো, প্রতিবিম্ব। এই যৌগের প্রতিবিম্ব কোনটা, এইটা। এই যৌগের প্রতিবিম্ব কোনটা, এইটা। দেখো এই যৌগটাকে আমরা এখন এইভাবে লিখতেছি যে এখানে আছে CH3, দেন এই পাশে আমরা লিখছি OH, এই পাশে লিখছি COOH, এই পাশে লিখছি হাইড্রোজেন। দেখো তো এই যৌগ, এই যৌগের কি আমার দর্পণ প্রতিবিম্ব হচ্ছে? এই যৌগের কি দর্পণ প্রতিবিম্ব হয় না? এই যৌগের দর্পণ প্রতিবিম্ব না। তো আমরা এটাই বলবো যে আমাদের ডায়াস্টেরিক মান হচ্ছে সেইটাই যে দুটো আলোক সক্রিয় যৌগ, দেখো দুইটাতে কাইরাল কার্বন আছে, অর্থাৎ দুইটা আলোক সক্রিয় যৌগ। দুটো আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ বিম্ব না হয়, এটার কি এটা দর্পণ? দেখো তো তুমি যদি আয়নায় ফালাও কোনোদিন একে পা কোথায় গেছে, মাথায় গেছে? আয়নায় দেখলে কোনদিন পা মাথায় যাওয়া সম্ভব না। অর্থাৎ দুটো আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ বিম্ব না হয় এবং তারা যদি একে অপরের উপর সমাপাতিত না হয় তাহলে তাদেরকে বলবো ডায়াস্টেরিক মান। কি বলছি, যে দুইটা যৌগ আলোক সক্রিয় যৌগ পরস্পরের কি হওয়া যাবে না, দর্পণ হওয়া যাবে না, এবং একই সাথে সমাপাতিত হওয়া যাবে না। সমাপাতিত হওয়া মানে কি, এই জিনিসটাকে উঠায় যদি এর উপর রাখি তাহলে সেম টু সেম হইতে হবে, এই জিনিসটাকে যদি এর উপর রাখি তাহলে সেম টু সেম হবে। দেখো এটা কি হওয়া সম্ভব? তুমি এটাকে উঠায় রাখো এইখানে, তাহলে কি হবে, হাইড্রোজেনের জায়গায় বসতেছে, OH এর জায়গায় বসতেছে। ওকে, মাঝখানে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু উপরে CH3 কে যখন বসাবা COOH হয়ে গেছে, তার মানে এইটা কি এর উপর সমানভাবে বসবে? বসবে না, কোনোদিনই বসবে না। এই জন্য এটা আমাদের ডায়াস্টেরিক। শর্ত কি, ডায়াস্টেরিক কাকে বলবা? যেটা আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয় এবং যদি একে অপরের উপর সমাপাতিত না হয় তাহলে তাদেরকে বলবো ডায়াস্টেরিক। মুখস্থ করতে হবে, বলো তো, মুখস্থ করতে হবে ডায়াস্টেরিওমার। এটা কিন্তু তোমাদের রিওমার, এটা খ নাম্বারের জন্য আসে এবং একই সাথে এমসিকিউতে আসে। ডায়াস্টেরিওমার কি, দুটো আলোক সক্রিয় যৌগ একে অপরের দর্পণ হওয়া যাবে না এবং কি হওয়া যাবে না বলতো, একই সাথে এর উপর কোনোভাবে বসতে পারবে না। তাহলে আমাদের কি ডায়াস্টেরিওমার। আর এননসিওমার কি, এননসিওমার কি সেটা আমাদের জানতে হবে। কি বলতো এননসিওমার কি? এননসিওমার হচ্ছে দুটো আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব হয় এবং একে অপরের উপর সমাপাতিত না হয় তাহলে তাদের বলবো কি বলতো, তাহলে তাদের বলবো আমাদের যে আলোক সক্রিয় যৌগ। এবার তোমাকে যদি বলা হয় এননসিওমার কি, এননসিওমার হচ্ছে দুটো আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব হয় তাহলে তাদের বলবো কি এননসিওমার। দেখো তো এটার দর্পণ এটা না, হ্যাঁ এটার দর্পণ এটা। তো এইরকম যেই দুটো যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব তাদের বলবো কি এননসিওমার। কি বলবা, এননসিওমার। দুটো আলোক সক্রিয় যৌগ একে অপরের দর্পণ বিম্ব হলে তাদের বলবো এননসিওমার। দুটো আলোক সক্রিয় যৌগ একে অপরের দর্পণ বিম্ব যদি না হয় এবং তারা যদি সমাপাতিত না হয় তাহলে তাকে বলবো ডায়াস্টেরিওমার। ক্লিয়ার? দেখো এরপরে হ্যাকেল তত্ত্ব কাকে বলে, আমরা ছোটবেলায় পড়ে আসছি। হ্যাকেল তত্ত্ব কাকে বলে, যে সকল জৈব যৌগে আমাদের 4n+2 সংখ্যক, কি বলতো, যে সকল জৈব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। কি থাকে, কি বলছি, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। যে সকল জৈব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে সেটা আমাদের হ্যাকেল তত্ত্ব অনুসারে কি হবে বলতো, আয়রনটিক যৌগ হবে। বুঝছো? আয়রনটিক যৌগ হওয়ার শর্ত হ্যাকেল তত্ত্ব কি বলে, হ্যাকেল তত্ত্ব অনুসারে যে সকল যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তার অ্যারোমেটিক যৌগ। বুঝছো?
তাহলে হ্যাকেল তত্ত্ব কি বলতো? হ্যাকেল তত্ত্ব অনুসারে আমরা বলবো যে সকল যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তারা কি অ্যারোমেটিক যৌগ। 4n+2 সংখ্যক কি থাকতে হবে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এখানে এনটা কি? এন আমাদের পূর্ণ সংখ্যা, এন এর মান 0 1 2 3 4 যে কোনো কিছুই হইতে পারে। বুঝছো? এন আমাদের কি? এন আমাদের পূর্ণ সংখ্যা। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকলে তাদের কি বলবা? তাদের বলবা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত এন এর মান 0 1 2 3 4 হইতে হবে। বুঝছো? আশা করি বুঝছো তোমরা। চলো এবার আমরা দেখবো হ্যাকেল তত্ত্ব পরীক্ষা কিন্তু আসে, ভালোভাবে একটু মনে রাখবা কেমন। এরপরে ডি ল্যাকটিক অ্যাসিড। ডি মানে কি? ডান দিকে থাকবে। ডি মানে ডান দিকে থাকবে, এই যেটা ল্যাকটিক অ্যাসিডের সংকেত। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? যে একটু আগে যেটা তোমাদের উদাহরণ দিয়েছে সেইটা। সি ডাবল এইচ একটা উপরে থাকবে, তার নিচে সি থাকবে, তার নিচে সিএইচ3 থাকবে। ওকে, যদি বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড তাহলে ডান দিকে থাকবে ওএইচ, বাম দিকে থাকবে এইচ। ডান দিক মানে কিন্তু তুমি যদি এইদিকে ঘোরো তাহলে কিন্তু তোমার বাম দিক হয়ে যাবে। ডান দিক মানে তোমার এইদিকে তাকাইতে হবে, যৌগের দিকে তোমার তাকাইতে হবে। তাকালে যেটা ডান সেটা ডান। বুঝছো? যৌগের দিকে তাকালে যেটা ডান সেটা ডান। ক্লিয়ার? ডান দিকে যদি থাকে ওএইচ তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড। যদি বলা হয় এল ল্যাকটিক অ্যাসিড তাহলে ওএইচটাকে এই পাশে দিবা, হাইড্রোজেনটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, তাহলে সেটা এল ল্যাকটিক অ্যাসিড। ক্লিয়ার? চলো পরেরটা দেখো আমরা মুক্তমূলক কাকে বলে। মুক্তমূলক কাকে বলে দেখো। মুক্তমূলক কাকে বলে? যে মনে করো এরকম সমযোজী বন্ধন হয়েছে, কেমন? এ এবং বি। এ এবং বির মধ্যে কি আছে? সমযোজী বন্ধন আছে। সমযোজী বন্ধন থাকা মানে কি? এ একটা ইলেকট্রন দিছে, বি একটা ইলেকট্রন দিছে, দিয়ে দুইজন একত্রে সমযোজী বন্ধন তৈরি করছে। তো আমরা যদি এইরকম কোন একটা কাজ করি, ওরা যদি এখন কি করছে, তোরা দুইজন আর একত্রে থাকতে চাচ্ছে না, ওকে একত্রে থাকতে চাচ্ছে না, তাহলে একত্রে থাকতে চাচ্ছে না, এ একটা ইলেকট্রন দিছে, বি একটা ইলেকট্রন দিয়ে দুইজন ব্যবসা শুরু করছিল, তো দুইজনের একটা বিজনেসে থাকতে চাচ্ছে না, তো থাকতে চাচ্ছে না, ওকে ফাইন, দুজন আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার সময় যদি এই যে এই বন্ধনটা কি হয়, সময় বিভাজন হয়, অর্থাৎ মাঝ বরাবর ভেঙে দুইজন দুটো ইলেকট্রন যদি নিয়ে যায়, তাহলে এই ধরনের বিভাজনকে আমরা বলবো সময় বিভাজন। পরীক্ষায় আছে সময় বিভাজন কাকে বলবা? যে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় দুটো পরমাণু যে ভাঙনের ফলে আমাদের সমান ভাগে বিভক্ত হয়ে যায় তাকে বলবো কি? তাকে বলবো আমাদের সুষম বিভাজন। কি পরীক্ষা কিন্তু আসে যে সুষম বিভাজন কি কাকে বলবা? দুটো পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় যদি সমান ভাগে ভাগ হয়ে যায় বন্ধনটা, তাহলে তাকে বলবো আমরা সুষম বিভাজন। কাকে বলবা? সুষম বিভাজন। তাহলে মুক্তমূলক কাকে বলবা? দেখো, এই সমযোজী বন্ধনের এই সুষম বিভাজনের ফলে মুক্ত ইলেকট্রন বিশিষ্ট যেই পরমাণু সৃষ্টি হয় তাকে কি বলবা? মুক্তমূলক বলবা। বুঝছো? দেখো সুষম যদি বিভাজন হয় তাহলে কি করবে? এ একটা ইলেকট্রন নিয়ে নিবে এবং বি একটা কি করবে? ইলেকট্রন নিয়ে নেবে। তো এরকম সুষম বিভাজনের ফলে এই যে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যেই পরমাণুর সৃষ্টি হয় তাকে আমরা বলবো মুক্তমূলক। বুঝছো না বোঝো নাই? যে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যে আমাদের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু সৃষ্টি হয় তাকে বলবো মুক্তমূলক। আর বিষম বিভাজন কি? মনে করে এইরকম আমাদের বন্ধনের যদি সমযোজী বন্ধনের যদি আমার সুষম বন্টন না ঘটে, অর্থাৎ সমযোজী বন্ধন যদি সমান ভাগে না ভাগ হয়, তাকে আমরা বলবো কি? বিষম বিভাজন। বিষম বিভাজনের ফলে কি হয়? ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয়। কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন সৃষ্টি হয়। বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন সৃষ্টি হয়। তাহলে আমরা মুক্তমূলক শিখলাম যে কি সুষম কোন সমযোজী বন্ধনের সম বিভাজনের ফলে যে এক ইলেকট্রন বিশিষ্ট বা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সৃষ্টি হয় তাকে বলবো মুক্তমূলক। তাহলে তোমাকে যদি বলা হয় কার্বোক্যাটায়ন কাকে বলবা? কার্বোক্যাটায়ন কখন হয়? আমরা কি বলছি? কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন কখন সৃষ্টি হয়? যে বন্ধনের বিষম বিভাজনের ফলে। কখন? বন্ধনের বিষম বিভাজনের ফলে। তো পরীক্ষায় যদি আসে কার্বোক্যাটায়ন কাকে বলবা? সেম সংজ্ঞা, যে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে ধনাত্মক অংশযুক্ত যে পরমাণু সৃষ্টি হয় তাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন। বুঝছো? তার কার্বন আয়ন কাকে বলবা? যে আমাদের সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে ঋণাত্মক অংশযুক্ত যেই পরমাণু বা মূলক সৃষ্টি হয় তাকে বলবা কার্বন আয়ন। ক্লিয়ার? আশা করি তোমাদের আর যেভাবে পড়াচ্ছি একটু যদি ভালোভাবে মনোযোগ দাও, ইনশাআল্লাহ তোমার এগুলো মুখস্থ করতে হবে না, অটোমেটিক পারবে। ক্লাসটা শেষে একটু স্লাইড দেখবা, তাহলে হয়ে যাবে। দেখো প্যারাফিন কাকে বলে? প্যারাফিন মানে মনে রাখবা যে ওদের কোনো আসক্তি নেই। প্যারাফিন মানে আসক্তিহীন, ওরা কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। প্যারাফিন মানে কি? ওদের কোনো আসক্তি নেই, আসক্তিহীন। কেমন? ওরা কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। তো যে সকল যৌগ আমাদের সম্পৃক্ত তারা কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। সম্পৃক্ত কারা? যাদের মধ্যে এক বন্ধন থাকে, অর্থাৎ অ্যালকেন। কারা? অ্যালকেন। অ্যালকেনকে বলা হয় প্যারাফিন, মনে রাখবা। অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন, কারণ অ্যালকেনের মধ্যে এক বন্ধন আছে। আবার এখানে আরেকটা বিষয় মনে রাখবা, যাদের মধ্যে এক বন্ধন তারা সম্পৃক্ত, যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তারা কি? অসম্পৃক্ত। পরীক্ষায় আসে নিচের কোনটি সম্পৃক্ত যৌগ? কেমনে বুঝবা? দেখবা যার মধ্যে এক বন্ধন আছে সেটা সম্পৃক্ত যৌগ। যদি আসে নিচের কোনটা অসম্পৃক্ত যৌগ, কেমনে বুঝবা? যার মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেটা অসম্পৃক্ত যৌগ। বারবার বলতেছি এমসিকিউ কিন্তু কাভার হয়ে যাবে, সো ভালোভাবে মনোযোগ দাও ক্লাসে। কেমন? তাহলে কি হইলো? প্যারাফিন কারা বলতো? যারা কি করতে চায় না? বিক্রিয়া করতে চায় না। যারা কি করতে চায় না? বিক্রিয়া করতে চায় না, তারা কি? প্যারাফিন। প্যারাফিন কি? অ্যালকেন, এক ধরনের প্যারাফিন। কেমন? অ্যালকেনকে কি বলা হয়? সম্পৃক্ত। যাদের মধ্যে এক বন্ধন তারা সম্পৃক্ত, দুই এবং তিন বন্ধন থাকলে কি? অসম্পৃক্ত। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত। মোয়ে পয়রিকার অসম্পৃক্ত। বুঝছো? এবার দেখো যে এই যে প্যারাফিন কাকে বলে বইয়ের ভাষা যদি বলতে চাই, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর রাসায়নিকভাবে কম সক্রিয় হয়ে থাকে এদেরকে বলা হয় প্যারাফিন।
যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বন রাসায়নিকভাবে কি কম সক্রিয়, মানে কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। সহজ ভাষায় কি বলবা, যে সকল রাসায়নিক হাইড্রোকার্বন সমূহ বিক্রিয়া কারোর সঙ্গে করতে চায় না তাদেরকে বলা হয় প্যারাফিন। ওকে, দেখো পরেরটা, কার্যকরী মূলক কাকে বলে? কার্যকরী মূলক কাকে বলে? কার্যকরী মূলক দেখে আমরা চিনতে পারি যে পরমাণুটা কেমন। আমরা যদি এক বন্ধন থাকে তাহলে বুঝতে পারি এটা অ্যালকেন, যদি দ্বিবন্ধন থাকে বুঝতে পারি অ্যালকেন, যদি OH থাকে বুঝতে পারি কি সেটা অ্যালকোহল। অর্থাৎ কার্যকরী মূলক কোনো যৌগের কি বহন করে? পরিচয় বহন করে। কার্যকরী মূলক কোন যৌগের কি বহন করে? পরিচয় বহন করে। কেমন? তো দেখো কার্যকরী মূলক কাকে বলবা, যে পরমাণু বা পরমাণুমূলক কোন জৈব যৌগের অণুতে বর্তমান থেকে এর কার্যরত ধর্ম এবং বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে তাকে ওই যৌগের কার্যকরী মূলক বলা হয়। অর্থাৎ কার্যকরী মূলক কি করে? কোন যৌগের পরিচয় বহন করে। যেমন OH কার্যকরী মূলক থাকলে বুঝি অ্যালকোহল, যদি CH থাকে বুঝি কি অ্যালডিহাইড। তো OH এই মূলকটা কোন যৌগের মধ্যে থাকার জন্য সে কি নির্ধারণ করে বলতো? ওই যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করে না। যদি OH থাকে কারোর মধ্যে, OH কি করবে? ওই যৌগকে তার অ্যালকোহল বৈশিষ্ট্য প্রদান করবে। অ্যালকোহল যে বৈশিষ্ট্য দেখাবে, OH যদি কারোর সঙ্গে যুক্ত হয় ওকে সেম বৈশিষ্ট্য দেখাইতে হবে। যার সঙ্গে CH যুক্ত আছে সে কি করবে? ওই পরমাণুটাকে অবশ্যই অ্যালডিহাইডের কি দেখাইতে হবে? বৈশিষ্ট্য দেখাইতে হবে। তো এখানে সেম কথাই বলতেছে যে পরমাণু বা মূলক কোন জৈব যৌগের অণুতে বর্তমান থেকে তার জৈব যৌগের কার্যরত ধর্ম এবং কি বলতো বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে তাকে কি বলা হয়? কার্যকরী মূলক। বুঝছো? কার্যকরী মূলক আমাদের কি করে? কোন যৌগের মধ্যে থাকলে ওই যৌগের সে ধর্ম নির্ধারণ করে। অর্থাৎ যখন OH কারোর সঙ্গে যুক্ত থাকবে, এই OH ওই যৌগের বৈশিষ্ট্য কার মতো করে দিবে? অ্যালকোহলের মতো। এবং অ্যালকোহলের মতো করে দিলেই তো হবে না, ওই যৌগটা সকল কিছু সে অ্যালকোহল যেরকম বিক্রিয়া দেয় ওই যৌগকে সেম বিক্রিয়া দিতে সে বাধ্য করবে। অর্থাৎ কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক কোন পরমাণুতে উপস্থিত থাকলে ওই পরমাণুর ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে দেয়, এটা আমাদের কার্যকরী মূলক। বুঝছো না বোঝা নাই? বলো বুঝছো না বোঝা নাই? জাস্ট একবার নিজে পড়বা হয়ে যাবে। যে পরমাণু বা মূলক, এই যে পরমাণু বা মূলক কোন জৈব যৌগের অণুতে বর্তমান থেকে ওই জৈব যৌগের ধর্ম এবং কি বলতো বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। ক্লিয়ার? পরের প্রশ্ন, কার্বোক্যাটায়ন কাকে বলে? এই যে বলছি যে দেখো জৈব যৌগের সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে ধনাত্মক আধানযুক্ত যে অংশের সৃষ্টি হয় তাকে বলবো কার্বোক্যাটায়ন। তো একটা দেখো জাস্ট তোমাকে মুক্তমূলক আমি বুঝাইছি, মুক্তমূলক বুঝাইছি মানে তুমি মুক্তমূলক পারবা। সুষম বিভাজন আমরা শিখে ফেলছি কাকে বলে, বিষম বিভাজন কাকে বলে শিখে ফেলছি, দিন আমরা কার্বোক্যাটায়ন কাকে বলে শিখে ফেলছি, কার্বনায়ন কাকে বলে শিখে ফেলছি। মানে একটা জিনিস বোঝার ফলে আমাদের 6টা সংজ্ঞা শেষ, তাই না? সুষম বিভাজন কি? যদি সমযোজী বন্ধন সমান ভাগে ভাগ হয়ে যায় তার ফলে যেই আমাদের বিভাজন সেটাকে বলি সুষম বিভাজন। আর সমযোজী বন্ধনের যদি সমান ভাগে ভাগ না হয়ে তাহলে সেটাকে বলবো বিষম বিভাজন। সম বিভাজনের ফলে কি সৃষ্টি হয়? মুক্তমূলক। সমান দুইটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হবে? মুক্তমূলক। আর বিষম বিভাজনের ফলে কি হবে? একজন ইলেকট্রন নিবে, একজনই দুইটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, যে নিয়ে নিচ্ছে ইলেকট্রন সে হবে নেগেটিভ, যে দিচ্ছে সে হবে পজিটিভ। এইটাই তো কথা, এইটাই তো আমাদের 5টা 6টা সংজ্ঞাতে আছে। বুঝছো না? তাহলে কার্বনায়ন কি? যে সকল যৌগের বিষম বিভাজনের ফলে যে যৌগগুলা বা পরমাণুগুলা ঋণাত্মক অংশের সৃষ্টি হয় তাকে বলবো কার্বনায়ন। দেখো পরের টপিকস যে লুকাস বিকারক কাকে বলে, এটা মুখস্থ করবে, এমসিকিউতে আসবে। জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর দ্রবণকে আমরা বলবো লুকাস বিকারক। কি? জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর দ্রবণকে বলবো লুকাস বিকারক। নিচের কোনটি লুকাস বিকারক, নিচের কোনটি গ্রিগনার বিকারক? কেমন? এগুলো পরীক্ষা কিন্তু আসে। তো লুকাস বিকারক কি? জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে আমরা কি বলবো? লুকাস বিকারক। এটা জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে বলবা লুকাস বিকারক। ক্লিয়ার? খুবই কমন নাম লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড ও HCl এর মিশ্রণকে বলবা লুকাস বিকারক। লুকাস বিকারক কি? কোনো না কোনো বোর্ডে ক অথবা এমসিকিউর জন্য কেউ না কেউ কমন পাবা। সো এখন এটা পড়ে নাও। দেখো এরপরে এনোনশিওমার কি বলছি না? এগুলো কি লেখা আছে এগুলো বলতে হবে না। কি বলছে তোমাকে? এনোনশিওমার যে দুটো আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের কি হয়? দর্পণ বিম্ব হয় এবং তারা যদি পরস্পরের উপর সমাপাতিত না হয় তাহলে তাদেরকে বলবো কি? এনোনশিওমার। অর্থাৎ এনোনশিওমার হওয়ার শর্ত কি? যে সকল আমাদের আলোক সক্রিয় যৌগ পরস্পরের দর্পণ বিম্ব, অর্থাৎ দর্পণ বিম্ব হইতে হবে এবং একজন আরেকজনের উপর সমাপাতিত হওয়া যাবে না, তাহলে সেটা এনোনশিওমার। ডায়াস্টেরিওমারের শর্ত কি মনে আছে? যে কি? ডায়াস্টেরিওমার হইতে হইলে দর্পণ বিম্ব হওয়া যাবে না, সমাপতিত হওয়া যাবে না। ডায়াস্টেরিওমারের শর্ত দর্পণ হওয়া যাবে না, সমাপতিত হওয়া যাবে না। আর এনোনশিওমারের শর্ত কি? যে আমাদের দর্পণ বিম্ব হবে কিন্তু পরস্পরের উপর সমাপতিত হবে না। এনোনশিওমার পরস্পরের দর্পণ বিম্ব কিন্তু ডায়াস্টেরিওমার পরস্পরের দর্পণ বিম্ব না। এটা হচ্ছে মেইন কথা আমাদের। এরপরে দেখো পেপটাইড বন্ধন কাকে বলে? ভালোভাবে একটু পড়বা। দেখো এটা বায়োলজি সবাই জানো। একটা আলফা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে আরেকটা আলফা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের ঘনীভবন বিক্রিয়ায় যে বিশেষ অ্যামাইড বন্ধন সৃষ্টি হয় তাকে আমরা বলি পেপটাইড। বুঝছো না? বোঝো নাই? যে একটা আলফা অ্যামিনো অ্যাসিডের কার্যকরী মূলক অপর গ্রুপের আরেকটা আলফা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের ঘনীভবনের ফলে যে বিশেষ অ্যাসাইড বন্ধন সৃষ্টি হয় তাকে আমরা বলি কি বলতো? পেপটাইড বলি। ওকে, এবার দেখো পরেরটা আলফা গ্লাইকোসাইড বন্ধন কাকে বলে? এটা আমাদের সেম। আলফা গ্লাইকোসাইড বন্ধন কাকে বলে? এটা
কি বলবা দুইটা আলফা ডি গ্লুকোজের OH অণু থেকে পানি অপসারণের ফলে আমাদের ঘনীভবন বিক্রিয়ায় যে COC নতুন বন্ধন সৃষ্টি হয় তাকে বলবা আলফা গ্লাইকোসাইড। আলফা গ্লাইকোসাইড কাকে বলবা? দুটা গ্লাইকোসাইড থেকে OH মূলক থেকে পানি অপসারণের ফলে ঘনীভবনের মাধ্যমে যে COC বন্ধন সৃষ্টি হয় তাকে বলবা আলফা গ্লাইকোসাইড। ওকে, পরেরটা এই যে C ডাবল বন্ড O থেকে আমাদের বলতেছে C ডাবল বন্ড O থেকে CH2 কিভাবে তৈরি হয়? খুবই সহজ। দেখো প্রশ্ন বলতেছে C ডাবল বন্ড O থেকে তোমার CH2 তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? CH2 তৈরি করতে হবে। ওকে, তাহলে এখানে কাকে লাগাইতে হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন লাগানোর জন্য কি করতে হবে? জায়মান অক্সিজেনের দ্বারা জারণ করতে হবে। কার দ্বারা? তো এর সঙ্গে তারা কি করতে হবে? জাস্ট হাইড্রোজেন যুক্ত হবে। হাইড্রোজেন যুক্ত করা মানে কি? জারণ করা। জারণ কেমনে করবো আমরা বলতো? জিঙ্ক অ্যামালগাম এবং এই সেলের জিঙ্ক অ্যামালগাম এবং এই সেলের উপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেনের দ্বারা কি করি? জারণ করি, তাহলে কি তৈরি হবে বলতো? এই অক্সিজেনটাকে সে সরাই দিবে। হাইড্রোজেন কি করবে? অক্সিজেনকে সরাই দিবে, দিয়ে নিজে ওই জায়গা দখল করবে। CH2 অক্সিজেনকে হাইড্রোজেন সরাই দিবে, দিয়ে নিজে ওই জায়গা দখল করছে। বুঝছো কেমনে তৈরি হয়? ওটা কিন্তু আসে খুবই গুরুত্বপূর্ণ। এটা কি? জিঙ্ক অ্যামালগাম এবং এই সেলের উপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেনের সাহায্যে C ডাবল বন্ড O কে জারণ করি, কি তৈরি হবে? CH2 কেমনে? অক্সিজেনকে সে সরাই দিয়ে হাইড্রোজেন নিজে ওই জায়গা দখল করবে। বুঝছো? কারণ কার্বনের সাথে জৈব যৌগে হাইড্রোজেনের একটা গভীর ভালোবাসা আছে। কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে চায় যে কোনো ভাবে। বুঝছো? এই জন্য অক্সিজেনকে কি করবে? হাইড্রোজেন সরাই দিবে, দিয়ে কার্বন এখানে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে। ক্লিয়ার? বুঝছো না? দেখো তো কঠিন কি বিক্রিয়া? কঠিন না, সহজ। জৈব যৌগের বিক্রিয়া যদি বুঝে একটু বেশি প্র্যাকটিস করতে পারো তাহলে জৈব যৌগ তোমার সহজ লাগবে। যারা জৈব যৌগ করো নাই, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর দিন থেকে অ্যাডমিশনের আগে জৈব যৌগ আবার করে নিবা। কেমন? পরটা দেখো, ইথাইন অম্লধর্মী কেন? দেখো ইথাইন মানে কি বলতো? দুইটা কার্বন থাকবে, যাদের মধ্যে কি থাকবে? একটা ত্রিবন্ধন থাকবে। তো বলতেছে এটা আমাদের অ্যাসিড কেন? অ্যাসিড কারা হয়? যারা প্রোটন দান করে তারা কি অ্যাসিড, যারা প্রোটন দান করে তারা কি অ্যাসিড। তো তুমি এর সঙ্গে যদি দেখো, তুমি এর সঙ্গে যদি সোডিয়ামের বিক্রিয়া দাও, কার বিক্রিয়া দাও? এর সঙ্গে তুমি যদি এরকম সোডিয়ামের বিক্রিয়া দাও, এর সঙ্গে তুমি যদি সোডিয়ামকে বিক্রিয়া দাও, তাহলে কি করবে? এই হাইড্রোজেনটা আছে না, এই কার্বন কি করবে? হাইড্রোজেনগুলোকে ছেড়ে দিবে। কি করবে? কার্বন হাইড্রোজেনকে দান করে দিবে, দিয়ে এই সোডিয়ামকে নিজের কাছে নিয়ে নিবে। কি করবে? হাইড্রোজেনকে ছেড়ে দিবে, দিয়ে কি করতেছে? সোডিয়ামকে নিজের কাছে নিয়ে নিচ্ছে। এটা সোডিয়ামকে নিজের কাছে নিয়ে নিবে এবং হাইড্রোজেন বের হয়ে যাবে, গিয়ে H2 তৈরি করবে। বুঝছো না? বোঝা নাই? আমরা অ্যাসিড কারা বুঝি? অ্যাসিড কারা? যারা প্রোটন দান করে তারা অ্যাসিড। তো এখানে ইথাইন কি করতেছে? ইথাইন যেই দেখছে পাশে একটা সোডিয়াম কি বলতো? অনেক বেশি সক্রিয়। সোডিয়াম কি? অনেক বেশি সক্রিয়। এই জন্য আমরা শিখছি না সোডিয়ামকে বাইরে সংরক্ষণ করা যায় না। সোডিয়ামকে কার মধ্যে সংরক্ষণ করতে হয়? কেরোসিনের মধ্যে। তো সোডিয়ামকে দেখছে অনেক সক্রিয়, তো ওকে আর হাইড্রোজেনকে ভালো লাগতেছে না, ওই জন্য কি করবে? হাইড্রোজেনকে নিজের কাছ থেকে বের করে দিবে, দিয়ে নতুন সোডিয়ামের সঙ্গে নতুন করে বন্ধন তৈরি করবে। বুঝছো? তাহলে বলতো যে আমাদের এইখান থেকে আমরা বলতে পারবো না যে অ্যালকাইন কি আমাদের একটা অ্যাসিড না হলে কি হাইড্রোজেন দান করতো? যে হাইড্রোজেন দান করে সে ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে কি অ্যাসিড, এই একটা অ্যাসিড। বুঝছো? এই জন্য আমাদের বলবো ইথাইন অম্লধর্ম ব্যাখ্যা করে। এটা ব্যাখ্যা করতে পারবা না, প্রথমে বিক্রিয়াটা দিবা, দিয়ে বলবা এটা যা বলছি সেটা, যে অ্যালকাইন কি করে? সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া দিয়ে তখন এই হাইড্রোজেনকে দান করে দেয়, দেখি তৈরি করে সোডিয়াম দুই পাশে যুক্ত করে নেয়, যার ফলে আমরা অ্যালকাইনকে বলতে পারবো অম্লধর্মী। বুঝছো? এরপরে বলতেছে মুক্তমূলক অধিক সক্রিয় হয় কেন? ব্যাখ্যা করো। মুক্তমূলক কখন হয়? এই যে সুষম বিভাজনের ফলে আমাদের মুক্তমূলক তৈরি হয়। এটা বলবা যে মুক্তমূলকের ইংলিশ নাম ফ্রি রেডিকেল। কেমন? মুক্তমূলক কখন সৃষ্টি হয়? যা বলছি বলবা, যে দুটো কার্বনের সুষম বিভাজনের ফলে আমাদের কি হয়? এক বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু সৃষ্টি, তাকে কি বলা হয়? মুক্তমূলক। তো বিজোড় ইলেকট্রন সৃষ্টি হয় মানে কি বলতো? কোনো পরমাণুর উপর বিজোড় ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন থাকা মানে কি? সে কি চাইবে? আরেকটা ইলেকট্রন সহজে যুক্ত করে নিবে। এই জন্য আমাদের মুক্তমূলক কি হয়? বেশি সক্রিয়। মুক্তমূলক মানে কি? কোন পরমাণুর উপর কি থাকবে? একটা বিজোড় ইলেকট্রন থাকবে। বিজোড় ইলেকট্রন থাকার জন্য সে আরেকজনের সাথে সহজে কি হবে? যুক্ত হবে। এই জন্য মুক্তমূলক আমাদের বেশি সক্রিয়। বুঝছো না? বোঝো নাই? তো এক লাইন তো লিখলে হবে না, তোমার একটু 3-4 লাইন লিখতে হবে। খ নাম্বার যেহেতু কি লিখবা? প্রথমে যে মুক্তমূলক কিভাবে সৃষ্টি হয় এটা দেখাই দিবা। তো দুইটা বন্ধনে এরকম সুষম বিভাজনের ফলে মুক্তমূলক তৈরি হয়। মুক্তমূলক মানে কোন পরমাণুর উপর একটা বিজোড় ইলেকট্রন থাকবে। বিজোড় ইলেকট্রন থাকা মানে কি বলতো? বিজোড় ইলেকট্রন থাকা মানে কি? যে তারা কি হবে? বেশি সক্রিয় হবে, কারোর সঙ্গে সহজে যুক্ত হইতে চাইবে। এটাই। পরটা দেখো কি বলতেছে? মার্কনিকভের নীতি মানে মনে রাখবা যে কি? তেলা মাথায় তেল দেওয়া। কি? তেলা মাথায় তেল দেওয়া। যার মাথায় তেল আছে ওর মাথায় তেল দেওয়া। আর মার্কনিকভের বিপরীত নীতি কি? যে ন্যাড়া মাথায় তেল দেওয়া। এটা আমাদের এমসিকিউতে আসে, বিক্রিয়া আসে। মার্কনিকভের নীতি বিক্রিয়া আসে, ভালো হয়ে বুঝবা। মার্কনিকভের নীতি কি? তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যার মাথায় তেল আছে তার মাথায় তেল দিব আমরা। আর বিপরীত নীতি কি? ন্যাড়া মাথায় তেল। দেখো খুব মনোযোগ দাও। মার্কনিকভের নীতি কোনো না কোনো বোর্ডে কেউ না কেউ অবশ্যই কমন পাবা। এমসিকিউতে হোক, খ নাম্বারে হোক, কেউ না কেউ কমন পাবাই। দেখো আমাদের কি? CH3 CH ডাবল বন্ড CH2 এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া দেই, কার?
হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া দিয়ে, তাহলে উৎপন্ন কি হবে? মার্কনিকভের নীতির মাধ্যমে আমার দেখাইতে হবে কি উৎপন্ন হবে, সেটা মার্কনিকভের নীতির মাধ্যমে দেখাইতে হবে। মার্কনিকভের নীতির মাধ্যমে এখানে বিকারক হিসেবে CCl4 ইউজ করতে হয়। অর্থাৎ আমরা যদি অ্যালকিনকে হাইড্রোজেন ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া দিয়ে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতি, তাহলে কি তৈরি হবে? এটা আমাদের মার্কনিকভের নীতি অনুযায়ী আমাদের দেখতে হবে। মার্কনিকভের নীতি কি বলছি বলতো? তেলা মাথায় তেল দেওয়া। কি মাথায় তেল দেওয়া? তেলা মাথায় তেল দেওয়া। দেখো তো এখানে দ্বিবন্ধন যেখানে আছে, দ্বিবন্ধনের দুই পাশে দুইটা কার্বন, ওকে, দ্বিবন্ধনের দুই পাশে দুইটা কার্বন, কোন কার্বনে বেশি হাইড্রোজেন আছে বলো? এই পাশের কার্বনে। এই পাশে হাইড্রোজেন কয়টা? দুইটা। এই পাশে হাইড্রোজেন কয়টা? একটা। তো যেখানে হাইড্রোজেন সেখানে দিবা হাইড্রোজেন দিবা, এটা মার্কনিকভের নীতি। তেলা মাথায় তেল দেওয়া, যার কাছে বেশি হাইড্রোজেন তাকে দিবা আবার হাইড্রোজেন দিবা, বুঝছো? তাহলে হাইড্রোজেন তুমি দাও, কাকে হাইড্রোজেন দিবা বলো তো? তুমি কাকে হাইড্রোজেন দিবা? তুমি হাইড্রোজেন দিবা কাকে? এই যে এখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, গিয়ে তুমি হাইড্রোজেন দিবা কাকে? CH2 ছিল, CH2 কে তুমি হাইড্রোজেন দিছো। তাহলে এখানে তো একটা ব্রোমিনও আছে, ব্রোমিনের কাজ কি? ব্রোমিন কি করবে? ব্রোমিন এই যে আরেকটা যে কার্বন আছে তার সঙ্গে ব্রোমিন যুক্ত হবে। বুঝছো নাই? বোঝো নাই? বলো মার্কনিকভের নীতি কি? দেখো অ্যালকিনের সঙ্গে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া দিচ্ছি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, হাইড্রোজেন কোন জায়গায় যুক্ত হবে? এটা মার্কনিকভের নীতি। কি বলছি? কোন জায়গায় যুক্ত হবে বলো তো? কোন জায়গায় যুক্ত হবে? তেলা মাথায় তেল দেওয়া, মানে যার কাছে বেশি হাইড্রোজেন আছে তার কাছে যুক্ত হবে। হাইড্রোজেন বেশি কার কাছে আছে? এই যে এর কাছে বেশি হাইড্রোজেন আছে, এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত করে তাহলে কি তৈরি হবে? CH3। এর কাছে হাইড্রোজেন যুক্ত করে তাহলে কি তৈরি হবে? CH3। একে হাইড্রোজেন কিসের জন্য দিলাম? আমরা দেখবো দ্বিবন্ধন কোথায় আছে সেখানে। দ্বিবন্ধনের দুই পাশে দুইটা কার্বন, কোন কার্বনে বেশি হাইড্রোজেন? এই কার্বনে বেশি হাইড্রোজেন, ওকে হাইড্রোজেন দাও, দিয়ে দিছি, CH3 হয়ে গেছে। আর এখানে কি যুক্ত করবা? এই যে ব্রোমিন ছিল, ব্রোমিনকে যুক্ত করে দাও। এটা মার্কনিকভের নীতি। এটা কি আমাদের সেই মার্কনিকভের নীতি। বুঝছো না? বোঝো নাই? তাহলে বিক্রিয়া বুঝলাম, তো বিক্রিয়া বুঝলে তো হবে না, পরীক্ষায় ব্যাখ্যা করতে বলতেছে। তো জাস্ট এই বিক্রিয়াটা দেখাই দিবা, বিক্রিয়া দেখাই দিলে তোমাকে টিচার 2 মার্ক দিয়ে দিবে, কিন্তু তোমার একটু ব্যাখ্যাও করতে হবে যে মার্কনিকভের নীতি কাকে বলে যদি পরীক্ষায় আসে। বাংলায় কিভাবে বলবা? যে অসম্পৃক্ত, এটা একটা অসম্পৃক্ত যৌগ। কেমন? কোন অসম্পৃক্ত যৌগের সাথে আমাদের অসম্পৃক্ত বিকারক বিক্রিয়ার ফলে আমাদের অসম্পৃক্ত বিকারকের ঋণাত্মক অংশ, অসম্পৃক্ত বিকারকের ঋণাত্মক অংশ দ্বিবন্ধনের যেই পাশে কম হাইড্রোজেন আছে তার সঙ্গে যুক্ত হবে। এটা মার্কনিকভের নীতি। বুঝলা কি বলতেছি? আমাদের দুইটা অসম্পৃক্ত যৌগের বিক্রিয়ার ফলে আমাদের বিকারকের ঋণাত্মক অংশ, বিকারকের ঋণাত্মক অংশকে ব্রোমিন, বিকারকের ঋণাত্মক অংশ আমার অসম্পৃক্ত যৌগের কোথায় যুক্ত হবে? যেই কারণে হাইড্রোজেন কম, দ্বিবন্ধনে যেই কারণে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে। তো হাইড্রোজেন কম কার কাছে? এর কাছে, এর কাছে ব্রোমিন যুক্ত হচ্ছে। এটাই তো আমরা শিখছি না? এটা শুধু ভাষায় একটু বলবা নিজের মতো করে, চাইলেই হবে। দেখ এই প্রশ্নে কি বলতেছে, এটা আমাদের এখানে ভুল হয়ে গেছে, এটা আমাদের C3H7O এর সম্ভাব্য সমাণুগুলোর সংকেত লিখতে বলতেছে। আমরা কি জানি বলতো? যে CnH2n+1OH আমাদের কিসের সংকেত? এটা অ্যালকোহল। কিসের? অ্যালকোহল। যে অ্যালকোহল সে কি হইতে পারে বলতো? যে অ্যালকোহল সে ইথার হইতে পারে, যে অ্যালকোহল সে ইথার হইতে পারে। তাহলে কি আছে? C3H8। ও দেখো তো এটার সঙ্গে মিলে যাচ্ছে না? তার মানে কার্বন, N মানে বোঝায় কার্বন। কার্বন নাম্বার যদি 2 হয়, হাইড্রোজেন কয়টা থাকতে হবে? দেখো 2n+1, অর্থাৎ হাইড্রোজেন হইতে হবে 5 × OH। তাহলে সেটা কি হবে? অ্যালকোহল। যদি হাইড্রোজেন 3টা হয়, দেখো তো হাইড্রোজেন যদি 3টা হয়, হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে কি হবে? C3 এখানে কত হবে? 3 × 6 রাখে 7, অর্থাৎ H7 আর OH। এইটাই তো প্রশ্নে দেওয়া আছে, তাই না? এই হাইড্রোজেনটাকে জাস্ট এখানে 8 হিসেবে লিখছি। এই তো এটাকে লিখো। অ্যালকোহলকে কিভাবে লিখতে পারবা? কত ভাবে? 3টা কার্বন দাও, একটা OH দাও, তারপর বাকি হাতগুলা কার্বন দ্বারা পূর্ণ করে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, CH2। এখানে কি হবে? CH2। এটা আমাদের কি বলতো? এটা আমাদের একটা অ্যালকোহল। তো এই অ্যালকোহলকে আরো কত ভাবে লিখতে পারবে? সেটা আমাদের কি সমানতা। তো অ্যালকোহলকে আমরা আরো কেমনে ভাবে লিখতে পারি বলতো? আমরা যদি এই কাজটা করি, যে আমরা OH কে যদি এই পাশে উঠাই দেই, কোথায়? OH কে যদি আমরা এই পাশে উঠাই দিই তাহলে কোনো সমস্যা? OH কোথায় ছিল? এখানে। OH কে আমরা মাঝখানে নিয়ে এসে উঠাই দিছি। তাহলে দেখো তো এর নাম, এই যৌগে এবং এই যৌগের আণবিক সংকেত সেম। আণবিক সংকেত সেম মানে কি? এখানে যে কয়টা কার্বন, যে কয়টা হাইড্রোজেন আছে, এখানে আমাদের সেম কার্বন, সেম সংখ্যক হাইড্রোজেন আছে। কিন্তু দেখো এটা দেখতে সেম, এটা কি দেখতে সেম না? এটা আমাদের সমান। বুঝছো? যে এই যৌগটাকে আমরা কত ভাবে লিখতে পারবো, এই যৌগটা আরো কত ভাবে আমরা লিখতে পারবো, এটা আমাদের সমানতা। তো OH এখানে ছিল, OH এখানে থাকলে যা নির্দেশ করে, OH যদি মাঝখানে আসে সেম জিনিস নির্দেশ করবে? কোনোদিনই করবে না। মাঝখানে আসলে কি সেম জিনিস নির্দেশ করবে? না, কোনোদিনই করবে না। এটা আমাদের সমান। এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি? দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH3O CH2 CH3। তুমি গুণে গুণে দেখো, কার্বন যে কয়টা, হাইড্রোজেন সেম ওই কয়টায় আছে। কার্বন কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা? 3 2 5 3 8, 8টা হাইড্রোজেন, একটা অক্সিজেন সেম। অর্থাৎ এই যৌগের C3H8O এর সমান আমরা 3 ভাবে লিখতে পারি। কেমন? যে OH বাম পাশে ছিল, OH কে মাঝখানে দিতে পারি, দিয়ে আমরা লিখতে পারি, অথবা আমরা কি করতে পারি? এটাকে কিটোন হিসেবে লিখতে পারি। ক্লিয়ার? এটা আমাদের প্রশ্ন আসে যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সমান কয়টা? অ্যালকোহলের সমান 3টা। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সমান 3 মনে রাখবে। ওকে, এরপরে দেখো দেখো কি বলতেছে প্রশ্নে, অ্যানিলিনের নাইট্রেশন মেটা উৎপাদন করে কেন? অ্যানিলিন মানে দেখো আমাদের NH2 অর্থপ্যারা কারা? যাদের মধ্যে এক বোজন থাকে তারা কি অর্থপ্যারা, যেমন CH3
এদের মধ্যে কি বন্ধন আছে দেখো তো, এদের মধ্যে এক বন্ধন আছে। যাদের মধ্যে এক বন্ধন তারা কি অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ একটা কার্বনের সাথে তিনটা কার্বনে কেমনে যুক্ত আছে এক বন্ধনের মাধ্যমে। তো যাদের মধ্যে এরকম এক বন্ধন থাকে তারা যদি কোনো জৈব যৌগে যুক্ত হয়, তারা যদি কোনো অ্যারোমেটিক যৌগে যুক্ত হয়, তারা কি নির্দেশ করবে? অর্থপ্যারা নির্দেশ করবে। মনে রাখবা এমসিকিউতে আছে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক। যাদের মধ্যে এক বন্ধন থাকবে তারা কি অর্থপ্যারা নির্দেশক, এবং যাদের মধ্যে দ্বিবন্ধন থাকবে যেমন আমাদের অ্যালডিহাইড CH2, এর মধ্যে কি আছে দেখো দ্বিবন্ধন আছে না? কেমনে আছে? এই যে দেখো কেমনে আছে দ্বিবন্ধন, এর মধ্যে একটা কার্বন, এর সঙ্গে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, দ্বিবন্ধন আছে না? এরকম যার মধ্যে দ্বিবন্ধন থাকবে তারা কি মেটা। মনে রাখবে তারা কি মেটা। মেটা মানে কি মোটা, দ্বিবন্ধনটা কি মোটা না, এই জন্য মেটা নির্দেশক। এটা মনে রাখবে, শর্টকাট এটা মনে রাখার ওয়ে, কেমন এটা শর্টকাট মনে রাখার হয়। যাদের মধ্যে দ্বিবন্ধন তারা কি নির্দেশক? মেটা। যাদের মধ্যে এক বন্ধন তারা কি অর্থপ্যারা নির্দেশক। তো এখানে কি আছে? NH2, তাই না? অ্যানিলিন, অ্যানিলিনের সংকেত কি? বেনজিনের উপর NH2 থাকবে, তাকে বলবে অ্যানিলিন। তো অ্যানিলিনের উপর কি আছে বলতো? NH2 আছে। তো NH2 থাকার জন্য এখানে কি বন্ধন আছে? এক বন্ধন, তাই না? তো এক বন্ধন থাকার জন্য এটা কি নির্দেশক হওয়ার কথা ছিল? অর্থপ্যারা। কি নির্দেশক হওয়ার কথা ছিল? অর্থপ্যারা। অর্থপ্যারা নির্দেশক হওয়ার কথা ছিল। কিন্তু একে যদি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দিই, তাহলে NH2 একটা হাইড্রোজেন গ্রহণ করে NH3 কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এই ক্যাটায়ন তৈরি হওয়ার জন্য তখন এটা মেটা নির্দেশক হবে। বুঝছো? অ্যানিলিনের মধ্যে এক বন্ধন আছে তাই এটা কি অর্থপ্যারা নির্দেশক। কিন্তু একে যদি আমরা বিক্রিয়া দিই তাহলে NH3 প্লাস উৎপন্ন হয়। এটা ব্যতিক্রম, আমাদের NH2 টা আমাদের ব্যতিক্রম। কেমন? কেমন রাখবা? এরপর দেখো বিউট টু ইন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। বিউট টু ইন মানে কি বলতো? অনেকে লেখা বোঝো না, যে নাম আছে নাম থেকে যৌগ আপনি লিখবা। বিউট মানে কি 4, এটা তো বোঝো। মিথ মানে 1, ইথ মানে 2, প্রোপ মানে 3, বিউট মানে 4, পেন্ট মানে 5, হেক্স মানে 6, হেপ্ট মানে 7, অক্ট মানে 8, এটা তো বোঝো তাই না? মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন। ক্লিয়ার? দেখো মিথ 1, কয়টা কার্বন? বিউট মানে কয়টা কার্বন? আগে 4টা কার্বন লিখবা। মানে আছে বিউট আছে মানে 4টা কার্বন লিখে নিলাম। তারপরে কি বলতেছে? বিউট 4টা কার্বন লিখে নিলাম। তারপরে বলতেছে কি দেখো তো 2 মানে কি বলতেছে? 2 নাম্বার কার্বনে ইন থাকবে। ইন মানে কি? অ্যালকিন। 2 নাম্বার কার্বনে একটা অ্যালকিন থাকবে, অর্থাৎ 2 নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন থাকবে। 2 নাম্বার কার্বন দেখো 1, 2 কোথায়? 2 নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন। বাকি কার্বন কি করবে? হাত পূর্ণ করে দিবা। CH2, এখানে কি আছে তোমার? এখানে একটা হাইড্রোজেন, এখানে আমাদের একটা হবে CH2, এখানে হবে আমাদের CH3। বুঝছো না বোঝা নাই? বলো বুঝছো নাকি বোঝা নাই? CH2 এটা আমাদের বিউট টু ইন এর সঙ্গে। তো এটাকে আমরা একটু সুন্দর করে লিখবো। কি করে লিখবো? আমার মন চাইছে এটাকে একটু সুন্দর করে লিখবো। সুন্দর করে লিখে কেমন দেখো, এই যে কার্বন দ্বিবন্ধন কার্বন দিছে। ওকে, এই যেখানে কি আছে? CH3 কে আমি এখানে লিখতে পারি না? অবশ্যই পারি। এবার দেখো এই কার্বনের সঙ্গে, দেখো এই কার্বনের সঙ্গে কয়টা জিনিস যুক্ত আছে দেখো। তাই মাঝখানে দ্বিবন্ধন লিখে নিছি 2টা কার্বন। এই প্রথম কার্বনের সঙ্গে কে কে আছে? CH3 এবং হাইড্রোজেন আছে, তাই না? তো CH3 কে আমরা এই পাশে লিখছি, হাইড্রোজেনকে এই পাশে লিখতেছি। কোনো সমস্যা কারো? বলতো কারো কোনো সমস্যা? এখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো আমরা কি করতেছি, এই কার্বনে কয়টা জিনিস আছে? একটা CH3, একটা হাইড্রোজেন। তো C ডাবল বন্ড ও C লিখে নিছি। বাম দিকে কার্বনে 2টা জিনিস আছে, একটা CH3 একটা হাইড্রোজেন। তো CH3 কে আমরা এখানে লিখছি, হাইড্রোজেনকে এখানে লিখতেছি। ওকে, এরপরে পরের কার্বন দেখো, পরের কার্বনে একটা হাইড্রোজেন আর একটা কি আছে? CH2, তাই না? তো আমরা কি করতেছি? এই সেম কাজ করব, আমরা সেম কাজই করব। হাইড্রোজেনকে উপরে লিখলাম, CH3 কে নিচে লিখলাম। ক্লিয়ার? হাইড্রোজেনকে উপরে লিখলাম, CH3 কে নিচে লিখলাম। এখানে কারো সমস্যা না। এই ধরনের যৌগকে আমরা বলবো কি? সিস ট্রান্স। দেখো আমার প্রশ্নে বলতেছে যে বিউট টু ইন একটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। জ্যামিতিক সমানতা প্রদর্শন করার 2টা শর্ত। কার্বনটা কাইরাল কার্বন হতে হবে। কাইরাল কার্বন মানে কি? 4 জায়গায় 4 হাতে 4টা জিনিস থাকতে হবে। কাইরাল কার্বন মানে 4 জায়গায় 4টা জিনিস থাকতে হবে। ওকে, এরপর আমার আরেকটা জিনিস কি, যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানে আছে এইখানে যদি আমরা দুই পাশে 2টা ভিন্ন মূলক থাকে এবং তারা যদি একই পাশে থাকে থাকলে তাদের বলবো সিস, বিপরীত পাশে থাকলে বলবো ট্রান্স। দেখো বুঝে নাই, কিছু বুঝে নাই, বুঝতে হবে না। দেখো তো এই কার্বনের মাঝখানে কি দ্বিবন্ধন আছে, তাই না? দ্বিবন্ধনের নিচে আছে CH3, নিচে আছে CH3, এই পাশে নিচে আছে CH3। তো এইরকম যদি হয়, একই দিকে যদি থাকে তাদেরকে বলবো আমরা কি? ট্রান্স। তাদেরকে বলবো কি? ট্রান্স। আর বিপরীত দিকে থাকলে কি হবে? সিস। বুঝছো? দেখো একটু মনোযোগ দাও। জ্যামিতিক প্রদর্শনের শর্ত কি? প্রধান শর্ত দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। দ্বিবন্ধন যদি থাকে তাহলে এই কার্বনের 2 হাত থাকবে, এই কার্বনের 2 হাত থাকবে। এই 2 হাতে আমার সেম জিনিস থাকতে হবে। কি থাকতে হবে? সেম জিনিস। অর্থাৎ আমার এখানে কি আছে দেখো, CH3, এখানে CH3 আছে, এখানে কি আছে? CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। ক্লিয়ার? তো এগুলোর মধ্যে আবার সিস এবং ট্রান্স আছে। এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, বুঝলাম। 4 হাতে 4টা জিনিস আছে, তাই না? এরপর আমরা দেখবো, দেখো CH3 যেখানে আছে এই কার্বনের CH3 আমাদের সেম পজিশনে আছে না? এটাও নিচে, এটাও নিচে। তো এইরকম যদি আমাদের মূলকগুলো একই পজিশনে থাকে তাদেরকে বলবো সিস যৌগ। তাহলে কি বলবো? সিস। আর যদি বিপরীত পাশে থাকে, অর্থাৎ CH3 এখানে আর একটা CH3 এখানে, একটা CH3 এখানে আর একটা হাইড্রোজেন এখানে, যদি এরকম বিপরীত পাশে থাকে তাহলে তাদেরকে কি বলবো? ট্রান্স। যেমন দেখো এই যে CH3 এখানে আর একটা CH3 এখানে, এখানে হাইড্রোজেন, এখানে কি? হাইড্রোজেন, তাহলে তাদের কি বলবো? ট্রান্স। ক্লিয়ার? আবার দেখো যদি একই পজিশনে থাকে, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন, CH3 হাইড্রোজেন হাইড্রোজেন, তাদের কি বলবা? সিস। ওকে,
বিপরীত পাশে থাকলে বলবা ট্রান্স, একই দিকে থাকলে বলবা সিস। এরপরে বলতেছে উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? কোন বিক্রিয়ায়? উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? আমরা জানি কি বলতো, উডস বিক্রিয়ায় ব্যবহৃত সোডিয়াম ধাতু খুবই সক্রিয়। উডস বিক্রিয়া আমাদের কি করতে হয়? সোডিয়াম এবং শুষ্ক ইথার। উডস বিক্রিয়ার মাধ্যমে কি হয় বলতো? কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। মনে রাখবা, কার্বন সংখ্যা বৃদ্ধি পায় কোন বিক্রিয়ার মাধ্যমে? উডস বিক্রিয়ার মাধ্যমে। কার্বন সংখ্যা হ্রাস পায় কার মাধ্যমে? ডিকার্বক্সিলেশনের মাধ্যমে। কার্বন সংখ্যা হ্রাস পায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এবং কার্বন সংখ্যা বৃদ্ধি পায় উডস বিক্রিয়ার মাধ্যমে। উডস বিক্রিয়া আমরা কি ইউজ করি বলতো? শুষ্ক ইথার ইউজ করি। কি শুষ্ক ইথার? সোডিয়াম এবং শুষ্ক ইথার ইউজ করি। কেমন? তো এইখানে আমরা যদি শুষ্ক ইথার ইউজ না করি তাহলে কি হইতে পারে? সোডিয়ামটা কি অনেক সক্রিয়, সোডিয়াম এখানে যে থাকবে তার সঙ্গে বিক্রিয়া করে একদম বিক্রিয়াটা এখন ধরাই দিবে। বুঝছো? সোডিয়াম অনেক বেশি সক্রিয়। সোডিয়ামের সক্রিয়তার জন্য আমরা শুষ্ক ইথার ইউজ করি, যে শুষ্ক ইথারের সাথে সোডিয়াম বিক্রিয়া করে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে না। এই জন্য আমাদের উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করতে হয়। ক্লিয়ার? এরপরে যে OH মূলক অর্থপারা নির্দেশ করে, বলছি না যাদের মধ্যে এক বন্ধন তারা কি অর্থপারা। দেখো OH এর মধ্যে কয়টা বন্ধন আছে? এক বন্ধন আছে, তাই এটা কি নির্দেশ করবে? অর্থপারা নির্দেশ করবে। যেমন তোমাদের বললাম যে আমাদের C ডাবল বন্ড H, দেখো C ডাবল বন্ড OH, এটা আমাদের কি অ্যালডিহাইড। অ্যালডিহাইড কে বলো? মেটা, কারণ এখানে দ্বিবন্ধন আছে তাই মেটা। তো প্রশ্নে বলতেছে OH আমাদের অর্থপারা কিসের জন্য নির্দেশ করবে? মনে রাখবা, যখন তুমি এই OH মূলককে দেখো, তুমি যখন বেনজিনের সঙ্গে যুক্ত করবা, OH মূলককে তুমি যখন এই বেনজিনের সঙ্গে যুক্ত করবা, তখন OH টা কি করবে? OH এর কাছে ইলেকট্রন আছে, বুঝছো? OH এর কাছে ইলেকট্রন আছে, ও ইলেকট্রন বেনজিনের মধ্যে ঢুকাই দিবে। কি করবে? বেনজিনের মধ্যে ঢুকাই দিবে। দিলে বেনজিনের মধ্যে যদি ঢুকাই দেয়, ওই ইলেকট্রনগুলো কোথায় যায়? ওই ইলেকট্রনগুলো আমাদের অর্থ এবং প্যারা অবস্থানে বেশি থাকে। কোথায়? এই যে অর্থ অবস্থানে এবং প্যারা মানে কোনটা বলতো? এইটা অর্থ, এটা মেটা, এটা প্যারা। প্রথমটা অর্থ, তারপরে মেটা প্যারা, অর্থ মেটা প্যারা। বিপরীত দিকে আসলেও সেম, অর্থ মেটা প্যারা। তো OH যে ইলেকট্রনগুলো বেনজিনের মধ্যে ঢুকাই দিল, সেগুলা আমাদের এই যে অর্থ এবং প্যারা অবস্থানে গিয়ে বেশি ইলেকট্রন মেঘের ঘনত্ব সৃষ্টি করে। তো এগুলোতে বেশি ইলেকট্রন আছে মানে কি? তোমার কাছে কোনো পরমাণু যখন আসবে, এর কাছে যখন কোনো পরমাণু আসবে, কার সঙ্গে যুক্ত হবে? যেখানে ইলেকট্রন পাবে সেখানে। এই জন্য অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনগুলো যুক্ত হয়ে যায়। বুঝছো? OH কিসের জন্য অর্থ এবং প্যারামূলক নির্দেশ করে? কারণ এই বেনজিনের মধ্যে পজিটিভ আয়নের মাধ্যমে ইলেকট্রন প্রবেশ করে দেয়, যার ফলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য ওই দুই জায়গায় আমাদের অন্য কোনো মূলক যুক্ত হয়ে যায়। বুঝছো? পরের প্রশ্ন দেখো, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কার্বিল অ্যামিন পরীক্ষা। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কার্বিল অ্যামিন পরীক্ষা দেখাইতে বলতেছে। অ্যামিন, প্রাইমারি অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন। দেখো এই যেটা একটা অ্যামিন, CH3NH2CH, এটা আমাদের কি অ্যামিন? CH3, দেখো CH3NH2, এটা আমাদের একটা প্রাইমারি অ্যামিন। এর সঙ্গে যদি আমরা কার বিক্রিয়া দেই? কার্বল অ্যামিন পরীক্ষা করতে চাচ্ছি। কার্বিল অ্যামিন পরীক্ষা মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং কি বলতো, এবং আমাদের ক্লোরোফর্মের সংকেত জানো? CaCl3। তাহলে দেখো তো CaCl3 কি? আমাদের ক্লোরোফর্ম, অর্থাৎ ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আমাদের 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটাকে আমরা বলি কার্বিল অ্যামিন পরীক্ষা। কি পরীক্ষা? কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষায় বিক্রিয়ক হিসেবে কে ইউজ হয়? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরোফর্ম। মনে রাখবা, কার্বিল অ্যামিন পরীক্ষায় কে ইউজ হয়? পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং CaCl3। দেখো এখানে কি হবে আমরা কি জানি? হাইড্রোজেন এবং অক্সিজেন কোনো বিক্রিয়া থাকলে কি তৈরি করে? পানি তৈরি করে। এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন আছে, কি তৈরি হবে? একটা পানি তৈরি হবে। কি তৈরি হবে? পানি। আমি নিচে লিখতেছি উৎপাদ। কেমন? নিচে লিখতেছি উৎপাদ। হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে পানি। ওকে, এরপরে কি আছে? পটাশিয়াম, এখানে কি আছে? ক্লোরিন। পাঁচের সঙ্গে মাইনাস কি করে? বিক্রিয়া করে, অর্থাৎ পটাশিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। ওকে ফাইন, তাহলে কি হইলো? হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলছে, পটাশিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড, এবং আমাদের এখানে কে থাকে? কার্বন এখানে একটা থেকে গেছে। তো এখানে হাইড্রোজেন তো দিয়ে ফেলছে, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, চলে যাওয়ার ফলে হাতটা ফাঁকা হয়ে গেছে না? এই যৌগের এই নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত পানি তৈরি করে ফেলছে। এখানে কি হয়েছে? হাতটা ফাঁকা হয়ে গেছে। হাত ফাঁকা হয়ে গেছে মানে কি? এখানে কে যুক্ত হবে? এসে এই যে এখানে এই কার্বনটা এসে কি হবে? যুক্ত হবে। CH3, তারপর N এর কয়টা হাত থাকে? 3টা হাত। একটা হাত এই পাশে, 2টা হাত এই পাশে থাকবে। এই 2 হাতের সঙ্গে একটা কি যুক্ত হবে? কার্বন যুক্ত হবে। বুঝছো নাকি বোঝো না? আমাকে বলো। যে এই পাশের কার্বন কি করবে? এই যে হাইড্রোজেনের হাতটা তো ফাঁকা হয়ে গেছে, এই পাশের কার্বন এখানে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে, হয়ে যে আমাদের NC তৈরি করবে, যেটা খুবই দুর্গন্ধযুক্ত একটা যৌগ। কি? খুবই দুর্গন্ধযুক্ত একটা যৌগ। আমরা বলি না NC নাইস। NC মানে কি? তাইলে দুর্গন্ধযুক্ত যৌগ। বুঝছো? এটা কি? দুর্গন্ধ। NC মানে কি? এটা একদমই ভয়াবহ গন্ধ। ক্লিয়ার? তাহলে আমরা কি করছি দেখো, 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে আমরা যদি কার্বিল অ্যামিন পরীক্ষা করতে যাচ্ছি, কার্বিল অ্যামিন পরীক্ষা মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরোফর্মের সঙ্গে বিক্রিয়া। হাইড্রোজেন অক্সিজেন আছে, পানি তৈরি করে ফেলছে, পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে পটাশিয়াম ক্লোরাইড, এবং এই পাশে হাইড্রোজেন চলে গেছে, যেহেতু নাইট্রোজেন দুটো হাত ফাঁকা, ওই হাতে কার্বন যুক্ত হয়ে গেছে। ওকে ওকে, দেখো পরেরটা, কক্ষ তাপমাত্রা ইথিন গ্যাস, কিন্তু ইথানল আমাদের তরল কেন? ইথিনের সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। ইথানলের সংকেত কি? CH3 CH2 কি বলতো? OH। তো ইথানলের মধ্যে অক্সিজেন থাকার জন্য, ইথানলের মধ্যে
অক্সিজেন থাকার জন্য এখানে সামান্য ধনাত্মক এবং ঋণাত্মক অংশের সৃষ্টি হবে। কি হবে? সামান্য ধনাত্মক এবং ঋণাত্মক অংশের সৃষ্টি হবে। তার মানে এটা কি হবে? এর মধ্যে আংশিক পোলারিটি সৃষ্টি হবে। অক্সিজেন থাকার জন্য এর মধ্যে সামান্য পজিটিভ এবং ঋণাত্মক অংশের সৃষ্টি হবে, যার ফলে এটা পোলারিটি তৈরি হবে। পোলারিটি তৈরি হলে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক অংশের সঙ্গে এরকম আরো কিছু যৌগ যুক্ত হয়ে যাবে, যার ফলে এর আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পাবে, যে জন্য এটা হবে তরল। কিন্তু আমাদের CH2 এ কার সঙ্গে যুক্ত হতে পারে না, এ একাকি থাকে, এই জন্য গ্যাস। অক্সিজেন থাকার জন্য এর মধ্যে আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে, যার ফলে একটা বৃহদাকার অণু তৈরি হবে, যার জন্য এটা কি হবে? তরল হবে। ওকে, এরপরে ফেনল অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। কে? ফেনল অম্লধর্মী কেন ব্যাখ্যা করতে হবে। তো দেখো ফেনলের সংকেত কি বলতো? ফেনলের সংকেত কি? আমাদের যদি এখানে OH থাকে তাহলে ফেনল, এটা আমাদের ভুল হয়ে গেছে, এখানে কি থাকবে? OH, এখানে OH। কেমন? তো এই যে এটা আমাদের ফেনল বলতেছে অম্লধর্মী কেন ব্যাখ্যা করি, এটা আমাদের OH। বেনজিনের উপর OH থাকলে সেটার নাম ফেনল, বেনজিনের উপর CH3 থাকলে তার নাম টলুইন। পরীক্ষা আসে নিচের কোনটি টলুইন, কোনটি ফেনল? OH থাকলে কি ফেনল, CH3 থাকলে টলুইন। ওকে, এরপরে দেখো এর সঙ্গে তুমি যদি কার বিক্রিয়া দাও, পানির বিক্রিয়া দাও, কার বিক্রিয়া? পানির যদি বিক্রিয়া দাও, এখানে কি হয়? এই যে OH আছে না, OH থেকে একটা হাইড্রোজেন চলে যায়, OH থেকে কি হয়? একটা হাইড্রোজেন চলে যায়। তো OH থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি থাকবে বলতো? OH থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কি থাকবে আমাদের? OH থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তাহলে কি থাকবে? এখানে একটা অক্সিজেন থাকবে। হাইড্রোজেন চলে গেলে হাইড্রোজেন কে গ্রহণ করবে? পানি। পানি একটা হাইড্রোজেন গ্রহণ করে H3O+ হয়ে যাবে। ক্লিয়ার? পানি একটা হাইড্রোজেন গ্রহণ করে কি হবে? H3O+ এ পরিণত হবে। অর্থাৎ বেনজিন একটা হাইড্রোজেন দান করতেছে করে H3O+, তাই না? তারপর আমরা কি বুঝতেছি? যে হাইড্রোজেন দান করে সে কি হয়? এসিড। হাইড্রোজেন দান করলে কি হয়? এসিড। বেনজিন হাইড্রোজেন দান করতেছে তাহলে কি হবে? বেনজিন এসিড। ক্লিয়ার? যে প্রোটন দান করে সে কি হয়? এসিড। আমাদের OH কি করতেছে? প্রোটন দান করতেছে, এই জন্য ফেনল আমাদের এসিডিক বৈশিষ্ট্য দেখুন, অম্লধর্মী। ওকে, এরপরে ন্যাপথলিন আমাদের যে অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। ন্যাপথলিনের সংকেত কি? এই যেটা আমাদের ন্যাপথলিনের সংকেত কি, এটা বলো তো? ন্যাপথলিনের সংকেত, ন্যাপথলিনের সংকেত এটা কি আমাদের ন্যাপথলিন। ন্যাপথলিন চিনো কি তোমরা? যাদের গ্রামে বাসা তারা চেনার কথা ন্যাপথলিন কোনটা। এটা আমাদের কিসের সংকেত বলতো? এটা আমাদের ন্যাপথলিনের সংকেত। ওকে, এটা আমাদের কার সংকেত? ন্যাপথলিনের সংকেত। তো আমরা কি জানি বলতো? আমরা হ্যাকেল তত্ত্ব অনুসারে জানি যে জৈব যৌগ অ্যারোমেটিক যৌগ কারা হয়? অ্যারোমেটিক যৌগ তারাই হয়। অ্যারোমেটিক যৌগ কারা হয় বলতো? যাদের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। কি সংখ্যক? সঞ্চারণশীল 4n+2 সংখ্যক। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো দেখো তো এখানে আমাদের পাই বন্ধন কয়টা আছে সেটা দেখো। পাই বন্ধন কয়টা? 1 2 3 4 5। পাই বন্ধন কয়টা? 5টা। 5টা বন্ধন মানে ইলেকট্রন কয়টা? 10টা। একটা বন্ধনে ইলেকট্রন কয়টা? 2টা। তো বন্ধন আছে কয়টা? 5টা। 5টা বন্ধনে ইলেকট্রন কয়টা? 10টা। তার মানে 4n+2 এর সংখ্যা এখানে 10। এখান থেকে n এর মান বের করব। এখান থেকে 4n সমান কত হয়? 8। n সমান কত হচ্ছে? 2। n এর মান আমরা কি কি জানি বলো তো? n এর মান কি হইতে পারবে? n এর মান 0 1 2 3 ডট ডট যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবে। 4n+2 এখান থেকে যদি আমরা n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা পাই, তার মানে বুঝবে সেই যৌগটা কি? অ্যারোমেটিক। কোন যৌগ অ্যারোমেটিক কি না কেমনে বুঝবা? 4n+2 সমান লিখে দিবা ওই যৌগে কয়টা এরকম আমাদের কি বন্ধন আছে? পাই বন্ধন আছে। পাই বন্ধন আছে কয়টা? 5টা। মানে ইলেকট্রন সংখ্যা কত? 10। 4n+2 এর সংখ্যা কত পাইছি? 10। তবে n এর মান বের করবে। n যদি পূর্ণ সংখ্যা বের হয় অর্থাৎ 0 1 2 3 4 তাহলে বুঝবা সেটা অ্যারোমেটিক যৌগ। n এর মান মনে করো যে এরকম বের হয়েছিল, n এর মান 1.5, দেখি পূর্ণ সংখ্যা না, তার মানে সেটা আমাদের অ্যারোমেটিক যৌগ হবে না। বুঝছো না? বোঝো না? হ্যাকেল তত্ত্ব অনুসারে অ্যারোমেটিক যৌগ প্রমাণ করার রাস্তা এই একটাই রাস্তা। এরপরে টলুইন প্রস্তুতির বিক্রিয়াটা দেখো, কাকে তৈরি করতে হবে? টলুইন। টলুইন মানে কি বলছি? CH3। বেনজিনের উপর CH3 থাকলে সেটা টলুইন, বেনজিনের উপর OH থাকলে সেটা কি? ফেনল। ওকে, এই যে বেনজিন দেখো, বেনজিন এটা কি আমাদের বেনজিন। বেনজিনের সাথে যদি আমরা কি করি? CH3Cl, এটার নাম কি বলতো? মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া দিয়ে কার উপস্থিতিতে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কার উপস্থিতিতে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। দেখো বোঝো, বেনজিনকে যদি আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে CH3Cl এর সঙ্গে বিক্রিয়া দিই তাহলে কি হবে বলতো? হাইড্রোজেন আছে এখানে, কি দেখছে? ক্লোরিন। হাইড্রোজেন কার সঙ্গে যুক্ত হবে? ক্লোরিনের সঙ্গে HCl। শেষ। তারপরে হাইড্রোজেন চলে গেছে, এই জায়গাকে দখল করবে এই যে CH3। তার মানে বেনজিনের মাথায় CH3 যুক্ত হয়ে গেছে। বেনজিনের মাথায় CH3 মানে কি বলো? টলুইন। বেনজিনের মাথায় CH3 মানে কি? টলুইন। বেনজিনের মাথায় OH মানে কি? ফেনল। পারবা না? দেখো তো বিক্রিয়া কি কঠিন। বেনজিনের সঙ্গে কি তুমি জাস্ট প্রসেসটা মনে রাখতে হবে, কোন বিক্রিয়া কখন কি হবে করবা। বেনজিনের সাথে আমরা যদি মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া দিই কার উপস্থিতিতে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে কি হবে? হাইড্রোজেন কোণের সঙ্গে গিয়ে HCl CH3 এর সঙ্গে যুক্ত হবে। শেষ। দেখো প্রশ্নে কি বলতেছে? 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বন আয়ন স্বল্পস্থায়ী কেমন? কার্বন আয়ন মানে কি বলতো? যাদের মধ্যে কি থাকবে? ইলেকট্রন। কার্বন আয়ন কারা হয়? যারা নেগেটিভ হয়। নেগেটিভ হওয়া মানে কি?
ইলেকট্রন নিয়ে নেয় ক্যাটায়ন মানে কি যারা ইলেকট্রন দিয়ে দিচ্ছে পজিটিভ, কার্বন আয়ন মানে কি যারা নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন যারা নিয়ে নিচ্ছে তাদের আমরা কি বলবো কার্বন আয়ন। তাদের কি বলবো বলতো কার্বন আয়ন বলবো। 2 ডিগ্রি কার্বন আয়ন মানে যার সঙ্গে এরকম দুইটা অ্যালকাইল মূলক থাকবে। কি বলছি 2 ডিগ্রি কার্বন আয়ন মানে যার সঙ্গে এরকম দুইটা কি থাকবে অ্যালকাইল মূলক থাকবে। কেমন 1 ডিগ্রি কার্বন আয়ন মানে যার সঙ্গে এরকম একটা অ্যালকাইল মূলক থাকবে। ওকে 2 ডিগ্রি কার্বন আয়ন মানে যার সঙ্গে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, 1 ডিগ্রি মানে যার সঙ্গে একটা কি থাকবে অ্যালকাইল মূলক। তো যার কাছে দুইটা অ্যালকাইল মূলক আছে তার কি ইলেকট্রনের সংখ্যা বেশি না, তার কি ইলেকট্রনের সংখ্যা বেশি, অর্থাৎ এখানে আমাদের চার্জ ঘনত্ব বেশি। 2 ডিগ্রি আমাদের কার্বন আয়নে 2 ডিগ্রি কার্বন আয়ন মানে কি এখানে দুইটা অ্যালকাইল মূলক, তো দুইটা অ্যালকাইল মূলক থাকার জন্য এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। তো যার ইলেকট্রন ঘনত্ব বেশি, যার কাছে ইলেকট্রন বেশি সে বিক্রিয়া তাড়াতাড়ি করবে না আস্তে করবে বলতো? যার কাছে ইলেকট্রন বেশি সে সহজে বিক্রিয়া করবে। তো এই যদি সহজে বিক্রিয়া হয় কি স্থায়ী হবে না, সহজে বিক্রিয়া করে চলে যাবে। এই জন্য 2 ডিগ্রি কার্বন আয়ন আমাদের কি হয় অস্থায়ী হয়। 2 ডিগ্রি কার্বন আয়ন কি হয় অস্থায়ী হয়। কার তুলনায় আমাদের 1 ডিগ্রি অপেক্ষা, অর্থাৎ 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বন আয়ন আমাদের স্বল্পস্থায়ী, কারণ এর সহজে বিক্রিয়া করে ফেলে। তারপর একটা বলতেছে দেখো জ্যামিতিক সমানতার শর্ত কি, জ্যামিতিক সমানতার একটাই শর্ত, দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকতে হবে এবং আমার এই চারপাশে 4টা মূলক থাকতে হবে। কি থাকতে হবে চারপাশে 4টা মূলক থাকতে হবে, এরকম দুটো সমান হইতে পারে আবার ভিন্ন হইতে পারে। দ্বিবন্ধন থাকতে হবে এই দুটা মূলক, এই পাশে এবি আছে এই পাশেও দেখো আমার এবি আছে, তো এবি থাকতে হবে এমন না, এই পাশে আমাদের সিডিও থাকতে পারে। দ্বিবন্ধন থাকতে হবে দুই পাশে, চারপাশে 4টা মূলক থাকতে পারে অথবা সেমও থাকতে পারে, থাকলে তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। বুঝছো? এটা তোমাদের ডিটেইলস দেখাই দিচ্ছি যে আমাদের কার্বোক্যাটায়ন কেমন হয়, কার্বন আয়ন কেমন হয়, সিস কেমন হয়, ট্রান্স কেমন হয়। দুটা মূলক একই দিকে থাকলে সিস, বিপরীত দিকে থাকলে ট্রান্স। তো তোমাকে জৈব যৌগ যা করাই দিলাম এই পর্যন্ত, এগুলো করলে মোটামুটি এনাফ। কেমন এই জৈব যৌগগুলো ভালোভাবে পড়বা, তাইলে তোমার 80% কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো কারা জৈব যৌগ যে পড়ো নাই কোন দিন, সেই প্রয়োজনে এই জৈব যৌগ অংশটা আরেকবার দেখবা, দেখার পর নিজে নিজে একটু স্লাইডটা দেখে নিজে নিজে পড়বা, ইনশাআল্লাহ তুমি পারবা। এই জাস্ট এইটা করলে তোমার একই সাথে জাস্ট ক খ হচ্ছে এমন না, তোমার অনেকগুলো এমসিকিউ কভার হয়ে যাবে। নিজে নিজে বুঝতে পারবো, যখন এমসিকিউ করতে যাবো বা করাবো আমার ক্লাস করবো তখন ইনশাআল্লাহ বুঝতে পারবো। চলো এবার আমরা তড়িৎ রসায়ন দেখবো, খুবই ছোট একটা অধ্যায় এবং সহজ অধ্যায়। প্রথম প্রশ্ন, তড়িৎ রাসায়নিক সারি কাকে বলে? তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে মৌল সমূহকে একটা সারিতে কি করা হয়েছে বিন্যস্ত করা হয়েছে, একে বলা হয় তড়িৎ রাসায়নিক সারি। বুঝছো যে প্রত্যেকটা মৌলের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তো সেম না, এক এক মৌলের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা এক এক রকম। তো এই প্রবণতার উপর ভিত্তি করে মৌলগুলোকে আমরা বিভিন্নভাবে সাজাইছি, যাকে আমরা বলতেছি কি বলতো, যাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক সারি। ক্লিয়ার? যাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক সারি। ওকে পরেরটা দেখো ইএমএফ। ইএমএফ কি বলতো, যে কোনো কোষের আমরা শিখছি না অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকে বলবো কি ইএমএফ। কোষের আমরা শিখছি না কোনো কোষের অ্যানোডের জারণ এবং ক্যাথোডে কি হবে বিজারণ, অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ বিভবকে আমরা কি বলবো ইএমএফ। কি বলবো ইএমএফ বলবো। ওকে দেখো পরের প্রশ্ন, নির্দেশক তড়িৎদ্বার কি? নির্দেশক তড়িৎদ্বার কি? দেখো যে তড়িৎদ্বারের বিভব নির্দিষ্ট, যে তড়িৎদ্বারের বিভব নির্দিষ্ট এবং আগে থেকে জানা থাকে সঠিকভাবে এবং যার সাহায্যে আমরা অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করি তাকে বলা হয় নির্দেশক, বা এটাকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বলতে পারি। বুঝছো? যে তড়িৎদ্বারের বিভব আগে থেকে জানা থাকে এবং যার সাহায্যে আমরা অন্য কোনো তড়িৎদ্বারে বিভব নির্ণয় করি তাকে বলবো নির্দেশক। ক্লিয়ার? চলো পরেরটা দেখবো আমরা, ফ্যারাডে ধ্রুবক কাকে বলে? দেখো আমরা জানি 1 মোল ইলেকট্রন সমান কত চার্জ বলতো 96,500 কুলম্ব। 1 মোল ইলেকট্রন, এটা কিন্তু এমসিকিউ তে আসে, 1 মোল ইলেকট্রন সমান 96,500 কুলম্ব। 1 মোল ইলেকট্রন সমান কিন্তু 96,500 কুলম্ব। এই পরিমাণ বিদ্যুৎ চার্জকে 1 ফ্যারাডে চার্জ বা ফ্যারাডে ধ্রুবক বলা হয়। বুঝছো? 1 মোল ইলেকট্রনের চার্জকে বলা হয় 1 ফ্যারাডে। পরীক্ষা আসে 1 ফ্যারাডে কাকে বলে? 1 মোল ইলেকট্রনের চার্জকে বলতেছি 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। আচ্ছা এটা এইভাবে লিখে দিই, 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা বলবো 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে সমান কত 96,500 কুলম্ব। 96,500 কুলম্ব। ক্লিয়ার? 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা বলবো 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। তো আমরা এটাও বলতে পারি যে 1 মোল ইলেকট্রনের চার্জ সমান 96,500 কুলম্ব। ক্লিয়ার? পরে দেখো অর্ধকোষ কাকে বলে? আমরা বুঝতেছি অর্ধকোষ কাকে বলে, যে কোন তড়িৎ রাসায়নিক কোষের প্রত্যেকটা তড়িৎদ্বার এবং তার তড়িৎ বিশ্লেষের যুগলকে বলবো কি বলতো, আমরা বলবো যে অর্ধকোষ। আমাদের কোষে কয়টা থাকে? দুইটা, একটা বাম দিকে অ্যানোডে একটা দ্রবণ থাকে, ডান দিকে অ্যানোডে একটা ক্যাথোডে একটা দ্রবণ থাকে। তো অ্যানোড এবং তার দ্রবণকে আমরা বলবো অর্ধকোষ, অথবা ক্যাথোড এবং তার দ্রবণকে বলবো কি অর্ধকোষ। তার মানে কোনো তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষের সমন্বয় যেটা সেটাকে বলবো অর্ধকোষ। বুঝছো? যে কোনো তড়িৎদ্বার, এই যে তড়িৎদ্বার, কোন একটা তড়িৎদ্বার এবং তার তড়িৎ বিশ্লেষের সমন্বয় যেটা, তড়িৎ বিশ্লেষণ মানে কি এর ভিতরে একটা দ্রবণ থাকে সেইটা, তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষের সমন্বয় যে কোষ তাকে বলবো অর্ধকোষ। ক্লিয়ার? চলো পরটা দেখো কি বলতেছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক? গুরুত্বপূর্ণ। দেখো তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের
যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত হয় বা ক্যাথোডে সঞ্চিত হয় তাকে সেই পদার্থের আমার রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো কি বলতেছে, তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোন পদার্থের যত পরিমাণ বা যত গ্রাম অ্যানোডে সঞ্চিত হবে সেটাকে আমরা বলবো কি বলতো, সেই পরিমাণকে বলবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। মানে তুমি 1 কুলম্ব চার্জ প্রবাহের ফলে যে পরিমাণে ধাতু তোমার সঞ্চিত হবে সেই পরিমাণকে বলবা কি তুমি তড়িৎ তুল্যাঙ্ক। বুঝছো না বোঝো নাই বলো আমাকে। পরের প্রশ্ন তাহলে কাকে বলবা, দেখো প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে, সেম টু সেম আমরা শিখছি না প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে। তারপরে দেখো তড়িৎ রাসায়নিক কোষ কি, তড়িৎ রাসায়নিক কোষ কি, অর্থাৎ যেই কোষে রাসায়নিক পদার্থের জারণ বিজারণ বিক্রিয়ার ফলে তড়িৎ শক্তি আমরা তৈরি করি, যেই কোষের মাধ্যমে আমরা রাসায়নিক শক্তিকে কাজে লাগাই, অর্থাৎ রাসায়নিক শক্তির জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি, বিদ্যুৎ তৈরি করি, তাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলবা, যে কোষের মাধ্যমে আমরা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করি তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। সহজে যেই কোষের মাধ্যমে তুমি রাসায়নিক শক্তিকে অর্থাৎ বিক্রিয়ার মাধ্যমে তুমি তো শক্তি উৎপন্ন করবা বা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবা সেটাকে বলবা তড়িৎ রাসায়নিক কোষ। এখন তোমাকে যদি বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ কি, তড়িৎ বিশ্লেষক কোষ কি বলতো, তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ বিশ্লেষক দেখো নামের সাথে মিল আছে, তড়িৎ বিশ্লেষক। আমরা তড়িৎ রাসায়নিক কোষে কি করি বলতো, তড়িৎ রাসায়নিক কোষে কি করি, যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করি যে কোষের মাধ্যমে সেইটা কি তড়িৎ রাসায়নিক কোষ। এরপর তোমাকে যদি বলা হয় তড়িৎ বিশ্লেষক কাকে বলে, নামের সঙ্গে রিলেটেড, তড়িৎ দ্বারা তোমাকে বিশ্লেষণ করতে হবে। কাকে করবা তুমি তড়িৎ দ্বারা বিশ্লেষণ, অবশ্যই দ্রবণকে করবা। দেখো তাহলে কি বলবা, যে কোষের মাধ্যমে আমরা তড়িৎ শক্তি প্রবাহ করে জারণ বিজারণ ঘটায় তাকে বলবো কি তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ বিশ্লেষক। তড়িৎ প্রবাহ করার ফলে আমার যদি বিক্রিয়া ঘটে সেটা তড়িৎ বিশ্লেষক কোষ, এবং বিক্রিয়ার ফলে যদি তড়িৎ উৎপন্ন হয় সেটা কি তড়িৎ রাসায়নিক কোষ। ক্লিয়ার, তড়িৎ রাসায়নিক কোষ কি রাসায়নিক শক্তিকে অর্থাৎ বিক্রিয়ার ফলে তোমার যে শক্তিটা উৎপন্ন হবে বা বিদ্যুৎ উৎপন্ন হইলে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষ তার ঠিক বিপরীত। বিপরীতটা কি, বিপরীতটা কি, যে তুমি তড়িৎ প্রবাহের ফলে যদি কি করো কোনো বিক্রিয়ার, তড়িৎ প্রবাহের ফলে কোনো দ্রবণের যদি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে সেটা তড়িৎ বিশ্লেষক কোষ। ওকে, মানে কারেন্ট প্রবাহের মাধ্যমে তুমি যে বিক্রিয়া ঘটাবা সেটা তড়িৎ বিশ্লেষক কোষ, এবং বিক্রিয়ার মাধ্যমে যখন কারেন্ট উৎপন্ন করবা তখন বলবা তাকে তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, পরের মান দেখো ফ্যারাডের প্রথম সূত্র কি বলে, ফ্যারাডের প্রথম সূত্র আমরা কি জানি বলতো, W সমানুপাতিক কি কিউ। অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ পরিবাহীর মধ্যে অ্যানোডের যে পরিমাণে ধাতু জমা হবে তা ওর মধ্যে প্রবাহিত কারেন্ট বা চার্জের সমানুপাতিক। ক্লিয়ার, এটা আমাদের কার সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র। কিউ কে উঠাই দিয়ে আমরা লিখতে পারি W ইকুয়াল টু দেখো জেড, কিউ সমান কি লেখা যায় আইটি, W ইকুয়াল টু জেড আইটি, এটা লিখতে পারি। ক্লিয়ার, জেডটা কেমন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেডটা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বুঝছো ফ্যারাডের প্রথম সূত্র কি বলতেছে, দেখো আমরা তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোন তড়িৎ দ্বারা সঞ্চিত দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। সহজ কথায় কোন তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোডে যে পরিমাণে ধাতু সঞ্চিত হয় তা তার মধ্যে প্রবাহিত কি বলতো চার্জের বা বিদ্যুৎ প্রবাহের সমান, তা তার মধ্যে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সমান। যে পরিমাণে ধাতু সঞ্চিত হবে সেটা কি বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, এটা ফ্যারাডের প্রথম সূত্র। এরপরে লবণ সেতু কাকে বলে বলছি না, দুটো অর্ধকোষের মধ্যে পরোক্ষভাবে সংযোগ তৈরি করার জন্য ইউ আকৃতির বাঁকানো পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণকে কি বলবা লবণ সেতু। বুঝছো, যে দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষভাবে সংযোগ তৈরি করার জন্য উল্টা ইউ আকৃতির কাঁচনলের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেটের দ্রবণকে বলবো আমরা কি লবণ সেতু। লবণ সেতুর কাজ কি বলতো, ভারসাম্য রক্ষা করা, চার্জের মধ্যে ভারসাম্য রক্ষা করা। এরপর আপেক্ষিক রোধ কাকে বলবো, দেখো আপেক্ষিক রোধ কাকে বলবো ভালোভাবে বোঝো, যে 1 সেন্টিমিটার দূরে এবং 1 মিটার স্কয়ার 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটো পরিবাহীর মধ্যে যে পরিমাণে তড়িৎ বিশ্লেষণ থাকবে এদের যে পরিবাহিতা তাকে বলবা আপেক্ষিক পরিবাহিতা। ক্লিয়ার, 1 সেন্টিমিটার দূরে এবং 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটো পরিবাহীর মধ্যে যে তড়িৎ বিশ্লেষণ থাকবে তাদের যে পরিবাহিতা তাকে বলবো আপেক্ষিক পরিবাহিতা। বুঝছো না বোঝো নাই, মুখস্থ করতে হবে। 1 সেন্টিমিটার দূরত্বে এবং 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটো পরিবাহীর মাঝখানে যে পরিমাণ তড়িৎ বিশ্লেষণ থাকবে ওদের যে পরিবাহিতা তাকে কি বলবা আপেক্ষিক পরিবাহিতা, তাই না? হ্যাঁ তাই। দেখো এরপরে বলতেছে সেকেন্ডারি তড়িৎ কোষ কাকে বলে। সেকেন্ডারি তড়িৎ কোষ মানে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি, ফোনের ব্যাটারিতে কি হয়, আমরা বাইরে থেকে প্রথমে বিদ্যুৎ প্রবাহ দিই, যার ফলে কি হয় ফোনের ব্যাটারির মধ্যে কি আছে রাসায়নিক পদার্থ আছে, রাসায়নিক পদার্থগুলো চার্জিত হয় মানে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। বাইরে থেকে আমরা যখন চার্জ দেই, চার্জ দেওয়ার ফলে কারেন্ট যায়, যার ফলে কি হয় বিক্রিয়া ঘটে। এবং আবার পরবর্তীতে কি হয়, ওই যে আমরা চার্জ দিলাম
আমরা যে কারেন্ট দিলাম যার ফলে যে বিক্রিয়া ঘটলো ওই বিক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়, ওই শক্তি আবার ভেঙে কি হয় বলতো বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। এই ধরনের কোষকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। বুঝছো? দেখো বইয়ের ভাষায় বলো যে তড়িৎ রাসায়নিক কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয় এবং পরে ওই রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, সেই ধরনের কোষকে বলবো কি বলতো সেকেন্ডারি, বা আমরা কাকে বলবো আমাদের গৌণ কোষ। সেকেন্ডারি বা গৌণ কোষ কাকে বলবা? যেই কোষে আমরা বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক শক্তি সঞ্চয় করি এবং ওই রাসায়নিক শক্তি পরবর্তীতে যখন আমাদের বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয় সেই ধরনের কোষকে বলবা কি সেকেন্ডারি কোষ। ওকে, এরপর দেখো ফুয়েল সেল কি? ফুয়েল সেল এক ধরনের গ্যালভানিক সেল যেখানে ফুয়েল হিসেবে হাইড্রোজেন গ্যাস অথবা আমাদের ইথানল এবং অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়, রাসায়নিক শক্তি সরবরাহ সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। বুঝছো যে ফুয়েল সেল আমাদের এমন একটা সেল যেই সেলে আমাদের হাইড্রোজেন বা ইথানল এবং অক্সিজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং এই কোষে আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। সহজ কথায় যে কোষে ফুয়েল হিসেবে হাইড্রোজেন অথবা ইথানল এবং অক্সিজেনকে ব্যবহার করা হয় এবং আমরা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারি সেই কোষকে কি বলবা? সেই কোষকে বলবা ফুয়েল সেল। পরের প্রশ্ন যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম্ব বলতে কি বোঝায়? এটা খুবই গুরুত্বপূর্ণ। কি এটা? খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা কি জানি বলতো W ইকুয়াল টু জেড আইটি, এটা আমরা শিখছি না? W ইকুয়াল টু জেড আইটি বা W সমানুপাতিক কি বলতে পারবা? কিউ। W ইকুয়াল টু জেড কিউ আমরা শিখছি যে W এর সাথে ফ্যারাডের প্রথম সূত্র W সমানুপাতিক কিউ, তো আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে জেড লিখতে পারি। জেডটা কি আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো জেড সমান কি লিখতে পারবো বলো তো? W বাই কিউ। জেড সমান কি লিখতে পারবো? W বাই কিউ। তো প্রশ্নে কার মান দেওয়া আছে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, মানে জেড এর মান দেওয়া আছে। জেড এর মান কত দেওয়া আছে? 0.00118 গ্রাম পার কুলম্ব। এটা বলতেছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি বোঝায়? দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তুমি কাকে বলবা? এটা আগে বোঝো যে 1 কুলম্ব চার্জ প্রবাহের ফলে যে পরিমাণে বিদ্যুৎ, এর আগে বুঝতে হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলবা। এখান থেকে সংজ্ঞায়িত করো তো, 1 কুলম্ব চার্জ সঞ্চয়ের ফলে যে পরিমাণে ধাতু জমা হবে তাকে বলবা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বা তোমার 1 গ্রাম ধাতু সঞ্চয়ের জন্য যে পরিমাণে চার্জ প্রয়োজন তাকে বলবা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো এটাকে তুমি এখন বলে দিচ্ছ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের পরিমাণ দেওয়া আছে, তুমি কি বলবা যে কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে তুমি যদি 1 কুলম্ব চার্জ প্রবাহ করো তাহলে তোমার 0.0118 গ্রাম ধাতু সঞ্চিত হবে। বুঝছো? 0.0018 গ্রাম পার কুলম্ব বলতে কি বোঝায়? যে কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে তুমি যদি 1 কুলম্ব বিদ্যুৎ সরবরাহ করো বা 1 কুলম্ব চার্জ সরবরাহ করো তাহলে তোমার ওই দ্রবণের মধ্যে তোমার 0.118 গ্রাম কি হবে বলতো? সঞ্চিত হবে ধাতু। ক্লিয়ার? এইটাই মেইন কথা। পরের প্রশ্ন দেখো, এই যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.0032 বলতে কি বোঝায়? সেম টু সেম, তাই না? দেখো পরের প্রশ্নে কি বলতেছে? কপারের প্রমাণ বিজারণ বিভব 0.34 ভোল্ট, কথাটির অর্থ কি বোঝায়? দেখো মানে আগে তোমার বিজারণ বিভব কাকে বলে এটা জানতে হবে। বিজারণ বিভব কার হয় বলতো? অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় কি বিজারণ, অর্থাৎ ক্যাথোডে হবে কি বিজারণ, অ্যানোডে পাবা জারণ, ক্যাথোডে পাবা বিজারণ। তো ক্যাথোডে তার মানে কি পাবা? বিজারণ বিভব, তাই না? তার মানে আমরা বলবো বিজারণ বিভব কি? দেখো ক্যাথোড কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ক্যাথোড এবং এই যে তড়িৎ বিশ্লেষের সংযোগ স্থলে ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা তৈরি হয় তাকে বলবো বিজারণ বিভব। সহজ কথায় ক্যাথোডকে যখন তুমি কোনো দ্রবণের মধ্যে ডুবাবা তখন ওই দ্রবণ এবং ক্যাথোডের এই সংযোগ স্থলে ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা সেটা কি আমাদের বিজারণ বিভব। বুঝছো? ক্যাথোড এবং এই দ্রবণের সংযোগস্থলে ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা সেটা আমাদের কি বিজারণ বিভব। ক্লিয়ার? এটা বুঝছো না? বিজারণ বিভব কি? যে ক্যাথোড এবং তার দ্রবণে সংযোগস্থলে ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা দেখাবে ক্যাথোড সেটা আমাদের কি বিজারণ বিভব। ওকে, তখন প্রশ্ন তোমার যে কপারের বিজারণ বিভব বলতে কি বোঝায়? 0.34 বলতে কি বোঝায়? যে তোমার দেখো ক্যাথোড হিসেবে কপার ধাতু লিখবা, যে ক্যাথোড হিসেবে কপার ধাতু এবং এর যে কোনো একটা তড়িৎ বিশ্লেষণ, মনে করো কপার সালফেট দ্রবণে যে কি বলবা? দেখো যে ক্যাথোড হিসেবে কপার এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপারকে যদি আমরা কপার সালফেট দ্রবণে ডুবাই তাহলে কপার সালফেট দ্রবণের সংযোগস্থল এবং ক্যাথোডের সংযোগস্থলে ইলেকট্রন গ্রহণের প্রবণতার ফলে যে আমাদের কি বলতো বিভব পার্থক্য সৃষ্টি হয় সেই বিভবের পরিমাণ কত? আমাদের 0.34, এটা নির্দেশ করতেছে। আরেকবার কপার ধাতুকে আমরা ক্যাথোড হিসেবে যখন কপার সালফেট দ্রবণে সংযুক্ত করব তখন কপার এবং কপার সালফেটের সংযোগস্থলে ইলেকট্রন গ্রহণের প্রবণতার ফলে যে আমাদের কি পার্থক্য তৈরি হবে, বিভব পার্থক্য তৈরি হবে যার পরিমাণ 0.34। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বুঝছো না? আশা করি সবাই এটা বুঝছো যে আমরা ক্যাথোড হিসেবে যে কপারকে ইউজ করতেছি, এই কপারকে যখন এই দ্রবণে কপার সালফেটে ডুবাবো তখন এই দ্রবণ এবং কপারের মধ্যে ইলেকট্রন গ্রহণের একটা প্রবণতা তৈরি হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই প্রবণতার জন্য যে পরিমাণে বিভব পার্থক্য সেটা 0.34।
চলো পরের প্রশ্ন, এই যে জিঙ্ক এর ইলেকট্রোডের প্রমাণ জারণ বিভব 0.76 মানে কি বলবা? এবারে বলতেছি জারণ বিভব, তার ঠিক বিপরীতটা বলতে পারবা না। জারণ কোথায় হবে? এটা এর আগে দেখছি আমরা কোথায়, ক্যাথোডে হচ্ছে, এখন কোথায় হবে? অ্যানোড। জারণ যেহেতু বলতেছে তার মানে কি অ্যানোড। সেম ভাবে বলবা যে আমরা কোনো অ্যানোড তড়িৎদ্বারকে যখন তার তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মধ্যে ডুবাবো, তখন তাদের সংযোগস্থলে ইলেকট্রন গ্রহণের ফলে আমাদের যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে তাকে বলবো কি বলতো? প্রমাণ বিজারণ বিভব। ওকে, তাহলে বলতে প্রমাণ বিজারণ বিভব, জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব 0.76 মানে কি বোঝাও? বলতো যে তুমি জিঙ্ক দণ্ডকে যদি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবাও, তাহলে এই দ্রবণ এবং জিঙ্কের সংযোগস্থলে ইলেকট্রন গ্রহণের ফলে, ইলেকট্রন গ্রহণের প্রবণতার ফলে যে আমাদের বিভব পার্থক্য তৈরি হবে সেটা হবে 0.76। কত ডিগ্রিতে? 25 ডিগ্রি সেলসিয়াস। আপনার সেম না? পরেরটা দেখো, গ্যালভানিক কোষে লবণ সেতুর ভূমিকা ব্যাখ্যা করো। গ্যালভানিক কোষে লবণ সেতুর মেইন ভূমিকা কি? চার্জ দ্বয়ের মধ্যে কি বলতো? চার্জ দ্বয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা। কেমন তো কি বলতেছে দেখো, আমরা দেখি লবণ সেতু অর্ধকোষের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে। হ্যাঁ, লবণ সেতু আমরা দেখছি কি করে, লবণ সেতু কি করে দেখো তো, এই যে দুইটা কোষের মধ্যে পরোক্ষভাবে কি সংযোগ স্থাপন করে, এটা একটা কাজ। এরপরের কাজ কি? লবণ সেতুর মধ্যস্থ তড়িৎ বিশ্লেষণ এবং পটাশিয়াম নাইট্রেট উভয়ের অর্ধকোষের দ্রবণের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, বরং উভয় তরলের মধ্যে প্রয়োজন মতো ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বিনিময়ে কাজ করে। সহজ কথায় বলবা যে আমাদের লবণ সেতুর মধ্যে যে আমাদের দ্রবণটা থাকে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, এগুলা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু প্রয়োজনে আমাদের পজিটিভ এবং নেগেটিভ আয়ন সরবরাহ করে। এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন সরবরাহের ফলে আমাদের কি হয় বলতো? তড়িৎ নিরপেক্ষতা তৈরি হয়। অর্থাৎ মেন কথা, আমাদের লবণ সেতুর অন্যতম প্রধান কাজ দুটা কোষের মধ্যে ভারসাম্য রক্ষা করা, চার্জ নিরপেক্ষতা তৈরি করা এবং দুটা কোষের মধ্যে পরোক্ষভাবে সংযোগ তৈরি করা। বুঝছো? দেখো প্রমাণ তড়িৎদ্বার কাকে বলে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি? ভালোভাবে মনে রাখবা, ভালোভাবে দেখি। দেখো, প্লাটিনাম গুড়ার আস্তরণ যুক্ত প্লাটিনাম পাতে রেখে 1 atm বায়ু চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে সরবরাহ করলে যে তড়িৎদ্বার উৎপন্ন হয় তাকে বলা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আরেকবার বসো, প্লাটিনাম গুড়ার আস্তরণ যুক্ত প্লাটিনাম পাতে রেখে 1 atm বায়ু চাপ বিশুদ্ধ হাইড্রোজেনে গ্যাস বুদবুদ আকারে সরবরাহ করলে যে তড়িৎদ্বার তৈরি হয় তাকে বলবা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। বুঝছো? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কাকে বলবা? ভালোভাবে মনে রাখবা। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভোল্টেজ কত? 0। মনে রাখবা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কত? আমাদের বিজারণ বিভব কত? 0। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান 0। ক্লিয়ার? তারপরে প্রশ্ন যে তড়িৎ বিশ্লেষণে একটা জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। এটা তোমাদের শিখাইছি না যে জারণ বিজারণ বিক্রিয়া তড়িৎ কোষে কি হয়? আমাদের জারণ বিজারণ হয়। যেমন আমাদের যদি অ্যানোডে কি হবে? জারণ বিক্রিয়া। ক্যাথোডে হবে বিজারণ বিক্রিয়া। এটাই দেখাবা জাস্ট। সোডিয়াম ক্লোরাইডের তুমি যখন কি করবা? তড়িৎ বিশ্লেষণ করবা। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করবা, এর কি হবে বলতো? সোডিয়াম প্লাস Cl মাইনাস। তো সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস এর জারণ বিজারণ বিক্রিয়া দেখাবা। এটা তোমাদের আমি সিকিউ সলভ ক্লাসে করাই দিছি, তো এখন আর করাই দিব না। কেমন? এই ক্লাসটা যারা দেখো নাই তারা করে নিবা। তো আমাদের তড়িৎ রসায়ন ক্লাস এই পর্যন্ত। এইখানে তোমাকে যা করাইলাম মোটামুটি এগুলো পড়বা, ইনশাআল্লাহ তোমার কভার হয়ে যাবে। এরপরে চ্যাপ্টার আমরা দেখবো পরিমাণগত রসায়ন দেখবো। কেমন? দেখো, জারক বলতে কি বোঝায় বলতো? জারক তোমাদের একটা বিষয় শিখেছিলাম, কি বলতো? জারণ মানে কি? জারণ মানে কি মনে রাখবা? জাস্ট একটা কথাই মনে রাখবা, জারণ মানে কি? সারণ। জারণ মানে কি? সারণ। অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে, ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়, সেই বিক্রিয়াকে বলবা জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কাকে বলবা? যেই বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হয় সেই বিক্রিয়াকে বলবা জারণ বিক্রিয়া। যে জারণ বিক্রিয়া দেয় তাকে বলা হয় বিজারক। কি বলছি? উল্টা, সবকিছু এখানে উল্টা, মনে রাখবা সবকিছু উল্টা। যে জারণ বিক্রিয়া দেয় তাকে বলবো বিজারক। বিজারক কাকে বলবা? যে জারণ বিক্রিয়া দেয় তাকে বলবো বিজারক। যে জারণ বিক্রিয়া দেয় তাকে বলবো বিজারক। তো জারণ বিক্রিয়া কি বলতো? যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে সেটা কি? জারণ বিক্রিয়া। তা যে জারণ বিক্রিয়া দেয় তাকে কি বলবো? বিজারক। অর্থাৎ বিজারক কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলবো বিজারক। জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলবা? বিজারক। আরেকবার, জারণ মানে সারণ। জারণ বিক্রিয়া কাকে বলবা? যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে তাকে বলবা জারণ বিক্রিয়া। যে জারণ বিক্রিয়া দেয় তাকে বলবো কি? বিজারক। জারণ একটা বিক্রিয়া, একটা প্রসেস, আর এই বিক্রিয়াটা যে দিবে তা হবে বিজারক। বুঝছো? জারণ বিক্রিয়া এটা একটা প্রসেস, একটা বিক্রিয়ার নাম এটা। এই বিক্রিয়াটা যে দিবে, মনে করো সোডিয়াম দিচ্ছে, তাহলে সোডিয়াম হবে বিজারক। সোডিয়াম ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে সোডিয়াম হবে বিজারক। আর সোডিয়াম যে ইলেকট্রন দেওয়ার যে বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। ক্লিয়ার? পরীক্ষা আসতে পারবা না। জারণ বিক্রিয়া কাকে বলবা? যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে তাকে বলবো জারণ বিক্রিয়া। আর আমাদের বিজারক কাকে বলবা? যে জারণ বিক্রিয়া দেয় তাকে বলবো বিজারক। ওকে, আরেকভাবে বলতে পারো তুমি এটাকে, আরেকভাবে বলতে পারো যে বিজারক কি? যে ইলেকট্রন ত্যাগ করে। জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলবো বিজারক। বিজারক নিজে জারিত হয়। বিজারক কি হয়? বিজারক নিজে
জারিত হয়, বিজারক নিজে জারিত হয় এবং অপরকে কি করে, বিজারিত করে। এগুলো একটু মনে রাখবে, এমসিকিউতে আসে। জারণ মানে সারণ, যে জারণ বিক্রিয়া দেয় সে বিজারক। বিজারক নিজে জারিত হবে, অপরকে করবে বিজারিত। তাহলে আমাদের তোমাকে যদি বলা হয় বিজারণ কি, জারণ মানে কি ইলেকট্রন, সারণ। বিজারণ মানে কি গ্রহণ, তার ঠিক বিপরীত। বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ, যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। যে বিজারণ বিক্রিয়া দেয় তাকে কি বলবা, জারক। জারণ বিক্রিয়া দিলে বিজারক, আর বিজারণ বিক্রিয়া দিলে জারক, মানে উল্টা। দেখো জারণ বিক্রিয়া দিলে আসলে নাম হওয়ার কথা ছিল জারক, তাই না? জারক না হবে বিজারক। সেম ভাবে যে বিজারণ বিক্রিয়া হয় দিবে সে হবে জারক। ওকে, বলতেছে জারক কাকে বলবা, বুঝছো না, বোঝো নাই, যেটা বলছি এটাই বলবা, জারক কাকে বলে। দেখো ক্ষারকত্ব কাকে বলবো মনে রাখবা, ক্ষারকত্ব হয় অম্লের, অম্লত্ব কার হয়, ক্ষারের। ক্ষারকত্ব হয় অম্লের, অম্লত্ব হয় ক্ষারের। ক্ষারকত্ব মানে বোঝায় অম্লের কি শক্তি, অর্থাৎ এক মোল অম্ল কত মোল ক্ষারকে তোমার কি করতে পারবে, ধ্বংস করতে পারবে। বুঝছো, ক্ষারকত্ব কার হয়, অম্লের। ক্ষারকত্ব মানে কি বোঝায়, যে এক মোল এসিড যত মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে, সেটাই ক্ষারকত্ব। অম্লত্ব কি, অম্লত্ব কার হয়, ক্ষারের, অর্থাৎ ক্ষারের শক্তিকে বলবো অম্লত্ব। এক মোল ক্ষার যত মোল এসিডকে কি করতে পারবে, প্রশমিত করতে পারবে, তাকে বলবা কি, ক্ষারকত্ব। বুঝছো, এক মোল এসিড যত মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে তাকে বলবো ক্ষারকত্ব। আর অম্লত্ব কাকে বলবা, এক মোল ক্ষার যত মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে তাকে বলবা ক্ষারকত্ব। চলো পরেরটা দেখি, দর্শক আয়ন কি। দর্শক আয়ন মানে যে বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় যে আয়নটার কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়ার শুরুতে যেমন থাকে বিক্রিয়ার পরেও যেমন থাকে, তাদেরকে বলি আমরা দর্শক আয়ন। বুঝছো, দর্শক আয়নটা কি, বিক্রিয়ার যার জারণ মানের কোনো চেঞ্জ হয় না, যে আয়নের জারণ মানের কোনো চেঞ্জ হয় না তাকে বলবো কি, দর্শক আয়ন। কোন রাসায়নিক বিক্রিয়ায় যে আয়নের জারণ মানের চেঞ্জ হয় না তাকে বলবো আমরা কি, দর্শক আয়ন। ক্লিয়ার? এখানে সংখ্যা অনেক অন্যভাবে দেওয়া থাকতে পারে, তুমি চাইলে এটাও লিখতে পারো, আমি যেটা বলতেছি এটাও তুমি লিখতে পারো, প্রবলেম নাই, কোনটাই ভুল হবে না, 100% অ্যাকুরেট দুইটাই। ওকে, দেখো মোলার দ্রবণ কাকে বলবো, মনে আছে, যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে বলবা কি, মোলার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে বলবা কি, মোলার দ্রবণ তাকে বলবা। চলো পরেরটা দেখো, যে জারণ সংখ্যা কি বলো তো, জারণ সংখ্যা কি, যে বিক্রিয়াকালে পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণু সৃষ্ট ঋণাত্মক চার্জের সংখ্যাকে বলবো ওই মৌলের জারণ সংখ্যা। বুঝছো, ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে কোন বিক্রিয়ায় যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ যুক্ত অংশের সৃষ্টি হয় সেই অংশটাকে আমরা কি বলবো, সেই অংশটাকে বলবো আমরা জারণ সংখ্যা। জারণ সংখ্যা কাকে বলবা, কোন রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত অংশের তৈরি হয় সেই অংশটাকে বলবো জারণ সংখ্যা। ওকে, চলো দেখো টাইট্রেশন কাকে বলবা, খুব সহজ কথা, যে জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা বলবো টাইট্রেশন। টাইট্রেশন কাকে বলবা, প্রমাণ দ্রবণ বা জানা দ্রবণের সাহায্যে কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে বলবা টাইট্রেশন। ক্লিয়ার? প্রশ্নে আমাদের কি বলতেছে দেখো, নির্দেশকের উপস্থিতিতে কোনো বিক্রিয়কের প্রমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে বলবো টাইট্রেশন। প্রমাণ বা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে বলবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমাদের সেই পদার্থ যেগুলোকে আমরা বিশুদ্ধ অবস্থায় পাই, কি বিশুদ্ধ অবস্থায় পাই, সেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। খুবই গুরুত্বপূর্ণ, দেখো কাকে বলে, যে সকল কঠিন রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকে, অর্থাৎ বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প দ্বারা সহজে আক্রান্ত হয় না, বরং রাসায়নিক নিক্তির সাহায্যে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এত কিছু বলার প্রয়োজন নাই, সহজে বলবা কি, যেসব কঠিন রাসায়নিক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে না এবং যাদেরকে রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে পরিমাপ করা যায়, তাদেরকে কি বলবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কয়টা দেখলাম, 3টা। প্রথমত কি, তারা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, বাতাসের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে না, এদের নিক্তির সাহায্যে পরিমাপ করা যায়। ওকে, এগুলো কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো আয়োডোমিতি কাকে বলবা, দুই ধরনের আছে, একটা আয়োডোমিতি একটা, আয়োডোমিতি একটা। কি আয়োডোমিতি একটা, আয়োডিমিতি একটা। আয়োডিমিতি মনে রাখবা, আয়োডিমিতি মানে ডিরেক্ট। কি ডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট আমরা সরাসরি যখন কোনো প্রমাণ দ্রবণের সাহায্যে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করবো তাকে বলবো আয়োডোমিতি। কি বলবো, তাকে বলবো আয়োডোমিতি। আর আয়োডোমিতি মানে সরাসরি আমরা করতে পারবো না, আমরা কি করতে হবে, আগে যে বিক্রিয়ার মাধ্যমে আয়োডিনকে আমাদের বিমুক্ত করে নিতে হবে, নিয়ে তারপরে ঘনমাত্রা নির্ণয় করবে, সেটা আমাদের আয়োডোমিতি। দেখো একটু বোঝো কি বলতেছে, দেখো দ্রবণে একটা জারক পদার্থের সঙ্গে আয়োডিনের লবণের বিক্রিয়ায় যে আয়োডিন বিমুক্ত হয় তাকে বিজারকের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করে বিমুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় আয়োডিমিতি। আয়োডোমিতি, এটা কি আয়োডোমিতি।
আর আয়োডিমিতি কি সরাসরি, এই যে আমরা এখানে কি করতে হচ্ছে দেখো, যেমন একটা জারক পদার্থের সঙ্গে আয়োডিন লবণের বিক্রিয়া দিতে হচ্ছে, দিয়ে আয়োডিন বের করতে হচ্ছে, তারপর আমরা আয়োডিনের পরিমাণ নির্ণয় করতে পারতেছি। যেটা আয়োডিমিতি সেখানে এই বিক্রিয়াটা দেওয়ার প্রয়োজন নেই, যা সরাসরি আয়োডিনের সাথে আমরা টাইট্রেশন করলেই পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে কি বলবা দেখো, দ্রবণের একটা জারক পদার্থের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ার ফলে যে আয়োডিন বিমুক্ত হয় তাকে বিজারকের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করে বিমুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে বলবা আয়োডোমিতি। কোন একটা অজানা দ্রবণের সাহায্যে তাকে পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া দিয়ে তার পরিমাণ নির্ণয় করব, পরে এই প্রমাণ দ্রবণ থেকে আমাদের আয়োডিনকে বিমুক্ত করব, করার প্রক্রিয়াকে বলবো আয়োডোমিতি। ক্লিয়ার? দেখো অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে মনে করো, দেখো মনে করো বাম দিকে আমার ছিল এ, বাম দিকে এ একটা মৌল ছিল যার জারণ সংখ্যা 0, ডান দিকে গিয়ে এ কারোর সঙ্গে বিক্রিয়া করার ফলে এর জারণ সংখ্যা +1 এবং একই সাথে এর জারণ সংখ্যা আরেক জায়গায় গিয়ে হয়ে গেছে -2। বুঝছো? বাম দিকে জারণ সংখ্যা ছিল 0, এই সেম মৌল ডান দিকে কারোর সঙ্গে বিক্রিয়া করার ফলে এক জায়গায় হয়ে গেছে +2 আরেক জায়গায় হয়ে গেছে -2। তার মানে কি দেখো তো এই মৌলটা একই সাথে কি হচ্ছে, জারিত এবং বিজারিত হচ্ছে। কি এই মৌলটা একই সাথে জারিত এবং বিজারিত হচ্ছে। তো আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া সেইটাই যে বিক্রিয়ায় বিক্রিয়ক একই সাথে জারিত এবং বিজারিত হয়, সেই বিক্রিয়াকে বলবো আমরা অসামঞ্জস্য বিক্রিয়া। কি বলবো অসামঞ্জস্য বিক্রিয়া কি, যে বিক্রিয়ার বিক্রিয়ক একই সাথে জারিত এবং বিজারিত হবে তাকে বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। দেখো পরেরটা মোলারিটির সংজ্ঞা দাও। মোলারিটি আমরা কি পড়ছি বলতো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে তাকে বলবো কি মোলারিটি। মোলারিটি কি তাইলে 1 লিটার দ্রবণের মধ্যে যত পরিমাণে দ্রব দ্রবীভূত থাকবে সেই পরিমাণকে বলবা কি মোলারিটি। সহজ। দেখো পরেরটা পিপিএম কাকে বলো না, পিপিএম মানে কি জানি বলতো, পিপিএম মানে কি পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন অর্থাৎ মানে কি মিলিয়ন মানে কি 10 লক্ষ, মিলিয়ন মানে কি 10 লক্ষ, অর্থাৎ কোন দ্রবণের প্রতি 10 লাখ ভাগে কোন দ্রবের যত ওজন দ্রবীভূত থাকে সেই ওজন নির্দেশককে বলবো পিপিএম। কারণ 10 লাখের মধ্যে যত পরিমাণে দ্রব দ্রবীভূত থাকবে তাকে বলবা কি পিপিএম, 10 লাখের মধ্যে সেটা পিপিএম। ওকে, এরপরে নির্দেশক কাকে বলবা, দেখো নির্দেশক টাইট্রেশন কালে বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত থেকে যে পদার্থ নিজস্ব বর্ণ পরিবর্তনের দ্বারা টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাকে বলা হয় নির্দেশক। নির্দেশক কি, যে কোনো বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। কি করে সমাপ্তি বিন্দু নির্দেশ করে, কিভাবে করে, তার নিজের বর্ণ চেঞ্জ করার মাধ্যমে করে, সেটা নির্দেশক। বুঝছো? কোন বিক্রিয়ার আমাদের সমাপ্তি বিন্দু নির্দেশ করে নিজের কি চেঞ্জ করার মাধ্যমে, বর্ণ চেঞ্জ করার মাধ্যমে, তাকে বলবো টাইট্রেশন। ওকে, এবার দেখো রিডক্স বিক্রিয়া কি। রিডক্স বিক্রিয়া কি বলতো, রিডক্স মানে কি জারণ বিজারণ বিক্রিয়া। রিডক্স বিক্রিয়া মানে কি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেই বিক্রিয়াকে বলা হয় রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে বলা হয় রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন ইনশাআল্লাহ পাবা। দেখো পরের প্রশ্ন, সেমি মোলার দ্রবণ কাকে বলে। মনে আছে সেমি মানে কি বলছিলাম বলতো, সেমি মানে কি অর্ধেক, সেমি মানে কি অর্ধেক, সেমিফাইনাল মাস, অর্ধেক মাস। অর্থাৎ 1 লিটার দ্রবণের মধ্যে যদি আমাদের 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণকে বলবো সেমি মোলার দ্রবণ। সেমি মনে আছে, সেমি মানে কি অর্ধেক, 0.5, অর্থাৎ 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলবো সেমি মোলার। সেমি মোলার কি, ডেসিমোলার কি, মোলার কি, এগুলো কিন্তু শিখাইছি তোমাদের আমি এমসিকিউ ক্লাস। দেখো কি বলতেছে 10% W/V সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে বলতেছে। তো 10% W/V মানে কি বুঝতেছো, কি আছে, V মানে কি বোঝায় আয়তন, W মানে কি গ্রাম। অর্থাৎ তোমার এটা দ্বারা বোঝাচ্ছে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে তোমার 10 গ্রাম H2SO4 আছে। বুঝছো না বোঝো নাই, W/V শতকরাতে দেওয়া আছে, মানে বোঝাচ্ছে তোমার 100 মিলিলিটার দ্রবণের মধ্যে তোমার দ্রব কত গ্রাম আছে, 10 গ্রাম। 100 মিলিলিটার দ্রবণের মধ্যে দ্রব আছে কত গ্রাম, 10 গ্রাম, যেটা দ্বারা 10% দ্বারা বোঝাচ্ছে। এবার বের করতেছে মোলারিটি বের করো। তুমি কি জানো সূত্র ছোটবেলায় শিখে আসছো যে W = কি হয়, W = হয় SVM/1000। কার পরিমাণ বের করবা, S এর পরিমাণ, তাহলে S সমান কি হবে W × 1000 ডিভাইডেড বাই কত বলো তো, ডিভাইডেড বাই V × M। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে কি করবা, W এর পরিমাণ বসাবা। W এর পরিমাণ কত, এই যে 10 গ্রাম। দেখছি না যে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে কত গ্রাম আছে, 10 গ্রাম, এটাই 10% দ্বারা নির্দেশ করতেছে। W এর পরিমাণ 10 × 1000 বসাবা। ভি এর পরিমাণ আয়তন কত মিলিলিটার, এই যে 100 বসাই দাও, ইনটু ভর, আণবিক ভর কি দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98। ক্লিয়ার? বসাই দিবা, দিয়ে দেখবা 1.02 মোলার পাবা। দেখো বলতেছে Fe3+ আয়ন একটা জারক পদার্থ ব্যাখ্যা করো। তার আমাদের জারক পদার্থ কি এটা আমাদের জানতে হবে। আমরা কি জানি, জারণ মানে ক্ষারণ, যে জারণ বিক্রিয়া দেয় সে কি বিজারক, তাই না? আর আমাদের ইলেকট্রন গ্রহণ যে বিক্রিয়া হয় সেটা কি আমাদের বিজারণ। বিজারণ বিক্রিয়া ইলেকট্রন কি করি, গ্রহণ করি। যে বিজারণ বিক্রিয়া দেয় সে কি জারক, যে বিজারণ বিক্রিয়া দেয় সে কি জারক। বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রন গ্রহণ করা, তার মানে কি জারক মানে কি ইলেকট্রন গ্রহণ করা। জারক মানে কি বলতো, জারকের কাজ কি, জারক কি করে, জারক ইলেকট্রন গ্রহণ করে।
কারণ আমরা জানি জারণ মানে সারণ, যে জারণ বিক্রিয়া দেয় সে বিজারক, অর্থাৎ বিজারক ইলেকট্রন দান করে। বিজারক যদি ইলেকট্রন দান করে তাহলে আমার ব্যাখ্যা কিছু বোঝার প্রয়োজন নাই, জারক ইলেকট্রন গ্রহণ করবে। জারণ মানে মনে রাখবা সারণ, যে বিক্রিয়া ইলেকট্রনের সারণ করবে সেটা জারণ। জারণ যে জারণ বিক্রিয়া দিবে সে কি বিজারক, অর্থাৎ বিজারক ইলেকট্রন ছাড়ে। বিজারক যদি ইলেকট্রন ছাড়ে জারক কি করবে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ জারক ইলেকট্রন গ্রহণ করে। বলতেছে Fe3+ একটা জারক, এটা প্রমাণ করতে হবে। আমরা কি জানি Fe3+ কি Fe2+ হইতে পারে বলতো? Fe3+ কি Fe2+ হইতে পারে? হ্যাঁ অবশ্যই হইতে পারে। কখন হয়? Fe3+ থেকে 2+ হইছে, মানে কি হচ্ছে বলতো? এখানে কি করছে ইলেকট্রন গ্রহণ না সারণ, বলতো ইলেকট্রন গ্রহণ করছে না ছাড়ছে? এখানে কেমনে বুঝবা? বাম দিকে কি আছে +3, এগুলো তোমাদের শিখাইছি, কিন্তু ডান দিকে কত আছে +2। +3 সঙ্গে তুমি কি করলে +2 পাবা বলো? -1 করলে। কি করলে? -1 করলে। আমরা মাইনাস কখন হই? মাইনাস আমরা কখন হই? দিয়ে হই প্লাস, নিয়ে হই মাইনাস, অর্থাৎ যখন ইলেকট্রন গ্রহণ করবো তখন। তার মানে ফেরাস ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে কি জারক, অর্থাৎ Fe3+ একটা জারক। বুঝছো না বোঝো নাই বলো? Fe3+ একটা জারক পদার্থ। কেমনে বুঝলাম? আমরা জানি Fe3+ থেকে Fe2+ হয়, তো 3 থেকে 2 হচ্ছে মানে কি 3 এর সাথে কি করলে -2 পাবো, +2 পাবো। -1 করলে মাইনাস করতে হচ্ছে, মাইনাস আমরা কখন হই? নিয়ে হই মাইনাস, ইলেকট্রন নিয়ে হই মাইনাস, দিয়ে হই প্লাস। ওকে, পরের প্রশ্ন দেখো, সোডিয়াম সালফেট একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো। কি সোডিয়াম সালফেট একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হওয়ার শর্ত কি বলতো? এগুলো বিশুদ্ধ অবস্থায় থাকবে, এগুলো কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, নিশ্চিত সাহায্যে পরিমাপ করা যাবে। তাহলে সেকেন্ডারি হওয়ার বৈশিষ্ট্য কি? ও ঠিক বিপরীত, যে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে না, এগুলো বিক্রিয়া করে, নিক্তির সাহায্যে পরিমাপ করা যায় না, সব বৈশিষ্ট্য আছে এটা। এই 3টা বৈশিষ্ট্য বুঝছো? আরেকটা কিভাবে মনে রাখবা? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার হয় কি, যেখানে সি থাকবে, যেখানে সি থাকবে সেটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে রাখবা, পরীক্ষা আসে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি। যেখানে সি থাকবে সেটা প্রাইমারি, সি থাকলে প্রাইমারি। সোডিয়াম ডাইক্রোমেট, তার মানে যেখানে সি থাকবে, সি তো বুঝতেছো, সি থাকলে প্রাইমারি, আর সি না থাকলে সেটা সেকেন্ডারি। ক্লিয়ার? তো সেকেন্ডারি বৈশিষ্ট্য এই যে পড়বা, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, তবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, এটা সেকেন্ডারি, এই জন্যই তো। তারপর এগুলোকে নিক্তির সাহায্যে মাপা যায় না, এইটাই আর কিছু না। তো আমাকে বলো তো, পিপিএম তাপমাত্রার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ নিশ্চয়ই। পিপিএম কি কার একক? ঘনমাত্রার একক। ঘনমাত্রা তাপমাত্রার উপর ডিপেন্ড করে? হ্যাঁ নিশ্চয়ই করে। পিপিএমও করবে। পিপিএম কাকে বলবা? যে 1 লিটার দ্রবণের মধ্যে যত মিলিগ্রাম দ্রবণ দ্রবীভূত থাকে তাকে আমরা বলি কি পিপিএম। পিপিএম কে আমরা কেমনে পরিমাপ করি? মিলিগ্রাম পার লিটার এককে। কেমনে? মিলিগ্রাম পার লিটার এককে, তাই না? তার মানে আমরা যদি ঘনমাত্রা চেঞ্জ করলে, যদি আমাদের তাপমাত্রা চেঞ্জ করলে, যদি ঘনমাত্রা চেঞ্জ হয়, তাহলে পিপিএম, আমাদের তাপমাত্রা চেঞ্জ করলে পিপিএমও চেঞ্জ হবে। পিপিএম জাস্ট আমরা কখন পরিমাপ করি? যখন আমাদের দ্রবীভূত পরিমাণের পরিমাণ। পিপিএম আমরা কখন ইউজ করি? যখন আমাদের দ্রবণের দ্রবীভূতের পরিমাণ খুবই কম হয়, খুবই যখন কম হয় তখন আমরা পিপিএমটা ইউজ করি। বুঝছো? চলো আমরা পরেরটা দেখি। পরের প্রশ্ন, যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে বলতেছে। পারবা না? কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা মানে ফেরাসের জারণ সংখ্যা বের করতে হচ্ছে। কেমনে করবা বলো তো? ফেরাসের জারণ সংখ্যা কেমনে বের করবা? যার জারণ সংখ্যা বের করতে বলবে সেটা সমান ধরে নিবা x। ফেরাসের জারণ সংখ্যা বের করতেছি, ফেরাস সমান ধরে নিলাম x। এখানে কি আছে? পটাশিয়াম। পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। পটাশিয়ামের জারণ সংখ্যা কত বলো তো? +1। পটাশিয়াম আছে কয়টা? 4টা, তার মানে +1 × 4 যোগ x প্লাস, তারপরে কি আছে? সায়ানাইড। সায়ানাইডের জারণ সংখ্যা কত? -1। সায়ানাইড আছে কয়টা? 4টা, -1 × 4 = 0। জারণ সংখ্যা কেমনে বের করে? যার জারণ সংখ্যা বের করতে বলবে তাকে ধরবা x, তারপর বাকি যে মৌলগুলো থাকবে তাদের জারণ সংখ্যা ইনটু তাদের সংখ্যা করবা, তাহলে হয়ে যাবে। আমরা পটাশিয়ামের জারণ সংখ্যা, ফেরাসের জারণ সংখ্যা বের করব, ফেরাসকে ধরে নিছি x। পটাশিয়ামের জারণ সংখ্যা জানি +1 × 4, পটাশিয়াম আছে কয়টা? 4টা, এই জন্য 4 দ্বারা গুণ। সায়ানাইডের জারণ সংখ্যা -1, সায়ানাইড আছে কয়টা? 6টা, সায়ানাইড কয়টা আছে? 6টা, এই জন্য 6 দ্বারা গুণ করবা। করে দেখো, যোগ বিয়োগ করো, করে কত আসে আমাদের? তাহলে +4 + x - 6 = 0, অর্থাৎ x এর পরিমাণ কত হবে? 2। তার মানে এখানে আমাদের ফেরাসের জারণ সংখ্যা +2। বুঝছো? এগুলো খুবই সহজ, এগুলো আমরা 9-10 করে আসি। দেখো প্রশ্ন কি বলতেছে, 0.001 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ একটা প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। প্রমাণ দ্রবণ কারা বলো? যেই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটা কি প্রমাণ দ্রবণ। যেই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটা কি প্রমাণ দ্রবণ। তো এই দ্রবণের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.01 মোলার, তার মানে এটা প্রমাণ দ্রবণ, তাই না? কি বলবা প্রথমে? যে আমরা বলবা প্রমাণ দ্রবণ কাকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তো এটা মানে কি বোঝাচ্ছে? 1 লিটার দ্রবণের মধ্যে 0.01 মোল দ্রবণ দ্রবীভূত আছে, সুতরাং এটা আমাদের একটা কি প্রমাণ দ্রবণ। দেখো পরের প্রশ্ন, Fe2+ আয়ন জারক এবং বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে কেন ব্যাখ্যা করো। Fe2+ আয়ন জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবা? দেখো Fe2+ আয়ন, Fe2+ আয়নকে তুমি কখনো কি ফেরাস হওয়া দেখছো? নিশ্চয়ই দেখছো। আবার Fe2+ আয়নকে, Fe2+ আয়নকে তুমি কি কখনো Fe3+ আকারে দেখছো? হ্যাঁ অবশ্যই দেখছো, তাই না? এখন দেখো আমরা দেখবো এই দুটাকে আমরা কিসের জন্য দেখি এবং কখন দেখি, এটা আমরা একটু দেখবো, তাইলে আমাদের হয়ে যাবে।
দেখো Fe2+ কত হয়ে গেছে বলো তো, এই পাশে গিয়ে 0, তার মানে +2 এর সঙ্গে কি করলে 0 হয় বলো, +2 এর সঙ্গে কি করলে 0 হয়, -2 করলে, +2 এর সঙ্গে কি করলে 0 হয়, -2 করলে। তার মানে এখানে মানে কি করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে। মাইনাস করা মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। তার মানে ফেরাস কি করে, দুইটা ইলেকট্রন যখন গ্রহণ করে তখন সে Fe0 তে পরিণত হয়। তো ইলেকট্রন গ্রহণ করলে সেটা আমাদের কি হিসাবে কাজ করে বলো তো, জারণ মানে সারণ। যে ইলেকট্রন সারে সে বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে কি জারক। এ কি করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে, মানে এখন এ জারক। ওকে, পরেরটা দেখো, বুঝলা। 2+ থেকে 0 হয়ে গেছে, 2 এর সাথে কি করলে 0 হয়, -2 করলে। মাইনাস কখন হয়, যখন ইলেকট্রন গ্রহণ করি। ইলেকট্রন গ্রহণ করলে কি আমরা, জারক। ছাড়লে কি বলতো, বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন জারণ মানে সারণ, জারণ মানে সারণ। যে জারণ বিক্রিয়া দেয় সে বিজারক, অর্থাৎ বিজারক ইলেকট্রন ছাড়ে, তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই সে জারক। এবার এটা দেখবো, Fe2+ থেকে Fe3+, কেমন? তো বলো তো আমাকে, Fe2+ থেকে Fe3+ মানে কি? এবার দেখো Fe2+ থেকে 3 কখন পাই, 2 এর সাথে কি করলে আমরা 3 পাবো বলো তো, +1 করলে। কি করলে, +1 করলে, মানে কি প্লাস করতে হচ্ছে। আমরা কখন প্লাস হই, দিয়ে হই প্লাস। অর্থাৎ Fe2+ যখন একটা ইলেকট্রন কি করবে, দিয়ে দিবে, নিজের কাছ থেকে একটা ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে দিলে সেই Fe2+ থেকে Fe3+ এ রূপান্তর হবে। ইলেকট্রন দিয়ে দেওয়া মানে কি, জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া মানে কি বলতো, সে বিজারক। তার মানে আমরা কি দেখলাম, Fe2+ একই সাথে জারক বিজারক দুইটা হিসেবেই কাজ করে। এই দুইটা বিক্রিয়া দিবা, দিয়ে এটা বলবা, তাই শেষ। পারবা না, মুখস্থ করতে হবে। বলতো Fe2+ কি হচ্ছে, 0 হচ্ছে কখন, তখন দুটো ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে জারক, ইলেকট্রন ছেড়ে দিলে বিজারক। ওকে ফাইন, শেষ। দেখো পরেরটা, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। হ্যাঁ, মোলারিটি আমাদের তাপমাত্রার উপর ডিপেন্ড করে। আমরা মোলারিটি সমান কি জানি বলতো, দেখো এস মোলারিটি, ডাব্লিউ কারণ আমরা কি শিখছি, SVm/1000, তাই না? তার মানে এস সমান কি হবে, দেখো তো এস সমান কি হবে, 1000W/mv, 1000W/mv। অর্থাৎ ঘনমাত্রা দেখো কার উপর ডিপেন্ড করে, আমাদের আয়তনের উপর ডিপেন্ড করে। ঘনমাত্রা কার উপর ডিপেন্ড করে, আয়তনের উপর। তো তাপমাত্রা চেঞ্জ, আয়তন কি চেঞ্জ হয়? অবশ্যই হয়। তাপমাত্রা চেঞ্জ করলে আয়তন চেঞ্জ হয় না? হ্যাঁ হয়। এই জন্য মোলারিটি আমাদের তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এটা একটু লেখা আছে, মেন কথা যেটা বললাম এটা লিখবা, লেখার পরে 2-1 লাইন একটু লিখবা, তাইলে হবে। এরপর বলতেছে জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। জারণ সংখ্যা, যোজনীর মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। জারণ সংখ্যার মান পজিটিভ নেগেটিভ হইতে পারে, যোজনী কখনো পজিটিভ নেগেটিভ হইতে পারে না। জারণ সংখ্যা আমাদের মোল ভগ্নাংশ হইতে পারে, কিন্তু যোজনী কখনো মোল হইতে পারবে না। বুঝছো, দুইটা পার্থক্য মনে রাখবে। যোজনী পূর্ণ সংখ্যা হইতে হবে, যোজনী প্লাস মাইনাস হইতে পারবে না। জারণ সংখ্যা প্লাস মাইনাস হইতে পারবে, জারণ সংখ্যা আমাদের ভগ্নাংশ হইতে পারবে। দেখো পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে মোলারিটি এবং মোলালিটির মধ্যে পার্থক্য কি? মোলারিটি আরেকটা কি বলতো, মোলালিটি। মোলারিটি আর মোলালিটি, এই মোলারিটি এবং মোলালিটির মধ্যে পার্থক্য। তো তোমার আগে জানতে হবে মোলালিটি কাকে বলবা, কি মোলালিটি। মোলালিটি, মোলালিটি হচ্ছে কেজি পার লিটার, কেজি পার মোল। অর্থাৎ মোলালিটি কাকে বলবা, 1 কেজি দ্রবণের মধ্যে যতটুকু মোল দ্রবীভূত থাকবে, 1 কেজি ভরের দ্রবণের মধ্যে যতটুকু মোল দ্রবীভূত থাকে তাকে বলবা কি, মোলালিটি। আর মোলারিটি কি বলতো, আমরা জানি 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে সেটা কি, মোলারিটি। মোলারিটি কার উপর ডিপেন্ড করতেছে, লিটার। 1 লিটার দ্রবণের মধ্যে যেটুকু দ্রব দ্রবীভূত থাকে সেটা কি বলতো, আমাদের মোলারিটি। আর মোলারিটি কি, 1 কেজি দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটা আমাদের কি, মোলারিটি। তো দেখো তো, তুমি যদি তাপমাত্রা চেঞ্জ করো, কেজি মানে কি ভর, কেজি কার পরিমাপের একক, ভর। তাপমাত্রা চেঞ্জ করলে ভর চেঞ্জ হয়, হয় না। অর্থাৎ মোলালিটি আমার কখনো তাপমাত্রা পরিবর্তনে চেঞ্জ হয় না। তাপমাত্রা পরিবর্তনে মোলালিটি চেঞ্জ হয় না, কিন্তু মোলারিটি, দেখো মোলারিটি খুবই সূক্ষ্ম পার্থক্য, মনে রাখবা এইভাবে। মোলারিটি, মোলারিটি মানে কি বলতো, 1 লিটার দ্রবণের মধ্যে, 1 লিটার দ্রবণের মধ্যে কি বলতো, যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটা কি আমাদের মোলারিটি। 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটা কি, মোলারিটি। তো তাপমাত্রা চেঞ্জ করলে লিটার কি, সেটা আয়তন। লিটার আয়তন না? হ্যাঁ। তাপমাত্রা চেঞ্জ করলে আয়তন কি চেঞ্জ হয়? হ্যাঁ অবশ্যই হয়। তার মানে তাপমাত্রা পরিবর্তনে মোলারিটি পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা পরিবর্তনে মোলারিটি পরিবর্তন হয় না। কিসের জন্য? মোলারিটি কার উপর ডিপেন্ড করে, ভরের উপর। ভর কি তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়? হয় না। এই জন্য মোলারিটি তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হবে না, কিন্তু মোলারিটি তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হবে। ওকে, তো তোমাদের সেকেন্ড পার্টের ক খ এর সাজেশন ক্লাস এই পর্যন্তই। ক্লাসে যেটা করাইছি সেটা খুব ভালোভাবে বুঝবা, বুঝে একটু নিজে 2-1 বার প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তুমি পারবা। নিজে 2-1 বার প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ পারবা। আর ক্লাসে যেভাবে বুঝাই দিছি এভাবে যদি বুঝে থাকো তাহলে তোমার মুখস্থ করার প্রয়োজন হবে না। তো ক্লাসটা ভালোভাবে পড়বা। এরপরে স্লাইডটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্লাইড পেয়ে যাবা। এরপরে অলরেডি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের জন্য এমসিকিউ ওয়ান শট ক্লাসটা দেওয়া আছে। এমসিকিউ ওয়ান শট ক্লাসের একটু রিভিশন বড়, তারপরে ক্লাসটা যদি তুমি সম্পন্ন করতে পারো তোমার বইয়ের যত থিওরি, যত সৃজনশীল যা যা আছে, মানে একদম 100% কভার হয়ে যাবে জাস্ট এমসিকিউ ক্লাসটাতেই।
ক খ সবকিছু কভার হয়ে যাবে। তো কেমিস্ট্রি ফার্স্ট পার্টের এমসিকিউ ওয়ান শট ক্লাসটা করে নিবা। এরপরে তোমাদের এই সেকেন্ড পার্টের সাজেশন ক্লাস দিলাম ক খ এর, তারপরে সেকেন্ড পার্টের আমাদের সিকিউ সাজেশন ক্লাস আছে করবা। এরপরে তোমাদের ফার্স্ট পার্টের সিকিউ সাজেশন ইনশাআল্লাহ দিয়ে দিব। অর্থাৎ কেমিস্ট্রির জন্য তোমার যা যা প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ দিয়ে দিছি। এটা ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে তোমার প্রিপারেশন ভালো, খুব একটা ভালো প্রিপারেশন তুমি পরীক্ষায় যাইতে পারবে আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা ভিডিওটা। আসসালামু আলাইকুম।